কে 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 ওখানে? ভূত এফএম। ইয়েস রাইট, ঘড়িতে সময় 11:59 আর সাথে আছি আমি আবির। শুরু হলো ভূত এফএম। আমার এসএমএসটা পড়ার জন্য থ্যাংক ইউ। হ্যাঁ, এরকমই একটা এসএমএস পাঠিয়েছেন আমাদেরকে আবির বরিশাল থেকে। থ্যাংক ইউ আপনার এসএমএসটির জন্য। সেই আপনার এসএমএস দিয়ে আজকে ইনফ্যাক্ট ভূত এফএম শুরু হলো। আর ভূত এফএম সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল সাথেই আছি এবং আজকেও আপনাদের নতুন নতুন সব ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমরা জানি যে আজকে অঘটন ঘটে গেছে আমাদের ক্রিকেট অঙ্গনে। আমাদের পুরো দেশ আজকে উন্মুখ হয়েছিল, আজকে পুরোপুরি তাকিয়েছিল বাংলাদেশ দলের দিকে এবং চেয়েছিল যে বাংলাদেশ দল খুব ভালো একটা কিছু উপহার দিবে। সেটা হয়নি, বাট তার মানে এই না যে সেই হওয়ার প্রক্রিয়াটা বা হওয়ার মানে আমরা একদম হতাশ হয়ে বসে থাকবো। সামনে আরো অনেক খেলা রয়েছে এবং ডেফিনেটলি আমরা সেখানে ভালো করার চেষ্টা করব এবং আমরা প্রত্যাশা করব যে পুরো দেশবাসী যেন বাংলাদেশ ক্রিকেট টিমের পাশে অতীতে যেরকম ছিল, আগেও যেমন ছিল, এখনো যেন তেমনি ভাবে পাশেই থাকে এবং আশা করছি যে অনেক ভালো কিছু একটা করে দেখাবো আমরা শেষ পর্যন্ত। যাই হোক, ভুলে যাই সেই সমস্ত কথা, ভুলে যাই আজকের দিনটিকে। শুরু করি ভূত এফএম, শুনি আপনাদের পাঠানো সব ঘটনাগুলো এবং আজকে আমাদের সাথে রয়েছেন রেগুলার যেরকম অতিথিরা থাকেন, আজকেও আমাদের সাথে অতিথিরা রয়েছেন। আচ্ছা, আমাদেরকে নট ম্যান এসএমএস করেছেন এবং তিনি বলেছেন সারাদিন পিকনিক করেছেন এবং পিকনিকের পরে এখন আবার জয়েন করেছেন ভূত এফএমে। থ্যাংক ইউ আপনার এত কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য। আর সিলেটি মিনহাজ আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলেছেন তাদের গ্রামের বাড়িতে কিছুদিন আগে তারা সবাই মিলে দেখেছেন, পুরো গ্রামবাসী দেখেছেন একটা আগুনের পাতিল সেটা উড়ে বেড়াতে। এরকম একটা জিনিস তারা কয়েকদিন আগে সিলেটে দেখেছেন। আচ্ছা, আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে অ্যান্ড্রেস এবং তিনি বলছেন যে ভূত এফএম তার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। রহমান আমাদের এসএমএস করেছেন এবং মুনমুন মিয়াপাড়া খুলনা থেকে এবং তিনি বলছেন যে আমরা দুজন রেগুলার ভূত এফএম শুনি এবং এসএমএস করি, বাট কোনোদিন আমাদের এসএমএস পড়া হয় না। দয়া করে এসএমএসটা পড়ো। আজকে পড়া হলো এবং এই অভিযোগটা আমাকে সবচাইতে বেশি শুনতে হয়। তারপরেও বলবো যে আপনারা সাথে আছেন বুঝতে পারি আপনাদের এসএমএস গুলোর মাধ্যমে এবং আপনারা ছোট করে আপনাদের যেমন যে একটু আগে পড়লাম যে পাতিল দেখা গেছে, এরকম ছোট করে ছোট্ট ঘটনার মধ্যে আপনারা এসএমএসটা পাঠান তাহলে পড়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং সেজন্য আপনাকে যেটা করতে হবে, মোবাইলটি হাতে নিতে হবে, টাইপ করে ফেলতে হবে SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিতে হবে 9840 নম্বরে। আমরা পাচ্ছি আপনাদের এসএমএস। তাসিমের এসএমএস পেয়েছি মিথে এসএমএস, শিবলি এসএমএস করেছেন মিরপুর থেকে, দেলোয়ার এসএমএস করেছেন আমাদেরকে, রুবেল এসএমএস করেছেন, তারিফ বরিশাল থেকে এসএমএস করেছেন, অর্ণব এসএমএস করেছেন খুলনা থেকে, হিমু, এছাড়াও ব্রেভ, তন্ময়, নাহিন, এছাড়াও আমাদের এসএমএস করেছেন সুইটি সন্দীপ থেকে, বকুল আমাদের এসএমএস করেছেন, রানী আমাদের এসএমএস করেছেন এবং রানীও একটা ছোট ঘটনা বলার চেষ্টা করেছেন যে আমি দুপুরে দরজা মিশিয়ে দরজা লাগিয়ে তিনি ঘুমাচ্ছিলেন এবং উঠে দেখেন যে মানে আবার যখন দেখেন, আচ্ছা দরজা তার মানে তিনি লাগিয়েছিলেন না, উঠে দেখেন যে তিনি দরজা লেগে গেছে। এরকম এটা বাতাসেও হতে পারে যদিও। আচ্ছা, এছাড়া মুস্তাফিজ আমাদের এসএমএস করেছেন, হাবিব এসএমএস করেছেন বরিশাল থেকে। সো সমস্ত বাংলাদেশ থেকে আমাদের কাছে এসএমএস আসছে। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। আর আমি প্রতিদিনের মতো আজকেও আপনাদেরই পাঠানো এক্সপেরিয়েন্স দিয়ে শুরু করতে চাই আজকের ভূত এফএম এবং এই এক্সপেরিয়েন্সটি আমাদের সাথে যিনি শেয়ার করেছেন ইমেইলের মাধ্যমে। ইমেইল কিন্তু আপনারা ইচ্ছা করলে করতে পারেন, bhootfm@radiofurti.fm। আমরা বেশ এই সপ্তাহে বেশ বিপদে পড়েছিলাম যে আপনারা অনেক ফোন নাম্বার দেন, যে ফোন নাম্বারগুলোতে আপনাদের পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়, সুতরাং পরবর্তীতে আপনার সাথে কন্ট্যাক্ট করাটা অনেক ঝামেলা হয়ে যায়। সুতরাং এমন কোন ফোন নাম্বার দিবেন না যেটা বন্ধ থাকে বা এমন কোন ফোন নাম্বার দিবেন না যেটাতে আপনাকে পাওয়া যায় না। এনিওয়েজ, আমরা চলে যাচ্ছি আপনাদের পাঠানো ঘটনায়। তিনি লিখেছেন, আমি রিয়াজ, আমি সবার সাথে ঘটনা শেয়ার করব। এটা আমার নানা বাড়ির অনেক দিন আগের ঘটনা। আমার আম্মু তখন অনেক ছোট, তারা এই ঘটনাটা শুনেছিলেন। আচ্ছা, এবং তিনি বলছেন যে একটা লোক কোনো এক ইম্পর্টেন্ট কাজে অনেক দূর থেকে ময়না নামে একজনকে খুঁজতে আসেন। ওই লোকটা ময়নার বাসার অ্যাড্রেস জানত না বলে ময়নাকে খুঁজে খুঁজে লোকটা অনেক রাগ করে ফেলল, কিন্তু লোকটি ময়নাকে তবুও খুঁজে পেল না। অবশেষে ময়নাকে না পেয়ে লোকটি তার বাসার দিকে রওনা হয়, নিজের বাসা থেকে রওনা হয় এবং তার বাসা ছিল এই যিনি আমাদের এসএমএস করেছেন তার নানুর বাড়ি যেটা, সেখান থেকে 2-3 ঘন্টার পথ এবং পুরো পথটাই হেঁটে হেঁটে যেতে হবে এবং লোকটি
লোকটি দ্রুতই হাঁটা শুরু করেন, কারণ এমনিতেই অনেক রাত হয়ে গিয়েছিল। হঠাৎ হাঁটতে হাঁটতে লোকটি প্রায় 1 ঘন্টা হাঁটার পর তিনি যেটা হয়েছিল সেটা হচ্ছে বয়েলছড়ি নামে একটা গ্রাম। সেই গ্রামে তিনি আসেন, একটা জায়গায় আসেন এবং তার পানির পিপাসা লাগে, প্রচন্ড পানির পিপাসা পান তিনি পায় তার, এবং লোকটা একটা মসজিদ দেখতে পান সামনে এবং সেখানে যান এবং মসজিদে অজুর কূপ থেকে তিনি তিনি যেটা করেন সেটা হচ্ছে পানি সংগ্রহ করেন এবং সেখানে তিনি বলেন যে মসজিদ খোলা থাকার কারণে লোকটি সেখানে পৌঁছাতে পারেন এবং মসজিদের ভেতরে গিয়ে বেশ ক্লান্ত হয়ে যান তিনি এবং অবশেষে তিনি সেখানেই ঘুমিয়ে পড়েন। যেহেতু প্রচন্ড সারাদিন ধরেই খুঁজতে হয়েছে এবং সারাদিন ধরে তিনি হাঁটাহাঁটির মধ্যে ছিলেন, সুতরাং ক্লান্ত থাকাটা স্বাভাবিক এবং তিনি সেখানে যে ঘুমিয়ে পড়েন। আনুমানিক মাঝরাতের দিকে হঠাৎ আওয়াজে তার ঘুম ভেঙে যায় এবং ঘুম ভাঙার পর তিনি দেখেন যে মসজিদের ভেতর সাদা কাপড় পরা অনেক লোক এবং সবাই একসাথে নামাজ পড়ছে ও জিকির করছে এবং ওরা সেটা যে কারোর সাথে কেউ কথা বলছিল না। যারা সবাই একসাথে নামাজ পড়তে এসেছিল এবং জিকির করতে এসেছিল, কারোর সাথে কেউ কথা বলে নাই, নিজেদের মতো জিকির করছিল। তো কর্নার থেকে তিনি হঠাৎ করে তার চোখ গেল কর্নারে এবং কর্নার থেকে সাদা কাপড় পরা একটি বৃদ্ধ লোক ওনার দিকে তাকিয়েছিলেন এবং কি যেন বলছিলেন বিড়বিড় করে। এটা দেখে তিনি খুবই ভয় পান। যদিও বৃদ্ধ লোকটির চেহারা খুব সুন্দর ছিল, তারপরও তিনি ভয়ে গায়ের চাদর মুখের ওপর দিয়ে আবার ঘুমানোর চেষ্টা করেন, কিন্তু ওনার ঘুম আর আসে না, কারণ ওনার বারবারই বৃদ্ধ লোকটির চেহারা তার মনে পড়ছিল এবং তার একটু পরেই তিনি বুঝতে পারেন যে ওনার গায়ের পাশেই বসে কেউ ছোট ছোট করে জিকির করছে এবং জিকিরের মতোই আওয়াজ করছিল, কিন্তু মুখের চাদর সরিয়ে যে কে জিকির করছে বা পাশে কে বসে আছে সেটা দেখার মতো সাহস তার ছিল না। তাই তিনি একেবারে খুব চুপচাপ হয়ে তিনি শুয়ে থাকেন এবং মনে মনে আল্লাহর নাম নিতে থাকেন। অনেকক্ষণ পর মসজিদের সব আওয়াজ বন্ধ হয়ে গেল। তিনি অনেক সাহস করে মুখের চাদর একটু করে সরিয়ে দেখলেন এবং তিনি সরিয়ে ফেললেন চাদরটা। তার আশেপাশে কেউ নেই এবং মসজিদের ভেতরে সাদা কাপড় পরা যে লোকগুলো ছিল তাদের কাউকে আর দেখা যাচ্ছে না। কিন্তু তিনি যখন মসজিদের কর্নারের দিকে তাকালেন তখন তিনি আবারও দেখলেন সেই বৃদ্ধকে এবং সেই বৃদ্ধ লোকটি তখনও তার দিকে তাকিয়ে এবং এখনো সেই অবাক ভাবেই সে তাকিয়ে আছে এবং এবার তিনি খুব বেশি ভয় পেলেন আর অজ্ঞান হয়ে গেলেন। তারপর মসজিদে ইমাম সকালের ফজরের নামাজ পড়ার সময় তাকে এই বেহুশ অবস্থায় পান এবং তিনি তাকে ঘটনাটা খুলে বলেন, মানে তাকে সুস্থ করেন এবং তাকে ঘটনাটা খুলে বলেন এবং ইমাম সাহেব যেটা তাকে বলেছিলেন যে হ্যাঁ, মসজিদে রাতের বেলা এরকম ঘটনা হয় এবং ঘটনাটা তারাও জানেন। তো এইরকম একটা ঘটনা আমরা কিন্তু মসজিদের এই টাইপের ঘটনাগুলো আপনাদের কাছ থেকে বারবার শুনেছি, এর আগে অনেক শুনেছি এবং আপনারাই সেটা শেয়ার করেছেন আমাদের সাথে। সো এরকম ঘটনা নিশ্চয়ই আপনাদের কাছেও আছে এবং সেই ঘটনাগুলো যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে SMS এর মাধ্যমে জানিয়ে দিন। আমাদের SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদের এছাড়া SMS করেছেন শিববীর এবং তিনি বলেছেন যে আমার মামার বাড়িতে মামাতো বোন উর্মির হাতের চা অল টাইম ঠান্ডা হয়। এটা SMS এর মাধ্যমে হয়তো বলেছেন বলে খুব বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু আপনি ইচ্ছে করলে আমাদের কিন্তু ইমেল করে পুরো ঘটনাটা বলতে পারেন যে কি ঘটনা ঘটে। দীপ্ত খুলনা থেকে SMS করেছেন যে হোয়াট ইজ ভূত, তার এই কোয়েশ্চেনটা আছে। এই প্রশ্নটা আমাদেরও এবং আমার মনে হয় যে যারা শুনছেন তারাও এই প্রশ্নের উত্তর অনেকে বহুবার দিয়েছেন এবং অনেকেই বলেছেন যেটা হচ্ছে অনেকের কাছে এটা মনে হয় যে আমরা আসলে জিনে বিশ্বাস করি, কিন্তু যে সমস্ত জিন খারাপ জিন বা যে সমস্ত জিন আমাদের ক্ষতি করে তাদেরকে আমরা ভূত বলি। এরকম ঘটনা কিন্তু শুনি আমরা। সো আসলে ভূতকে আমরা কি ভূত কি এটা নিয়ে বিশ্লেষণ করতে আমরা এখানে বসিনি, বাট আপনার যদি মনে হয় যে হ্যাঁ ভূত আপনার কাছে এটা, তাহলে আমাদের জানাতে পারেন সেটা। আচ্ছা, সাগর আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন তিনি ফুটবলের মতন আগুনের গোলা দেখেছেন তাদের ওখানে। হ্যাঁ, এরকম ঘটনা আমরা এর আগেও শুনেছি বিভিন্ন জায়গায় এবং বিল অঞ্চলে এই ধরনের ঘটনাগুলো কিন্তু হয়। যাই হোক, আমরা পরিচয় করে দিই আপনাদের সবাইকে, আমাদের সাথে যারা আজকে অতিথি হিসেবে রয়েছেন তাদেরকে। শুরুতে আমি আপনার নাম জানতে চাইবো। হ্যাঁ, আমার নাম নুসরাত। নুসরাত, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি শেওড়াপাড়া থেকে। নুসরাত, আরেকটু কাছে নিয়ে কথা বলতে হবে মাইক্রোফোনটা। ওকে, সো নুসরাত, আপনাদের বাসায়
অনেক ঘটনা ঘটে, যেটা আপনারা ইমেইলে আমাকে জানিয়েছেন। সো সেই ঘটনাগুলো কোন ধরনের ঘটনা, কি ঘটে একটু আমাদের বলবেন? হ্যাঁ, এটা হচ্ছে 2005-এর ঘটনা। তার আগে বলছি, আপনার সঙ্গে আপনার হাজবেন্ড রয়েছেন এবং একই সাথে এক্সপেরিয়েন্স করেছেন আপনারা দুজন। হ্যাঁ, আমরা দুজন এবং বাসার অনেকেই। আপনার নামটা একটু শুনি। আমার নাম হচ্ছে শঙ্খ। জি জি, আমার নাম শঙ্খ। আমি একই জিনিস আমরা একই সাথে এক্সপেরিয়েন্স করেছি। তো এটা হচ্ছে 2005-এর দিকে এই ঘটনাটা। জি, ওকে, শুরু করি তাহলে, আমরা শুনি যে কি ঘটনা। আমরা যখন এই বাসাটায় উঠলাম, তারপর দিনই আমরা পাশের বিল্ডিং এর এক মহিলা বললো যে আপনারা যে বাসাটা উঠলেন বাসাটা কিন্তু ভালো না, এখানে কেউই থাকে না। তো বাসার কেয়ারটেকারের সাথে যোগাযোগ করা হলে উনি বললো যে এগুলা কিছু না, ভাড়াটিয়া যাতে না রাখি সেজন্য এগুলা বলা হচ্ছে। তো আমার নানি শাশুড়ি যখন বাসায় থাকতেন, উনি আবার এই জিনিসগুলো একটু বোঝেন, অনেকে থাকে না বৃদ্ধরা একটু বোঝেন যে এই বাসা ভালো কি খারাপ। উনি আমাকে বলতেছে যে আমার নিক নেম রিয়া, তো উনি বলছে যে রিয়া এই বাসাটা না ভালো না। তো কিছুদিন পর থেকেই আমরা ফিল করতাম যে বাসায় যেমন রাতে মার্বেল শব্দ হতো। তারপর আমাদের বাসাটাই আমাদের বেডরুমে যেটা ওটা বেশি হতো, কাচের মার্বেল হ্যাঁ ফ্লোরে। তারপর সিএনজি স্টেশনে গ্যাস নেওয়ার পর স্টেশনে পাইপ যখন খুলে ফেলে তখন একটা আওয়াজ হয়, সেই আওয়াজটা হতো জোরে একটা। হ্যাঁ, তারপর বাথরুমে পানি পড়ার শব্দ। এমনকি রাত 10টার পরও মাঝরাতে যে বাথরুমে যেতাম একা পারতাম না, আমার সারা শরীর কাটা দিয়ে উঠতো। ওকে আমি ডেকে তারপরে আমি বাথরুমে যেতাম। অ্যাটাচ বাথ। আপনি কি পরিষ্কার শুনতে পেয়েছেন যে ভেতরে পানির শব্দ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পানির শব্দ হচ্ছে। আচ্ছা, এটা কি আপনি একা শুনেছেন না? না, ও শুনেছে। আচ্ছা, আপনিও শুনেছেন? জি। আচ্ছা, ওকে। তো যেটা আমাদের দেখা সেটা হচ্ছে যে এটা হতো মিডনাইটে, আর এটা থেকে ভোরের আজান দেওয়ার আগ পর্যন্ত এই জিনিসগুলো। তারপর সবকিছু ঠিক? হ্যাঁ, আজানের পর আর কিছুই নাই। আচ্ছা। তো আমরা ঘুমায় আসি তখন 3টা থেকে সোয়া 3টা বাজে। তো আমাদের বেডের রাইট সাইডে একটা জানালা ছিল, আর আরেকটা জানালা ছিল অন্যদিকে। তো আমরা দুজনই রাইট সাইডে ঘুরে শুয়ে আছি। আচ্ছা। তো হঠাৎ আমাদের রুমের ডিম লাইট জ্বলছিল, তখন থাই অ্যালুমিনিয়ামের গ্লাস একটা খুলে হঠাৎ করে জোরে খুলে ফেললে যে শব্দটা হয় জোরে, সেই শব্দটাই দুজনের ঘুম ভেঙে গেছে। আচ্ছা। তো আমরা দুজনই তাকাই আছি, কিন্তু ও জানে না যে আমি সজাগ, বা আমি জানতেছি না ও সজাগ। দুজনে আপনারা মেইন যেদিকে আপনারা তাকিয়ে আছেন সেটা হচ্ছে আপনাদের কনসেন্ট্রেশনটা হচ্ছে ওই জানালার দিকে। রাইট। তো হঠাৎ দেখলাম যে আমাদের জানালার 2টা পর্দা, একটা পর্দা কেউ ভাঁজ করে গ্রিলে গুজে দিল, কিন্তু ওখানে কারো হাত বা তেমন কিছু দেখলাম না। জাস্ট মনে হচ্ছে একটা অদৃশ্য একটা জিনিস বাতাসে ভাঁজ করে গুজে দিল। আচ্ছা। তার তখনও তাকায়, তারপর দেখলাম একটা ছায়া, মানুষের শেপের একটা ছায়া, কিন্তু কোনো ফিগার বোঝা যাচ্ছে না বা হাত টাত কিছুই বোঝা যাচ্ছে না। শুধু মনে হচ্ছে যে গলায় ফাঁস ঝুলানো যেরকম থাকে উপর থেকে, ওইরকম ফাঁস গলার মধ্যে ঝুলানো, এরকম একটা ছায়া। আর এটা একদম স্ট্রেইট সরে যাচ্ছে, আমার বিল্ডিং আর পাশের বিল্ডিং এর মধ্যে 1 হাত ডিস্টেন্স। তো ওইখানে একটা মানুষ যদি সরতে যায় বা উপর থেকে ঝুলন্ত অবস্থায় থাকে, তার সেটা একটু অসুবিধা হবে তার সরতে। অবশ্যই ওইখান থেকে তো সে স্ট্রেইট এরকম ছায়ার মতো সরে যেতে পারবে না। যখন দেখলাম যে স্ট্রেইট সরে যাচ্ছে, তখন আমি চুপচাপ শুয়ে আছি পাথরের মতন। ও চিৎকার দিল। আচ্ছা। দেওয়ার পর আমি সাথে সাথে লাইট জ্বালালাম, আমার শ্বশুরকে ডাকলাম, সবাই আসলো। এসে আমার শ্বশুর টর্চ দিয়ে বাইরে দেখলো, কোথাও কিচ্ছু নাই। আচ্ছা। তো আমার শ্বশুর আবার এগুলা বিলিভ করে না, উনি বলছে চোর। আমি চোর তো এভাবে সরতে পারে না। তখন আমার নানি শাশুড়ি বলছে যে তোমরা যেটা দেখছো এটা আমিও দেখি, কিন্তু আমাদের কিচেনের যে জানালাটা, সেই জানালায় উনি জিনিসটা দেখে। আচ্ছা। বলে তোমরা ভয় পাবা। আপনারা দেখছেন বেডরুমে? আমাদের বেডে। হ্যাঁ, বেডরুমে। আর উনি দেখছেন হচ্ছে কিচেনের জানালায়। এই বাসাটা কয় তলায় থাকেন আপনারা? 5 তলায়। 5 তলায় তো চোর আসা বা ওইভাবে উঠে কারো জানালা। আমি একটু বলি, আমরা যে বাসাটা, ওটা আমরা ছেড়ে দিয়েছি বাসাটা। আমরা যে বাসাটা থাকতাম ওটার 3 দিকে হচ্ছে বাড়ি। আচ্ছা। মাঝখানে আমাদের বাড়ি, ওটার 3 দিকে বাড়ি। আর আমার বড় ভাইয়ের যে বেডরুমটা, ও যেখানে থাকতো, ওই বেডরুমটার সামনেটা হচ্ছে পুরো খোলা মাঠ একদম। আচ্ছা। সো একটা চোর যদি হয়, বা আমি শুয়েছিলাম একদম জানালার সাথেই, সো যদি চোর হতো একটা মানুষের, কিন্তু সে সরে যাচ্ছে, ফিগারটা তো আমি বুঝতে পারতাম। রাইট, একদম ঠিক আছে। সত্যি আমি যেটা দেখেছি বা ও যেটা দেখেছে সেটা হচ্ছে জাস্ট একটা মানুষ বসে আছে এরকম, এবং তার
ঠিক মনে হলো যে এই জায়গা দিয়ে এরকম একটা দড়ির মতো চলে গেছে, যেভাবে ফাঁসির রজ্জু মানে দড়ি যেটা ফাঁসির দড়ি যেভাবে যায়। তো এরকম মানে শাটারটা আমার জানালার শাটারটা যখন সরে গেছে মানে খুব একটা শব্দ হয়েছে, তো তখন সাথে সাথে আমি চোখ মেলছি। চোখ মেলার পর দেখলাম যে পর্দাটা সরে জানালার ভিতর গুজে দিল। এইগুলো আপনারা দেখছেন একদম চোখের সামনে তখন? হ্যাঁ, ও যে আবার আমার পাশে শুয়ে ও যে দেখতেছে, এটা আপনি বুঝেন? লাইট তো বন্ধ আমার রুমে, আমি বুঝতে পারিনি যে ও দেখতেছে। তো তখন যখনই আমি মানে আমার ভিতর থেকে একটা শব্দ আসছে আর কি, আমি একটা নয়েজ করছি ভয়ে, তো দেখলাম যে জিনিসটা এমন ভাবে সরে গেল যে কোনো মানুষের পক্ষে এত স্মুথ, মানে জাস্ট মনে হলো ভাসতে ভাসতে জিনিসটা চলে গেল। এট দ্যাট টাইম মানে আমার ওঠার মতো কোনো ইয়ে ছিল, আমি এত ভয় পাইছি। সো ও তখন আমার বাচ্চাটা আমাদের পাশে তখন শোয়া, ও লাফ দিয়ে উঠে লাইট জ্বালাইছে, আমিও নামলাম, নেমে দরজা খুলে সবাইকে ডাকলাম। তো এরপরে তো আমার নানু বলল যে আমাদের কিচেনের যে জানালাটা, কিচেনের জানালায় আমার নানু প্রায় এরকম দেখেন। তো এরপরে আবার আমার আম্মা একদিন দুপুর বেলা সম্ভবত, তো আমার আম্মার রুমে একটা ছোট আলমারির মতো আছে, তো দুপুরবেলা হঠাৎ করে আম্মা দেখতেছে যে ওটার উপরে একটা ছোট বাচ্চা বসে আছে। আচ্ছা, তো এটা আম্মা ওই সময় আমাদের আর বলে, এটা উনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, দেখছে ওই একই বাসাতে। একই বাসাতে। তো এর মানে এই বাসাটাতে অনেক মানে এরকম ঘটনা ঘটছে। যেমন এর আবার কিছুদিন পরে একদিন আমরা রাত্রেবেলা একটু বাইরে গেছিলাম, আমি আমার ওয়াইফ বাইরে গেছিলাম। তো রাত্রেবেলা কোনো এক কারণে আমার আম্মা আমাদের রুমের দরজাটা খুলছেন, তখন রাত প্রায়, আমার রুমের লাইটটা বন্ধ ছিল। তো আম্মা দেখলো যে একটা মেয়ে বসা খাটের উপরে, ঠিক আছে, বসা। তো এটা দেখছে। আপনাদের ফ্যামিলির কোন পরিচিত কেউ মনে হয়েছে নাকি একদম অপরিচিত? না না, একদম অপরিচিত। আচ্ছা, আমাদের ফ্যামিলির কেউ না। এরকম দেখার পরে তো এগুলি আমরা প্রায় বাসায় শেয়ার করতাম। আমার আব্বা খুবই সাহসী মানুষ, আর উনি এগুলি বিলিভ করে না। সো আব্বাকে এগুলি বলতাম, বলতো দূর, তোমরা এগুলি ভুল দেখছো, বা এগুলি তোমাদের মনের ভুল বা ইয়া। তো আমার নানুর আবার একটা অভ্যাস আছে, উনি মাঝরাতে নামাজ পড়ে। আচ্ছা, তাহাজ্জুদের নামাজ পড়ে। তো একদিন রাত্রেবেলা আমরা ঘুমায় আছি, আমরা তখন রাত্র কয়টা হবে, এই 3:30 আমাদের বাসার ম্যাক্সিমাম ইনসিডেন্ট গুলি এই 2:30 থেকে ফজরের আজানের আগ পর্যন্ত এরকম সময় হয়। তো আমার হঠাৎ মানে প্রচন্ড ভারী একটা জিনিস ফ্লোরে পড়লে যেরকম শব্দ হয়, খুব প্রচন্ড জোরে একটা শব্দ হচ্ছে আমাদের বাসায়। তো আমি লাফ দিয়ে উঠছি, উঠে আমি আমার রুমের দরজাটা খুলছি। আমার রুমের দরজা আর আমার ভাইয়ার বেডরুমের দরজা মুখোমুখি। ও বেরোচ্ছে, আমিও বেরোচ্ছি। তো দেখি যে আমার নানু ফ্লোরের মধ্যে পড়া, এবং খুব মানে চিৎকার করে কাঁদতেছিল, মুখে হাত দেয়া। তো আমরা খুব অবাক হলাম যে কি ব্যাপার, হঠাৎ করে এরকম রাত্রেবেলা কি হলো, ইয়ে করলো। তো লাইট জ্বালালাম, ইয়ে করলাম, তো দেখলাম যে আমার নানুর চোয়ালের কাছে প্রায় একদম নীল কালশিটের মতো পড়ে গেছে। এটা আপনারা সবাই দেখেছেন? হ্যাঁ, তো তখন আর আমার নানু যেই সাইডে বসেছিল, বাট মানে যেইভাবে উনি পড়ছে, তাতে উনার ব্যথাটা পাওয়ার কথা ছিল বাদিকের চোয়ালে। আচ্ছা আচ্ছা, কিন্তু খুব অবাক ব্যাপার যে উনি ব্যথাটা পাইছে ডান দিকের চোয়ালে। আচ্ছা, উনি পড়ছে বাদিকে। তো তখন নানুকে আমরা বললাম কি ব্যাপার, কি বললো যে আমারে মনে হলো যে কেউ প্রচন্ড জোরে ঘুষি মেরে খাট থেকে ফেলে দিছে, নিচে মাটিতে ফেলে দিছে। আচ্ছা, তো এটা নানু অনেকদিন, আমার নানু এটা নিয়ে খুব ভুগছেন আর কি। তো এটার পরে তো আমাদের পাশের বাসার আন্টিকে, এক আন্টি ছিল, তখন ওনাকে আমরা বললাম যে আন্টি আসলে এরকম এরকম হচ্ছে আমাদের বাসায়। তো বললো যে দেখা, আসলে এটা অনেকেই জানে এরকম এখানে আছে, কিন্তু বাড়িওয়ালারে বললে তো বাড়িওয়ালা এগুলি বিশ্বাস করে না। আমরা আমাদের কেয়ারটেকার যে আছে ওনাকে অনেক বলছি যে এরকম বাসার ভিতরে ইয়া হচ্ছে। আর আমার ভাইয়া তার বেডরুমে প্রায় শুনতো, মানে হাড্ডি চাবালে যেরকম কর্কর শব্দ হয়
ওর জানালার কাছে, এবং প্রচন্ড দুর্গন্ধ আর কি আসতো প্রায় মাঝরাতে। 5 তলায় কিন্তু সাধারণত দুর্গন্ধ আসার কথা না, এটা খুব আজব ব্যাপার। আজব ব্যাপার, জি। 5 তলায় দুর্গন্ধ আসাটা একটু মুশকিল। তারপরে আরেকদিন সকালবেলা ও অফিস যাওয়ার সময় আমার নানু ওকে বলতেছে যে তুমি এত রাতে হাঁটাহাঁটি করো কেন ঘরের মধ্যে? তো বলতেছে যে নানু আমি তো হাঁটাহাঁটি করি নাই। বল না, তোমারে আমি দেখছি তুমি রাত্র 3টার সময় উঠা তোমার রুমের থেকে বের হয়ে ভিতরে রুমে গেছো, আবার হাইটা এসে তুমি তোমার রুমে ঢুকছো। তো মানে ও খুব অবাক হয়েছে যে আমি তো এত রাত্রে তো ঘুম প্রশ্নই আসে না। তো এরকম মানে প্রায় ইনসিডেন্ট হইতো। আর আমার বাচ্চাটা তখন 1 বছর হয় নাই, 8-9 মাস বয়স। ও মানে যেই জানালাটায় আমি ওই জিনিসটা দেখছিলাম, ও প্রায় দেখতাম মানে ওই জানালাটার দিকে তাকিয়ে মানে প্রচন্ড চিৎকার দিত, মানে ভয়ে প্রায় একদম শক্ত হয়ে যেত। এটা আপনার বাচ্চা বয়স কত? ওর এখন 5 বছর। আমরা যখন বাসা ছিলাম তখন ওর বয়স 8 মাস 9 মাস ছিল যখন সেরকম মানে ওই জানালা দিকে চোখ পড়ে সে চিৎকার দিয়ে। ওকে, সো আপনারা পরে কি বের করতে পেরেছিলেন আসলে যে ওই বাসাটা আসলে কি ঘটনা ছিল? ওই বাসাটা আমরা পরে জানতে পারছি যে ওই বাসাটা যখন 3 তলা পর্যন্ত কমপ্লিট হয়েছিল তখন ওই বাসায় মানে একটা ফ্যামিলি থাকতো। ওই বাসায় ওই বাসার মহিলা সম্ভবত সুইসাইড করছিল। তারপর থেকে বাসাটাতে এরকম, তারপর থেকে নাকি মানে এরকম হইতো। তো এটা আমরা জানতে পারছি অনেক পরে। আপনাদের বাসা ছাড়ার কারণও কি এটা যে এই বাসাটা এরকম ধরনের? আসলে বাসা ছাড়ার কারণ ওই বাসাটায় আমাদের ফ্যামিলির ম্যাক্সিমাম মেম্বার প্রায় শিখ থাকতো এবং এই ধরনের ইনসিডেন্ট গুলি হতো। আমার নানু খুব মানে বয়স্ক মানুষ, উনি এরকম বেশ কিছু মানে এক্সপেরিয়েন্স হয়েছে ওনার। এর মানে এগুলির কারণেই আর কি মেইনলি আমরা পরে ওই বাসাটায় আর থাকিনি। আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে আপনারা বাসা পরিবর্তন করলেন, নতুন বাসায় যে আসলেন চেঞ্জ করে, সেই নতুন বাসায় কি আর এই ধরনের কোনো প্রবলেম হচ্ছে? নতুন বাসায় আমাদের কোনো প্রবলেম হয় নাই, আমরা এই ধরনের কোনো ফিলও করিনি। তো আমার যেটা মনে হয় যে আসলে এই ব্যাপারগুলোকে সবসময় আমরা চিন্তা করি যে আমরা ভুল দেখি বা মানসিক ব্যাপার বলে চালিয়ে দিতে চাই, কিন্তু এটা কি বলবো যে একটা বাসার সাথে তো এত কিছু মানে একসাথে সবগুলো মানুষ এভাবে দেখতে পারে না, একসাথে সবগুলো মানুষ সিক হয়ে যেতে পারে না। যাই হোক, আমাদেরকে SMS করেছেন শাঙ্ক এবং তিনি বলেছেন যে খুব ভয় লাগছে ভাইয়া। থ্যাংক ইউ। অন্তর লিখেছেন ভাইয়া দোয়া দরুদ পড়ে তারপর ভূত FM শুনতে বসেছি। ভালো হয়েছে যে আমার মনে হয় যে আপনার দোয়া দরুদে যে সোয়াব সেটা কিছুটা আমরাও পাবো, কারণ আপনারা মানে ভূত FM শোনার জন্য দোয়া দরুদ পড়ছেন। দ্যাট মিনস যে আপনাদের উপকার হচ্ছে, আপনাদের পুণ্য হচ্ছে, সে সাথে আমরাও সেই পুণ্যের ভাগ পাবো আশা করি। নীরব লিখেছেন বরিশাল থেকে যে আমি যখন একা থাকি তখন আমাকে কে যেন ডাকতো। ওকে। আর অমৃত লিখেছেন CNB মোড় থেকে, তিনি লিখেছেন যে ভাইয়া আমি ভূত FM কে থ্যাংকস জানাচ্ছি কারণ রাতের ঘুম হারাম করার জন্য। ওকে, তার মানে আপনার রাতের ঘুম হারাম করলে আপনি খুশি হন। অলরাইট, আমাদের হাসান SMS করেছেন এবং হাসান SMS করে বলেছেন যে তার এক ফ্রেন্ড প্রাইভেট পড়া থেকে ফেরার সময় গাছের মাঝে সাদা কাপড় পরা একটা লাশ ঝুলতে দেখেছে। আচ্ছা, এবং তিনি বলেছেন যে আচ্ছা, তারপরে আমার যেটা মনে হয় যে এই ঘটনাটা একটু বড় করে না শুনলে ঠিক বোঝা যাবে না। সজীব লিখেছেন যে সজীব ভয়ানক দ্বীপ, তিনি লিখেছেন যে ভাই আমার কেন ভয় করে না, প্লিজ আমি একটু ভয় পেতে চাই। আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে যে আপনি ভয় পেতে চান, বাট কিসে আপনার ভয় পাবে এটা আমি জানি না। অনেকে হয়তো এরকম হতে পারে যে আপনার যদি ভয়ের গল্প শুনে না হতে পারে, ভয় না লাগে, তাহলে আপনি একটা কাজ করতে পারেন যে অন্য কিছু ট্রাই করে দেখতে পারেন যে অন্য কোনো ধরনের গল্প আপনার ভয় লাগে কিনা। আমি জানি না, তবে ব্যাপারটা হচ্ছে কি আমি চাই না যে আপনার ভয় লাগুক, মানে সেই সত্যি সত্যি আপনি ভয় পেয়ে যান। ভয় পেয়ে গেলে কিন্তু মুশকিল আছে, সেরকম ভয় পেয়ে যান সেটাও চাই না। আর আমাকে দেখে রূপক SMS করেছেন খুলনা থেকে, ভাই আচ্ছা, তিনি বলছেন যে একটা ঘটনা শুনে ঘুম আসা অফ হয়ে গেল। ওকে, মানে ঘুম বন্ধ হয়ে গেল তার। আচ্ছা, এছাড়া আমাদেরকে SMS করেছেন পল্লবী রাজশাহী থেকে, এবং আমাদেরকে পল্লবী রাজশাহী থেকে SMS করেছেন আরো অনেকেই। আমরা একটা ব্রেক নেই ছোট, এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসবো আপনাদের কাছে। স্টে টিউন টু রেডিও ফুর্তি। আর আমাদের SMS পাঠানোর নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর এখন একটা গান শুনবো আপাতত।
এখন আমরা অনেক হ্যাঁ অনেক আমরা এখনো আছি এবং ভৌতিস্ট আমাদের সাথে জয়েন করেছেন এই মাত্র। ওকে, সুতরাং আমরা মনে হয় যে আজকে অনেক 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 কিছু হবে আশা করছি, এবং সেই জন্য বলবো যে স্টিল আপনারা আমাদের সাথেই থাকুন এখন যেভাবে আছেন। আপনারা ফিরে আসছি একটু পরেই। ¿Qué, güey? Bot FM. রাইট, শুনছেন ভূত এফএম, সাথে আছি রাসেল এবং ঘড়িতে সময় 12:32 আর পাচ্ছে আপনাদের SMS। মাহিম আমাকে SMS করেছেন সন্দীপ থেকে, এবং তিনি যেটা বলেছেন যে আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। দিস ইজ গ্রেট। আর শাপলা লিখেছেন যে আমার ফ্যামিলির সাথে অনেক ভূতের ঘটনা ঘটেছে, আমি সেগুলো শেয়ার করতে চাই। আপনাকে যেটা করতে হবে bhootfm@radiofurti.fm একটা ইমেল করে দিতে হবে, অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। আর ঝুলন্ত ইমন ময়মনসিং থেকে আমাদের SMS করেছেন এবং তিনিও তারও কিছু ঘটনা আছে। আমার মনে হয় যে ঘটনা থাকলে অবশ্যই শেয়ার করতে পারেন অথবা ছোট করে লিখে পাঠাতে পারেন, কিন্তু আমরা অনেক SMS পড়ছি আজকে। শাহিদ আমাদের চট্টগ্রাম থেকে লিখেছেন যে আমি একটা ভূতের কাহিনী জানি যা ঘটেছিল আমার তার একটা প্রিয় বন্ধুর সাথে। ওকে, আমাদের পাঠাতে পারেন, অবশ্যই পাঠাতে পারেন। এনা আমাদের SMS করেছেন ইকবাল BM কলেজ বরিশাল থেকে। এছাড়া আমাদের ইয়াসিন SMS করেছেন সাভার থেকে। রহিম SMS করেছেন আমাদেরকে SMS করেছেন ভয়ঙ্কর সামথিং। আমাদের SMS করেছেন সিজান, আমাদেরকে SMS করেছেন রাফি রাজশাহী থেকে। দীপ্ত এছাড়াও SMS করেছেন সুইট, আমাদের SMS করেছেন নাজমুল, SMS করেছেন মুক্তা খুলনা থেকে। ঢাকা থেকে শোভন এবং আমাদের SMS করেছেন বারাক ওবামা, এবং বারাক ওবামা এনজয় করছেন আমাদের শোটা। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। যারা এখন SMS করতে চাচ্ছেন তারা SMS করতে পারেন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের আরো একজন গেস্ট রয়েছেন, তাদের সাথে আমি তার সাথে একটু পরিচিত হব। আপনার নামটা বলেন। আমি তপু, মিরপুর থেকে। এর আগে একবার তিনি এসেছিলেন, আমাদের সাথে জয়েন করেছেন এবং তার কিছু ঘটনা বাকি থাকার জন্য তাকে আবারও আজকে ডেকে নিয়ে আসা হয়েছে। তপু, কি ঘটনা শেয়ার করবেন আজকে আমাদের সাথে? আমি আমার ভার্সিটির কিছু ফ্রেন্ডের ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। তো স্বাভাবিকভাবে দেখা যায় যারা ঢাকার বাইরে থেকে আসে, আমি একটা প্রাইভেট ভার্সিটিতে আছি, তো দেখা যায় তারা মেসে থাকে, মেস করে ফ্ল্যাট বাড়িগুলোতে থাকে। আমি আমার ভার্সিটির নামটা বলতেছি না, ঠিক আছে। তো যাই হোক, আমাদের ভার্সিটির একটা মজা আছে, আমরা সিনিয়র জুনিয়র সবাই একসাথে খুব মজা করি একসাথে, মানে আমাদের মধ্যে খুব ক্লোজ রিলেশন সবার মধ্যেই। তো একদিন রাতের বেলা, আমি সেদিন ভার্সিটিতে আমার কাজ ছিল কিছু, তো সেদিন আমি ওদের সাথে একটা মেসে আড্ডা দিচ্ছিলাম কাজ শেষ করে। তো হঠাৎ করে আমি খেয়াল করলাম যে আমার এক জুনিয়র, আমার 2-3 ব্যাচ জুনিয়র, তো ওর গলার মধ্যে একটা তাবিজ। আচ্ছা, তো আমি ওর বলতেছি, তুই এই 2010-এ বসে গলার মধ্যে তাবিজ, না তখন 10 ছিল। আচ্ছা, তো 2010-এর শুরুর দিকের কথা। তো 2010-এ বসে তুই গলার মধ্যে তাবিজ ঝুলায় রাখছিস, কাহিনীটা কি তোর? তো আমার বলতেছে, ভাই কাহিনী আছে, বলা যাবে না। আমি তুই তাবিজ খুল। তো ওর সাথে হাতাহাতি করে ওর তাবিজটা আমি খুলে নিছি। আচ্ছা, তো আমরা স্বাভাবিকভাবে কয়েকটা ছেলে একসাথে থাকলে যা হয় আর কি, কার্ড খেলতেছিলাম। তো রাতে তখন প্রায় 3টা 3:30 এরকম হবে। তো হঠাৎ করে দেখলাম যে ও কেমন চুপচাপ হয়ে গেল। ও খুব মজা করে, মানে খুবই মজা করার মতো একটা ছেলে, এবং মানে আমাদের যে যারা সিনিয়র আছে ভার্সিটিতে তারাও ওর সঙ্গ খুব পছন্দ করে আর কি। আচ্ছা, তো হঠাৎ ও চুপচাপ। তো আমি ওকে বলতেছি, কি ব্যাপার তোর, কি হয়েছে? তো কোনো কথা বলতেছে না, চুপ করে মাথা নিচের দিকে দিয়ে বসে আছে। ওকে, তো হঠাৎ করে মানে মনে হচ্ছে ওকে কেউ ঝাঁকাচ্ছে ধরে। আচ্ছা, জাস্ট মানে ওর বডি একা একে শেক হচ্ছে। তো আমি বলছি, কি ব্যাপার, এমন করতেছিস কেন? তো ওর সাথে মানে আমার সাথে আর যারা ছিল 3-4 জন, ওরা এটা দেখে ভয় পেয়েছে, ওরা হয়তো বা এর আগে ভুক্তভোগী। তো ওরা ঘর থেকে দৌড় দিচ্ছে, দৌড় দিয়ে বের হয়ে গেছে। তো বের হয়ে মানে একজন দরজার সামনে দাঁড়ানো, আর আরেকজন চলে গেছে, আর আমি আরো রুমের ভিতরে। আচ্ছা, দরজাটা খোলা, মানে ওরা বাইরে রুমের বাইরে দাঁড়ায় দেখতেছে।
তো হঠাৎ করে মনে হলো যে যদি কেউ মানে সামনে থেকে বসে থাকা অবস্থায় সামনে থেকে কেউ যদি ধাক্কা দেয় কাউকে কি হবে, অনেক ছিটকে পিছন দিকে পড়ে যাবে। আমরা একটা খাটের উপরে ছিলাম, মনে হলো ওকে কেউ খাটের থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল, এমন একটা মনে হলো। তো এমন ও আর বোঝা যাচ্ছে ও কারোর সাথে ধস্তাধস্তি করতেছে। তো ইউ ক্যান বিলিভ ওর ঠোঁট এক সাইড থেকে দেখলাম কেটে গেল এবং সে হাত দিচ্ছে না সেখানে, না সে কিচ্ছু করতেছে না, তাকে মনে হচ্ছে কেউ জোর করে ধরে রাখছে, জাস্ট ফ্লোরের সাথে জোর করে ধরে রাখছে। আচ্ছা, তো অনেকক্ষণ ধস্তাধস্তি করার পরে তো আমি ওকে যাই যখন মানে আমি তখন স্টাক হয়ে গেছি যে এটা কি দেখতেছি, আচ্ছা কিভাবে সম্ভব এটা। তো ওকে যখন আমি ধরছি, ধরার পরে দেখলাম যে ও আস্তে আস্তে নর্মাল হয়ে গেল। তো তারপরে ওর কাছে শুনলাম মানে ওর একটু ট্রিটমেন্ট নেওয়ার পরে ওর কাছে শুনলাম যে ও যখন অনেক ছোট মানে ক্লাস 5-6 পরে আর কি, তো ওর বাড়ি মানে গ্রামের বাড়িতে থাকতো, গ্রাম থেকে আসছে। ও গ্রামের বাড়িতে নাকি ও ঘরের মধ্যে বসে পড়তেছিল পরীক্ষার আগের রাত্রে। আচ্ছা, তো হঠাৎ করে টিনের মধ্যে কে যেন শব্দ করতেছে, টিনের ঘর আর কি, টিনের মধ্যে কেউ একজন শব্দ করতেছে। আচ্ছা, তো ডিস্টার্ব হচ্ছে বারবার। তো হঠাৎ করে মনে হচ্ছিল মানে ওর মনে হচ্ছে যে কেউ একজন পিছনে দাঁড়াইছে। তো ও যখন ঘুরে পিছন দিকে তাকালো তখন দেখলো যে মানে একটা বাচ্চা, ছোট একটা বাচ্চা, 3-4 মাস বয়সের বাচ্চারা যেরকম দেখতে হয়, কিন্তু দেখতে খুবই বিকৃত, মাথাটা অনেক বড়। আচ্ছা, এবং বাচ্চাটার মুখে দাঁত দেখা যাচ্ছে। ও পিছন দিকে এসে ওর মানে ঘাড়ের উপরে ঝাঁপায় পড়লো এবং তখন থেকে নাকি এটা শুরু। এবং এটার অনেক দিন এইভাবে যাওয়ার পরে ও অনেক অসুস্থ হয়ে যায়, কারণ প্রতিদিন এইভাবে টর্চার তো সহ্য করা যায় না, মানুষ তো। বুঝতে পারছি। তো তারপরে কেউ একজন ওকে একটা তাবিজ দেয়, ওই তাবিজটাই এখন পর্যন্ত স্টিল আমার গলায়। পরে আপনি ফেরত দিয়ে দিয়েছেন তাবিজটা? দিয়ে দিয়েছি এবং ওকে বলছি আই এম সরি, এটা আর কখনো হবে না। ওকে, থ্যাংক ইউ আপনার এই এক্সপেরিয়েন্সটা শেয়ার করার জন্য। এবং আমাদের সাথে আমি বলেছিলাম যেভাবে যে ভৌতিস টিম জয়েন করেছেন এবং তারা বলেছিলেন যে তারা শুটিং নিয়ে বেশ ব্যস্ত ছিলেন, এর মাঝখানে আপনারা জানেন। এবং খুব দ্রুতই আপনাদের কাছে ইমেল পাচ্ছে এবং আপনারা SMS এর মাধ্যমে জানাচ্ছেন যে আপনারা অনেকবার সেই প্রোমোটা দেখেছেন। এবং খুব অবাক ব্যাপার, যখন প্রোমোটা টেলিভিশনে দেখে অনেকে সেটা আবার ইউটিউবে গিয়ে আবার নতুন করে দেখে। ওকে, পুরোটা দেখার জন্য এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি ইউটিউবে আমাদের এই ট্রেলার যে ডেমোটা, জি, এটার হিট 95,000 প্লাস হয়ে গেছে অলমোস্ট 1 লাখের হিট। ওকে, এটা আমার মতে আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট, অনেক বড় একটা জাস্ট ট্রেলার, এটা সিরিয়াস কিছু না আর কি, অনেক বড় ব্যাপার। সুমন ভাই, আমার মনে হয় যে মানে যে পরিমাণ এখন মানে ভিউয়ার্সরা আছে আরো বেশি বাড়বে যখন, এবং আরো অনেক হিট করবে অনেকে। অবশ্যই, ইনশাআল্লাহ, আমরা ইনশাআল্লাহ ভেরি মাচ হোপফুল। একদম, এখন তো অ্যাকচুয়ালি দেশ টিভিতে প্রোমো দেখানো শুরু হয়ে গেছে। সো যাদের ইউটিউব অ্যাক্সেস নাই বা যারা ওইসব জায়গায় ইউজুয়ালি যায় না, তারাও এখন দেখতে পারছে। সো হোপফুলি এটা ভালো একটা জায়গায় যাবে। আচ্ছা, এটা তাহলে কি মানে এখন কি আমরা বলতে পারি যে বেশ কিছু এপিসোড হাতে রেডি হয়ে গেছে বা এরকম আমরা দেখতে পাচ্ছি খুব দ্রুত? রাইট। এখন ব্যাপারটা যেটা হচ্ছে যে আমাদের ইনভেস্টিগেশন তো অ্যাকচুয়ালি অলমোস্ট ডান। একটা জাস্ট লোকেশনের ইনভেস্টিগেশন এখনো শেষ হয়নি। আচ্ছা, ওই জায়গায় আমরা ওটা এখনো শেষ করিনি, ওটা আমরা লাস্টে শেষ করবো, বিকজ ওটা হাফ ডান অবস্থায়। ওটা নিয়ে ইনফ্যাক্ট আজকে আমরা কথা বলবো, লাস্ট দিন আমরা আলাপ করছিলাম ওটা নিয়ে। আর আমাদের যে ফিকশন পার্ট গুলো, আমাদের 5টা ফিকশন পার্ট থাকবে নাটক টাইপের, 5টার মধ্যে 2টো হয়ে গেছে আর 3টা বাকি। সো এই 3টাও খুব শীঘ্রই এই মাসের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আচ্ছা শুনবো, একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে সবসময় অনেক ধরনের সমস্যা ফেস করতে হয়। তো এই যে আপনি যখন ভৌতিস্টের শুরুর দিকে অনেক বাধা হয়েছে, শুটিং করতে গিয়ে রিসেন্টলি কোনো বাধার সম্মুখীন হননি যে মানে কেউ চাচ্ছে না যে শুটিংটা হোক বা এরকম কিছু? এরকম অনেক হয়েছে, অনেক, মানে এটা আমরা মোস্ট অফ দ্য কেসেসে এরকম প্রবলেমই আমরা ফেস করেছি। বিকজ এর আগে আমি বলেছিলাম একটা এপিসোডে যে বাংলাদেশে অ্যাকচুয়ালি কোন একটা বাসার মধ্যে কোনো সমস্যা বা কোন একটা জায়গায় প্রবলেম আছে, এগুলো কেউ জানতে দিতে চায় না। বিকজ আমরা অনেক এইসব ব্যাপারে অনেক কনজারভেটিভ, আমরা এগুলো জানতে দিতে চাই না। সো আমরা যেই কয়টা লোকেশনের ইনভেস্টিগেশন মানুষজন দেখবে, ওদের সবার সাথে মোটামুটি আমাদের একটা কন্ট্রাক্ট সাইন করতে হয়েছে যে আমরা লোকেশন, নাম এবং কোন একটা বাসা হলে বাসার বাইরের ইয়েটা, অ্যাকচুয়াল বাসাটা আমরা দেখাতে পারবো না। সো দ্যাট মানুষজন দেখে যাতে না বুঝতে পারে যে অ্যাকচুয়ালি আমরা কোথায় গিয়েছিলাম। যেই কারণে আমাদের ট্রেলারের মধ্যে অনেকে কোশ্চেন করেছে যেটা খুলনায় কোথায়, ট্রেলারটা খুলনায় না। ট্রেলারে আমরা 2-3টা লোকেশনের ভেঙে কয়েকটা জিনিস জোড়া লাগিয়ে আমরা একটা আইডিয়া দেওয়ার জন্য আমরা করেছিলাম।
তো যে কারণে সবসময় সবকিছু বলা যাচ্ছে না আর কি। আর এমনিতে অন্য কোনো কিছুর দ্বারা মানে বাধা প্রাপ্ত হয়েছেন কিনা, মানে যাদের নিয়ে আর কি কাজটা? ওয়েল, সুপার ন্যাচারাল বলি বা যে জিনিস এক্সপ্লেইন করতে পারছি না বা কোন ধরনের সমস্যা, অবশ্যই এটা হয়েছে আমাদের। ইনফ্যাক্ট কোইন্সিডেন্স, আজকে যে জিনিসটা নিয়ে আমরা আলাপ করবো এটার একটা বড় পার্ট হচ্ছে এটাই। আমাদের একটা লোকেশন আছে যেটা আমরা ভৌতিস্টের প্রথম ইনভেস্টিগেশন ছিল, রাইট? ফার্স্ট ইনভেস্টিগেশন। এই ইনভেস্টিগেশন আমরা শুরু করেছি প্রথমে, ওই ইনভেস্টিগেশন এখন আমাদের শেষ হয় নাই। এটা করতে গিয়ে আমাদের অনেক ধরনের জিনিসপত্র ফেস করতে হচ্ছে, উইচ ইজ ভেরি উইয়ার্ড। মানে প্রথম দিকে যখন আমাদের এই প্রবলেমগুলো হচ্ছিল তখন তো অ্যাকচুয়ালি আমরা তো খেলার ছলে অ্যাকচুয়ালি কাজটা করছিলাম, তখন তো অত সিরিয়াস ছিলাম না। আর বাট পরের দিকে আমরা যখন এই জিনিসটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করলাম, দেখলাম যে এই একটা লোকেশন আছে যেটা নিয়ে আমরা বারবার হোঁচট খাচ্ছি আর কি। আপনি আরো কয়েকবার সেই জায়গায় চেষ্টা করেছিলেন যে কাজটা শেষ করার। এক্স্যাক্টলি, অনেকবারই মেন্টালিটি ডিফারেন্ট ছিল তখন আমাদের, মেন্টালিটি ডিফারেন্ট ছিল। এখন তো আস্তে আস্তে এখন একটা এরকম একটা এখন মানে এক্সপিরিয়েন্স হয়ে গেছে। মানে আমাদের এই টিমের বয়স তো 2 বছর। সো জি, এই টিমের মানে টিম ওয়ার্কেরও তো একটা ব্যাপার আছে। মানে অবশ্যই এখন আমাদের টিম ওয়ার্ক যদি আজকে বাংলাদেশের ক্রিকেট খেলার মতন হয় তাহলে তো হবে না, হ্যাঁ, তাহলে ব্যাপারটা অনেক খারাপ হবে। সো এখন আমাদের মধ্যে ওই আন্ডারস্ট্যান্ডিংটা আছে, সবকিছু আছে। সো এখন অনেক কিছু আমরা খুব সহজে বা মানে শান্তভাবে হ্যান্ডেল করতে পারি, তখন পারতাম না। আচ্ছা, সো যে কারণে প্রবলেমও বেশি ফেস করেছিলাম। আচ্ছা, বাট এখনো আমাদের এই তুমি যেটা বলছো যে অন্য ধরনের কোনো প্রবলেম নাকি, হ্যাঁ অবশ্যই অন্য ধরনের প্রবলেম আমাদের হয়েছে। আমরা এখনো ভুক্তভোগী, আমরা এখনো ওই একটা, আমরা একটু আগে যেটা বললাম যে একটা লোকেশন আছে যেটা আমরা লাস্টে করবো এই কারণে, কজ আমাদের সবার কাছেই মনে হয়েছে যে এই জায়গাটা আসলে একটু রিস্কি। এখানে যাওয়ার আগে আমার মানে সব এপিসোড গুলো শেষ করে এডিট করে তারপরে যাওয়া উচিত। তো আমার যেটা মনে হয় যে আপনারা যারা সাথে আছেন তাদেরও যদি কোনো কিছু জানতে ইচ্ছে করে অবশ্যই SMS করতে পারেন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। বলি একটু ছোট্ট করে যে আমাদেরকে বৃষ্টি SMS করেছেন বৃষ্টি, এবং বলেছেন যে ভাইয়া আমরা সব সময় ভূত FM শুনি, এটা আমাদের খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। নাদিয়া চট্টগ্রাম থেকে SMS করেছেন আমাদেরকে। এছাড়া সুমি SMS করেছেন এবং বলেছেন যে ভৌতিস টিমকে আবারও ফিরে আসার জন্য অনেক 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 ধন্যবাদ এবং অনেক বেশি এনজয় করছে। ওকে, আমাদেরকে SMS করেছেন কাউন্ট ড্রাকুলা রাজশাহী থেকে, এবং আচ্ছা ট্রান্সিলভানিয়া থেকে রাজশাহীতে চলে। আচ্ছা ঠিক আছে, সুমির কাছে একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য ভূত দিয়ে কিছু করা যায় না? আজকে না আজকে ফেসবুকে আমার স্ট্যাটাস ছিল যে উইল বিট ইংল্যান্ড। হ্যাঁ, ওকে। তারপরে একজন স্ট্যাটাসে কমেন্ট করেছে, আমার নামটা মনে নেই, সে বললো যে আজকে এই চিটাং স্টেডিয়াম নিয়ে একটা ভূতের কিছু বলেন, ইংল্যান্ড প্লেয়াররা যদি শুনে তাহলে ভয় খেলতে হবে। বাট আমাদের ভয় দেখিয়ে জিততে হবে না, ইনশাল্লাহ। আমি আশাবাদী ইংল্যান্ডের সাথে আমরা ইনশাল্লাহ জিতবো। আমরা ওই যে মাঝে মধ্যে এরকম হয় না যে আমরা আমাদের ওই যে সিনিয়ররা, মানে আমাদের সিনিয়র সিটিজেন যারা বা যারা বয়স্ক, যারা আগের জেনারেশনের, তারা বলে না যে এখনকার গানগুলো যেন কেমন হচ্ছে, আমাদের সময়ের গানগুলো খুব ভালো ছিল। তা আমার ধারণা এই ধরনের কথাবার্তা বোধহয় বাংলাদেশ ক্রিকেট টিমকে বলেছিলেন, ওরা কনভিন্সড হয়ে ওদের সময়ে বাংলাদেশ ক্রিকেট টিম যেমন খেলতে ওইভাবে একটু খেলতে হয়েছে। খুবই ফ্রাস্ট্রেটিং খেলা, বাট আমরা এখনো হাল ছাড়িনি। এবং আমার মনে হয় যে এই কয়েকদিন আগে আমরা অনেক লাফালাফি করছিলাম, আমরা কিন্তু কাপ জিতে গেছি, এই টাইপের একটা অবস্থা। চারিদিকে ফেস্টিভ্যাল অনেকভাবে আমরা এনজয় করছিলাম। এবং এই ইন্ডিয়ার সাথে আমরা হারার পরেও কিন্তু আমরা 2-8 মানে আমরা ভালো একটা স্কোর করেছিলাম। আয়ারল্যান্ডের সাথে কানের পাশ দিয়ে গুলি গেল, আমরা জিতেছি। এবং আজকে আমরা অপদস্থ হয়েছে একটা ভয়ঙ্কর ভাবে আর কি, যেটা হয়েছে আর কি খুব বাজেভাবে। আমার কথা একটি, সেটা হচ্ছে যে এত বাজেভাবে হারার পরে আমাদের দুঃখ, কষ্ট, রাগ, ক্ষোভ এগুলো থাকতেই পারে, অবশ্যই। এগুলো এক্সপ্রেস করারও একটা ওয়ে আছে, সুন্দর ওয়ে আছে, মানে মন্দের ভালো একটা ওয়ে আছে, রাইট? অবশ্যই। এটা কোনো মতে অ্যাকসেপ্টেবল না যে আমরা টিম হারার পরে ওয়েস্ট ইন্ডিজের গাড়ির উপরে আমরা ঢিল ছুড়বো। এই গাড়ির উপর ঢিল না ছুড়ে এই যদি বল আমরা মাঠের মধ্যে ছুরি ঠিকঠাক মতো, তাহলে আমরা অনেক ভালো ক্রিকেট খেলতে পারবো। হ্যাঁ, সত্যি ওইটাই আমার ধারণা, আমাদের সবারই মতে এই জিনিসটা ঠিক না। এটা কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশ
ক্রিকেট টিম আজকে বাজে খেলেছে, পুরো এই ওয়ার্ল্ডের পুরো ক্রিকেট ওয়ার্ল্ডে মানুষজন কিন্তু কথাবার্তা বলবে যে খুব বাজে খেলেছে, হাসাহাসি হয়তো বা করবে। সত্যি। আর যখন আমরা একটা ক্রিকেট টিম মানে প্লেয়ারদের গাড়ির উপর যখন ঢিল ছুড়বো, তখন কিন্তু বাংলাদেশের মানুষজনদের নিয়ে আমাদের দেশকে নিয়ে হাসাহাসি করবে, উইচ ইজ ভেরি ব্যাড। সো এই জিনিসগুলো আমাদের একটু ঠিক করা উচিত। এটা খুবই, যেই কাজটা হয়েছে খুবই জঘন্য একটা জিনিস হয়েছে, যে এই যে ঢিলাঢিলি ছড়াছড়ি, এবং ওদের যাদের কোনো আসলে ইনফ্যাক্ট যাদের কোনো দোষই নাই, ওদের তো দোষই নেই, ওরা ভালো খেলেছে, ওরা ভালো খেলেছে যদি অপরাধ হয়ে থাকে একদম। হচ্ছে যে বাংলাদেশে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন, ওরা একটা লাইন কথা বলেছেন যেটা খুবই হাস্যকর। ওরা এসে বলেছেন যে আসলে ডিলটা মানুষ বাংলাদেশের বাস ভেবে ছুটেছে, ওয়েস্ট ইন্ডিজের বাস ওর মনে করেছে ওটা বাংলাদেশের বাস, এই জন্য ছুটেছে। আচ্ছা, কি এক্সকিউজ, কি রিজন? মানে ওইটাও তো কোনো মতে একসেপ্টেবল না যে বাংলাদেশের বাস দেখে আমি ছুড়বো, মানে ঢিল ছড়াছড়ি উচিতই না, একদমই উচিত না। মানে এখন আমার কথা কয়জন আর বিল দিবে জানি না আমাদের কথা, বাট তারপরে আমি সবাইকে বলবো, আমরা সবাইকে বলতেছি যে এই জিনিসগুলোর আপনারা একটু ঠান্ডা মাথায় হ্যান্ডেল করেন। মানে দরকার হলে বাসায় গিয়ে 2টা গ্লাস ভাঙেন, বাট এই ঢিলাঢিলি করেন না। 2টা গ্লাস ভাঙলে তেমন কোনো ক্ষতি হবে না আর কি, পরে পরিষ্কার করে ফেললে পা কাটবে না, সেটাই। হ্যাঁ, এইগুলাই আর কি। যদিও ভূতে ফেমে আছি এই মুহূর্তে আমরা, বাট তারপরে এটা নিয়ে কথা বলছি, বিকজ জিনিসটা অ্যাকচুয়ালি অ্যালার্মিং, এরকম হওয়া উচিত না। অবশ্যই। রাজীব SMS করেছেন, সুমন ভাই দেশ টিভিতে কোন সময় এবং কোন টাইমে আপনাদের ভৌতিকটা মানে অন এয়ার করার কথা ভাবছেন? মানে একদম এক্স্যাক্টলি দরকার নাই, কিন্তু আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা এখনো জানি না কোন সময় অন এয়ার হবে, বাট আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা একটু রাতের দিকে করবো। আমাদের ইচ্ছা তো 11:30 বা এরকম একটা, মানে মানুষজন এই আধা ঘন্টার শো, ওটা শেষ যখন হবে তখন রাত 12টা বাজবে, ভয়ে কিছুক্ষণ ঘুমাতে পারবে না, আমরা তো ওইটাই চাই। একদম একদম সত্যি তাই। এবং আমাদের এছাড়াও মন্টি SMS করেছেন, না এমনি দেশ টিভি থেকে আমাদেরকে থ্রেট মারা হয়েছে যে মার্চের এন্ডের মধ্যে সব জমা না দিলে আমাদের দেখে নিবে। আচ্ছা, সো দেশ টিভি যদি ইনাফ প্রেসার দিতে পারে আমাদেরকে, তাহলে হোপফুলি এপ্রিলের প্রথম দিকে অনার যাবে। ওকে। সাকিব ভাইয়ের জন্য একটা ইমেল আছে, এবং সাকিব ভাই লিখেছেন, ডিয়ার সাকিব ভাই, আমার নাম মোহাম্মদ মাসউদুর রহমান, এবং তিনি বলছেন যে আমি গত 2 বছর আগে, অর্থাৎ 2009 সালের কথা, আমাদের বাসা সিলেটের মণিপুরের রাজবাড়ী এলাকায়। ডেটটা ছিল হচ্ছে 2 ফেব্রুয়ারি 2009 রাত 3:15। লিখেছেন, হঠাৎ আমি শুনতে পাই যে আমার রুমের জানালা দিয়ে টুকটুক করছে, এবং মানে কেউ শব্দ করছে আর কি, এবং আমার পাশের রুমটা গিয়ে আবার সে ভয় পেয়ে তার আম্মাকে ডাক দেন, এবং এরপর আমার আম্মা আর আব্বা আমার রুমে যান, কিন্তু ততক্ষণে মানে সাউন্ড অফ হয়ে যায়, সাউন্ড আর পাওয়া যায় না। ওই দিন রাতে পুরো সময়টা তিনি ঘুমাতে পারেন, এবং তিনি সেদিন রাতের বেলায় টয়লেটে যান, এবং টয়লেটে গিয়ে তিনি আবিষ্কার করেন, তখন তো শব্দ পেল না, বাবা মা আবার ফিরে গেলেন, তারপরে সে টয়লেটে যখন গেছে তখন দেখছে টয়লেটে একজন মানুষকে সে দেখতে পেয়েছে, এবং সে চিৎকার করার ফলে তার আব্বা আম্মা আবারও চলে আসেন, এবং তিনি বলেন যে হ্যাঁ, তারা বলেন যে হ্যাঁ, তারাও এরকম মাঝে মাঝে তাদের টয়লেটে এরকম জিনিস দেখছেন, তাদের বাসায় এই ঘটনাগুলো ঘটছে। এই ইমেলটা স্পেশালি আপনার কাছেই পাঠিয়েছেন। ওকে, আমি তো অ্যাকচুয়ালি প্রবলি সে জানে আমি সিলেটে, হবিগঞ্জ বাড়ি সিলেটে যাই। আচ্ছা, সো ভেরি ইন্টারেস্টিং। তো হোপফুলি এই সিজনটা শেষ হোক, আর যদি এগুলো প্রবলেম এখনো থাকে, এখনো যদি এটা কন্টিনিউ করে, তাহলে ডেফিনেটলি আমরা আমাদের ওই সাইডে যাওয়া হয়, রাইট? সো সিলেটে আমাদের প্রায় যাওয়া হয়। সো আমরা কি এখন একটু ঘটনায় যাব? ওকে, হ্যাঁ, ঘটনায় যাওয়া যেতেই পারে। আজকে যেই ওকে, আমি এটা একটু আগের থেকে শুরু করতে হবে। একদম, হ্যাঁ, একদম, প্লিজ। সো ব্যাপারটা হচ্ছে যে হয়তোবা এই ঘটনার কিছু কিছু জিনিস এর আগে আমরা বলেছি, বাট পুরো জিনিসটা বোঝানোর জন্য আমাদের প্রথম দিকে শুরু করতে। সেটা হচ্ছে, এটা প্রায় 4 বছর আগের কথা বোধহয়। তখনও আমরা অফিসিয়ালি ভৌতিস নামে আমরা কিছু করিনি আর কি। আচ্ছা। সো আমি গিয়েছিলাম একটা অ্যাডের শুটিং ছিল, ওই অ্যাডের মিউজিকের কিছুটা দায়িত্ব আমার ছিল আর কি। সো ওটা শুটিং হবে ঢাকার বাইরে। সো ওখানে আমি শুটিং চলছিল, তো আমি গিয়েছিলাম শুটিং দেখতে, প্লাস একটু ঘুরে আসা হবে ঢাকার বাইরে। ওকে। তো ওখানে যাওয়ার পরে আমি তো যেখানে যাই ওখানে একটু জিজ্ঞেস করি যে কোনো ব্যাপার আছে কিনা। সো দুজন আমাকে বললো যে একটা বাসা আছে, এই বাসাতে একটু
সমস্যা হয়, বাসাটা এখন একা মানে খালি পড়ে আছে, বাসাটা কেউ থাকে না। সো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে ওই বাসায় যদি যাওয়া যায় তাহলে খুব ভালো হয়, রাতে যাব। আচ্ছা, তখন ওরা আবার ম্যানেজ করলো যে ওই বাসায় একটা কেয়ারটেকার থাকে, বাট বাসার ভিতরে থাকে না, ওই বাউন্ডারি ওয়ালের মধ্যেই ছোট আরেকটা সার্ভেন্ট করার টেবিল বাইরের দিকে আছে, ওখানে থাকে। বাট বাসার মানে বিল্ডিংটার পুরোপুরি লকড, ওখানে কেউ ঢুকে না, বেরো হয় না। সো ওর কেয়ারটেকারের সাথে কথা বলে রাজি করানো গেল যে হ্যাঁ যাবো। সো তখন হচ্ছিল যে তখন যেটা বলছিলাম যে তখনও ভৌতিস্ট হয় নাই, আমি এই জন্য বললাম যেটা আগের থেকে বলতে হবে, বিকজ ভৌতিস্ট পর এটার সাথে ভয়ঙ্করভাবে ইনভলভ হয়। সো তখন আমি গিয়েছিলাম একা, এবং ওই যে শুটিং যে ক্রু ছিল ওখানে আরেকটা ছেলে ছিল, আরো দুজনকে আমি নিয়ে আমরা তিনজন ওই বাসায় যাই আর কি। আচ্ছা, সো ওই বাসায় যাওয়ার পরে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাসায় ঢোকার পরে কেয়ারটেকার বললো যে দরজা খুলে দিচ্ছে বিল্ডিং এর। সো বিল্ডিং এর দরজাটা খুলে দেওয়ার পরে বললো যে আপনারা যান। আমি বললাম যে না, আপনি আমাদের সাথে চলেন, আমরা দেখি, বাসাটা চিনি না তো, দোতলা একটা পুরনো একটা বাসা। আচ্ছা, তখন বললো যে না আমি যাবো না, আমার এতটুকুই, আমি যাই না। মানে কেয়ারটেকারও রাতে ওই বাসায় ঢুকতে ভয় পায়, এরকম একটা ব্যাপার। তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনি ভয় পান তাহলে আপনি এখানে আছেন কেন? বলে যে না এখানে কিছু হয় না, আমি যে মানে ওটা হচ্ছে বিল্ডিং এর বাউন্ডারি ওয়ালের মধ্যে কিন্তু একটু দূরে। আচ্ছা, বাসাটার পিছনে জঙ্গল আছে, সামনেও জঙ্গল টঙ্গল আগাছা টাগাছা, মানে বিশাল বড় একটা জায়গা নিয়ে বাসাটা। তো ওই বাসায় গেলাম, যাওয়ার পরে ওইখানে বেশ কিছুক্ষণ ছিলাম। আচ্ছা, ঢোকার 15 মিনিটও যায় নাই, আমাদের তিনজনের মধ্যে একজন হঠাৎ করে বললো যে শুনবে আমার ভালো লাগছে না, আমার আবার কালকে কাজ আছে, আমি চলে যাই। আমি বললাম যে ঠিক আছে তুমি তাহলে যাও, অসুবিধা নাই। সে তখন বের হয়ে চলে গেল। বললাম যে বাইরে গাড়ি রাখা আছে, তুমি গাড়ি করে তোমার হোটেলে তোমাকে নামাই দিয়ে আবার ইয়ে করবে, আবার ফিরে আসবে, আমরা পরে যাবো। সো ও চলে গেল তখন। সো ও চলে যাওয়ার পরে তারপরে যেটা হলো যে আমরা ওখানে আছি বেশ কিছুক্ষণ, আমি আর একটা ছেলে, আমরা দুজনই। পুরো বাসাটা খালি, আমরা একতলায় ঘোরাঘুরি করছি, একটা রুমের মধ্যে গেলাম, একটা করে রুমের মধ্যে যাচ্ছি, বাট এভরিথিং ওয়াজ নর্মাল আর কি। মানে একটা অ্যাবান্ডন পরিত্যক্ত একটা বাসা, একটা ইলেকট্রিসিটি নাই, ধুলো চারিদিকে, এরকম একটা অবস্থা। যেতে যেতে যেটা হলো যে হঠাৎ করে কিচেন টাইপের একটা জিনিস ছিল, ওটার পাশে একটা রুম ছিল। ওই রুমটাতে ঢোকার সাথে সাথেই মানে আমার একটু গা ছমছম করা শুরু করলো, একটু কেমন জানি লাগছে আর কি। আচ্ছা, কেমন জানি লাগছিল। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ঘুরতে ঘুরতে দোতলায় গেলাম। দোতলায় গিয়ে দোতলার রুম টুমের মধ্যে ঘুরতে ঘুরতে দোতলাতেও একটা রুমে কোনা লাস্ট মাথায় একটা রুম, অ্যাকচুয়ালি লাস্ট মাথায় না, ফার্স্ট রুমটা, মানে সিঁড়ি দিয়ে ওঠার পর বাম দিকে একটা রুম ছিল। ওই রুমটাতে ঢোকার পরেও সেম একটা ফিলিং হলো আর কি। আচ্ছা, আমি তখনও জিনিসগুলো ইগনোর করতেছি আর কি। করতে করতে আমরা ছাদে গেলাম, ছাদে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা আবার নিচে আসলাম। নিচে আসার পর আমরা দুজন ছিলাম, দুজনের আমার সাথে যে ছিল ওকে বললাম যে একটা কাজ করি, আমরা এখন লেটস স্প্লিট আপ, আমরা আলাদা হয়ে যাই, তুমি নিচে ওই রুমে থাকবা আর আমি দোতলার এই রুমে থাকবো, আমরা আলাদা থাকবো। আচ্ছা, দেখি কিছু হয় কিনা। সো ও নিচে যেতে না যেতেই, আমার ঘটনাটা তো অনেক আগে ঘটেছিল, আমার ছাড়া মনে আছে, বাট যতটুকু মনে আছে আমি স্টোরিগুলো বলছি। হঠাৎ করে কোনো একটা সময় আমরা একটা আওয়াজ পেলাম, আওয়াজটা বেশ, আচ্ছা, আমার হাতে একটা হ্যান্ডিক্যাম ছিল। আচ্ছা, হ্যাঁ, এবং আমাদের কাছে দুটো ওয়াকি টকি ছিল। এটা হচ্ছে ওই যে শুটিং ক্রু এর ওয়াকি টকি আর কি, একজন আরেকজনের সাথে কমিউনিকেট করার জন্য। আর আমার কাছে, আর ওই ছেলেটার কাছে একটা টর্চ লাইট ছিল, যে পেন্সিল টর্চ গুলো হয় ছোট, ওরকম ছোট। আর আমার কাছে ঠিক টর্চ লাইট ছিল না, আমার কাছে ছিল আমার কিরিং এর সাথে একটা লাইট জ্বলে, এলইডি লাইট। হ্যাঁ, আচ্ছা, এইটাই আমার কাছে, আর কিছু নাই। তখন তো অ্যাকচুয়ালি টিমও ছিল না, তখন তো খুব আনপ্রফেশনাল ছিলাম, জাস্ট হুটহাট করে চলে, একদম শখ করে বসে যাওয়া। ওরকম একটা অবস্থায় হঠাৎ করে একটা আওয়াজ পেলাম আমরা। আওয়াজটা হচ্ছে ইয়ে থেকে, কি বলে, এই মনে হলো যে ছাদ থেকে এসেছে। আচ্ছা, এবং বেশ বিকৃত টাইপ, মানে আওয়াজটা আমি ঠিক বোঝাতে পারবো না। এটা হচ্ছে বিড়াল কাঁদে না মাঝে মাঝে, মানুষ টাইপের একদম, মনে হয় যে পুরোপুরি মানুষের মতো করে শব্দ করছে একদম। ওই আওয়াজটাই যদি এরকম করা হয় যে বিড়ালটা কাঁদার চেষ্টা করছে, কিন্তু ওর গলা আমি চাপ দিয়ে ধরে রাখছি আর কি, মানে গলা দিয়ে আওয়াজটা আসতে গিয়ে আসছে না, মানে বারবার আটকে যাচ্ছে, মানে আওয়াজটা বেশ বিকৃত, বেশ ভয়ঙ্কর।
আমার কাছে ছিল তখন তো আমাদের ওই যে ইএমএফ এগুলো কিছু ছিল না, বাট আমার কাছে যে হ্যান্ডিক্যাম ছিল, ওই হ্যান্ডিক্যামের মধ্যে ওই অডিওটা আছে আমাদের কাছে, ওই আওয়াজটা এখন আছে। হ্যাঁ, সো আওয়াজটা শোনার সাথে সাথে আমরা মনে হলো যে এটা ছাদ থেকে আসছে, তখন আমরা দৌড় দিয়ে ছাদে যাই, ছাদে যাই। তখন আমরা স্প্লিট হইনি, ছাদে গেলাম। ছাদে যাওয়ার পরে তো ওই টর্চ তো নাই, যে পেন্সিল টর্চ দিয়ে কম আলো হয়, অল্প একটা, ওর মধ্যে ছাদের মধ্যে আমরা ঘুরতেছি। ছাদে কোনো রেলিংও নাই, এদিকে ঘুরি ওদিকে ঘুরি, কোথাও কোনো আওয়াজ পাচ্ছি না। ছাদে থাকার অবস্থাতে সাথে সাথে মনে হলো যে নিচে আওয়াজটা হচ্ছে। তখন আমরা দৌড়ে আবার নিচে যাই, নিচে আসি। নিচে আসার পরে কিছুক্ষণ থাকার পরে দেখলাম যে না, কোনো কিছুই বুঝতেছি না। তখন আমরা বললাম ঠিক আছে, এবার আমরা আলাদা হই। এর আগে একটা ছোট ঘটনা ঘটেছিল, সেটা যে দোতলার যে রুমটা ছিল, ওই রুমে একটা ক্লজেট ছিল। এই ক্লজেটটা আমরা টেনে খোলার চেষ্টা করছিলাম, বাট ওটা খুলছিল না কোনো একটা কারণে, মানে অনেক দিন ধরে পড়ে আছে তো, জ্যাম হচ্ছিল। আমরা যখন নিচে গেলাম, নিচে যাওয়ার পর দেখলাম যে একটা কিচেনের পাশে একটা রুম, ওই রুমের মধ্যে একটা ছোট একটা ভাঙ্গা একটা টেবিল, মানে পায়াটাও নেই, মানে ধ্বংসস্তূপ টাইপের। ওটার উপর কিছু সাদা সুতা টাইপের, বেনি বেনি করা টাইপের একটা উইয়ার্ড একটা জিনিস, মানে আমরা ঠিক বুঝতে পারছিলাম যে এটা কি, মানে পুরো ধুলায় ময়লা অবস্থা, বাট সাদা সুতা আর কি বোঝা যাচ্ছিল। তো ওটা আমি দেখে বলছি এটা কি। এই জিনিসগুলো আবার আমাদের ক্যামেরাতে আছে, সবকিছু ভিডিওতে আছে। আচ্ছা, খুবই আনপ্রফেশনাল ভিডিও, বাট আমাদের কাছে আছে। এনিওয়েজ, তো ওটা আমরা তখন পাত্তা দিইনি। আমি তখন বললাম তুমি এখানে থাকো, আমি উপরে যাই বলে আমি উপরে চলে গেছি। উপরে যখন আমরা চলে আসছি, উপরে চলে আসার পরে ওখানে বসে আছি বেশ কিছুক্ষণ, দোতলায় আমি, আর একতলায়। হঠাৎ করে একটা ধূপ করে একটা আওয়াজ পেলাম। আওয়াজ পাওয়ার সাথে সাথে মনে হলো যে আওয়াজটা নিচ থেকে। আমি আবার দৌড়ে নিচে যাওয়া শুরু করছি। আমি যখন সিঁড়ির কাছে আসছি, দেখি যে ওই ছেলেটা আবার দৌড়ে উপরে আসতেছে। আমি বললাম যে আওয়াজ শুনছো? তখন বলতেছে না, আওয়াজ তো উপরে হয়েছে। আমি আরো শুনে ভয় পেয়ে গেলাম, আমি দৌড়ে। ও মাই গড, মানে দুজন দুই জায়গায় শুনছেন? আমি বললাম না, আওয়াজ আমি নিচে শুনছি। এরকম এইটা নিয়ে আমরা আর্গুমেন্ট করতে করতে ইমরান হঠাৎ, মানে আমার সাথে যে ছিল, ওর নাম জানলে অসুবিধা নেই, অনেক ইমরান। তো ও হঠাৎ করে আমার দিকে, এয়ারটেল ইমরান না, হোয়াটসঅ্যাপে যে আছে, হোয়াটসঅ্যাপের ইমরান না। আচ্ছা, আমার কাছে এই মাত্র একটা SMS এসেছে, এটা আমার মানে কি স্টোরি শুনান আপনারা। এখন তো আমার টয়লেটে যেতেও ভয় লাগছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমি যখন SMS এর প্রসঙ্গ আসলে আমি একটা ছোট্ট কোশ্চেন করবো, সেটা আমার খুব জানতে ইচ্ছে করলো, যে আপনারা যখন ইনভেস্টিগেশনে যান, সে সময় কোন সময় সিদ্ধান্ত নেন বেসিক্যালি যে আপনারা আলাদা হয়ে যাবেন? না, আমাদের ইনভেস্টিগেশনের একটা পার্ট আছে। আমরা তিনজনই মিউজিশিয়ান, তো আমরা পার্টটার নাম দিচ্ছি সোলো সেশন। সোলো সেশনের ব্যাপারটা হচ্ছে যে আমরা তিনজনের মধ্যে যে কোনো একজন সোলো, হ্যাঁ, একটা ওই স্পেসিফিক জায়গায় থাকবে, ওখানে 2 ঘন্টা থাকবে। সে যখন 2 ঘন্টা থাকে, তখন সে সাকিব গেল, তখন আমি আর জিবরান আমাদের যে বেস স্টেশনটা বানাই, ওখানে আমরা ওয়েট করি। আচ্ছা, 2 ঘন্টা পরে সে আসার পরে হয়তো আমি গেলাম 2 ঘন্টা, তারপর হয়তো জিবরান গেল 2 ঘন্টা। এইভাবে আমরা কাটাই আর কি। এই সময়টা তো সবচেয়ে ভয়ঙ্কর। এই সময়টা সলো বাজাতে এমনি সবাই খুব পছন্দ করে। এটা আমরা সবসময় করি না, এটা করি যখন দেখছি যে কিছু মশার কামড় ছাড়া কিছু হচ্ছে না। আচ্ছা, কিন্তু আমরা জানি যে এখানে মানে আসে না, সুফল ভাই ছোট ফিল করছে, তো আমার ঘরের উপরে এরকম অনেক কিছু হচ্ছে, বাট নাথিংস হ্যাপেনিং। তখন আমরা এই এক্সট্রিম জিনিসটা করি। এবং এই এক্সট্রিম জিনিসটা করতে গিয়ে আমাদের সিলেট বিভাগের একটা টি এস্টেটে, ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি একটা এক্সট্রিম জিনিস হয়েছিল, যেটা আমরা এখন বলছি না। ওটা মোস্ট প্রবাবলি আমাদের সেকেন্ড এপিসোড হবে। ভিডিও তো দেখছি আমরা, অবশ্যই ভিডিওতে থাকবে। ওটা ভয়ঙ্কর জিনিস হয়েছিল সোলো সেশনে গিয়ে। আচ্ছা, সোলো বাজানো হয়নি আমাদের। তো এনিওয়েজ, গল্পে ফিরে যাই প্লিজ। তারপরে যেটা হলো যে ইমরান হঠাৎ করে আমার দিকে, সে কেমন যেন একটা ব্ল্যাঙ্ক একটা লুক দিয়ে তাকিয়ে আছে। আমি বললাম যে কি হয়েছে? তখন সে আস্তে আস্তে করে হাতটা উঠালো, আঙ্গুল উঠাতেছে আমার দিকে। আমি বললাম যে কি ব্যাপার? আমি তখন রিয়েলাইজ করলাম যে অ্যাকচুয়ালি আমার পিছনে কিছু একটা হচ্ছে। সে কথা বলতে পারতেছে না, সে আঙ্গুল তুলে মানে জাস্ট দেখাইতেছে কিছু একটা। আমি ঘোরার সাথে সাথে আমি দেখলাম কিছু নাই। আমি ইমরান কিছু নাই, তুমি কি বলতেছো, কি হয়েছে তোমার? বলে যে না, আমি কিছু একটা দেখছি। বলে যে কি, মানে কি দেখছো? তখন বললো যে ওই যে কোনার যেই রুমটা আমার কাছে একটু লাগছিল, যেই রুমটা একটু মনে হচ্ছিল কিছু একটা আছে বা এরকম কোন একটা সমস্যা হয়, অ্যাকর্ডিং টু হিম, যে ওইখানে সে কাউকে ঢুকতে দেখছে। আচ্ছা, মানে দরজার ওইখানে উকি দিতেছে বা ইটে ব্যাটে কিছু দেখছে। আমরা সাথে সাথে ঘুরে ওই রুমে গেছি। এন্ড সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, এটা সবচেয়ে ইন্টারেস্টিং, এরপরে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা দৌড়ে ওই রুমের মধ্যে ঢুকে আমরা ফার্স্ট যে জিনিসটা আবিষ্কার করলাম, সেটা হচ্ছে ক্লোজেটটা খোলা।
কিন্তু টেনে খোলা যাচ্ছিল না, আপনি দুইটা পাল্লা প্রচন্ড টাইট ছিল, কাঠের পাল্লা প্রচন্ড টাইট ছিল এবং খোলা। এবং তখন আমাদের এক্সপ্লেনেশনটা সাথে সাথে আমি যে এক্সপ্লেনেশনটা দিয়েছি, আমরা অনেক পুরনো একটা বাসার একটা ক্লজেট যেটা মানে লক হয়ে গেছে, অনেক টানাটানি করেছি তো, সো লুজ হয়ে গিয়েছিল, তারপরে কোনো কারণে এটা জাস্ট অটোমেটিক খুলে গেছে আর কি। এরকম একটা এক্সপ্লেনেশন ছিল। ক্লজেটটা খোলা এবং তারপরে ক্লজেটের ভিতরে আমরা টর্চ মারলাম, মারার পরে আমরা একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে মুরগির কাটা পা আছে না, মুরগি জবাই দেওয়ার পরে আলাদা করে পা গুলো কেটে ফেলে দেয়, একটা কাটা পা, এটা আমাদের ভিডিওতে আছে এবং জিনিসটা কঙ্কাল টাইপের হয়ে গেছে, মানে জিনিসটা পুরোপুরি মানে তখন চামড়া টামড়া টাইপের আছে কিন্তু আবার অনেক শুকিয়ে গেছে জিনিসটা, মানে মামির মতো। হ্যাঁ, একটু একটু ওই ধরনের একটা ব্যাপার। এটা দেখার সাথে সাথে আমার মাথার সাথে সাথে অনেক কিছু হিট করছে, যে একদম যে কিছু একটা ব্যাপার আছে আর কি। তখন এই যে সুতা, এই যে সাদা বেনি করা সুতা, মুরগির কাটা পা এবং আরেকটা জিনিস, আরো কিছু সাইন, এই সবকিছু হচ্ছে এক ধরনের ডেভিল ওয়ার্শিপ, শয়তানের পূজা করল, মানে অ্যাকর্ডিং টু রিচুয়ালের মধ্যে পড়ে। এটা হচ্ছে সাউথ আমেরিকাতে সান্তারিয়া নামে একটা ডেভিল ওয়ার্শিপ টাইপের একটা জিনিস হয়, ওটার মধ্যে এই এলিমেন্ট গুলো থাকে। সাথে সাথে আমাকে হিট করছে যে আমি বোধহয় কিছু একটা একতলায় দেখছিলাম। আচ্ছা, আমরা দৌড়ে তখন নিচে যাই। আচ্ছা, আমার কাছে খুব উইয়ার্ড লাগছিল একটা জিনিস, সেটা হচ্ছে যে বাসাটায় যখন ঢুকছিলাম, ঢোকার সময় যে মেইন দরজাটা, কাঠের দরজা, ওই দরজা দিয়ে ঢুকলেই বাসার রুমটা হচ্ছে গোল, হ্যাঁ একটু গোল শেপের, তারপর হচ্ছে প্যাসেজ, বাট বাসাটা গোল না, অ্যাকচুয়ালি একটু একটা শেপ আছে, শেপটা হচ্ছে পেন্টাগন শেপ। হ্যাঁ, আচ্ছা, বিল্ডিং আছে না, ওরকম একটা শেপ ওই রুমটার। আচ্ছা, ওই রুমে গেলাম এবং গিয়ে যেটা চিন্তা করছিলাম তাই, আমরা ফ্লোরে দেখি একটা পেন্টাগ্রাম আঁকা, এবং পেন্টাগ্রামটা তার মধ্যে কেউ মানে রেগুলার প্র্যাকটিস করতো ওখানে, পেন্টাগ্রাম আঁকা, এবং আঁকা মানে কি কেউ হাত দিয়ে আঁকে নেই, বাসাটার ফ্লোরটা আমরা ডিজাইন। ছোটবেলায় পুরান ঢাকায় কিছু বাসা দেখা যেত কালো পাথর দিয়ে ফুলের মতন ডিজাইন থাকতো, এখানে একটা পেন্টাগ্রাম একটা আঁকা। এবং সাথে সাথে আমার সাথে যে ছিল ও বললো যে শোন ভাই দেখেন রুমটার শেপটা আর এটা দেখেন। আমি বললাম যে হ্যাঁ, 5 কোণায় 5 জন বসবে, মাঝখানে ব্যাফমেটটা থাকবে, মানে যেটা বলি দেয় বা যে জিনিসটা করে আর কি। এবং তখন হঠাৎ করে ভয় লাগা শুরু করলো এবং প্রচন্ড কেমন জানি অস্বস্তি লাগা শুরু করলো, ঘাড়ের উপরে প্রেশার, এইটাই অবস্থা। তখন আমরা ডিসিশন নিতে পারছি না কি করবো। আমি বললাম যে অসুবিধা নাই, আমরা এটা জাস্ট ফাইন্ড আউট করছি, সো তুমি তোমার রুমে চলে যাও, ওই যে কিচেনের পাশের রুমটাতে, আমি আবার দোতলা যাই, আমরা আবার আলাদা হই। বলে আমি আবার উপরে চলে গেলাম, ও নিচে। আমরা অনেকক্ষণ বসে আছি, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে, মানে বিরক্ত, আবার গরম ওই সময়, ঘামতেছি। এরকম একটা সময় হঠাৎ করে আবার একটু ভয়ও লাগছে। এরকম সময় আমি ওয়াকি টকিতে আমার ফ্রেন্ডটাকে বলতেছি যে আচ্ছা তুমি তো কিচেনে ফাইজলামি করতেছে কি ভয় তাড়ানোর জন্য, যে তুমি তো কিচেনের পাশে আসো, দেখো তো কিচেনে খাওয়াটাও আছে নাকি, খিদে লাগছে, ফ্রাইড চিকেন থাকলে ভালো হয়। এটা আমি ফাইজলামি এই কথাটা বলতেছিলাম, আমার কিন্তু ভিডিও ক্যামেরা অন করা। এই কথাটা বলতেছি, কথাটা শেষও হয়নি, মানে বিকট একটা শব্দটা কিরকম আমি বলি, ছোটবেলায় আমরা স্কুলে হলুদ রঙের একটা স্কেল নিয়ে যেতাম, পাশে স্টিল লাগানো, একদম হ্যাঁ, সোনালী রঙের স্টিল, হ্যাঁ, এই স্কেলটা দিয়ে যদি ওই যে কাঠের টেবিলের মধ্যে বাড়ি দিলে একটা টাস করে একটা আওয়াজ হতো, একদম ওই ধরনের একটা আওয়াজ, উচ্চারণ অনেক জোরে। ঠিক আমি যেখানে দাঁড়িয়েছিলাম আমার ঠিক পায়ের গোড়ালির পিছনে 1 ফিট পিছনে হবে, এরকম একটা আওয়াজ। মনে হলো কি যে কেউ একজন কিছু একটা দিয়ে বাড়ি দিয়েছে ফ্লোরের মধ্যে। আমি তখন দোতলায়, আমার ওই রুমে কেউ নাই, পাশের জানালা, কেউ আসতে পারবে না। আমি যেখানে দাঁড়ায় আছি আমার ঠিক 1 ফিট পিছনে মনে হচ্ছে যে ভয়ঙ্কর রকম একটা শব্দ হয়েছে। আচ্ছা, আমি ভয়ে ঘুরছি। আমি যখন ঘুরছি আমার ডান হাতে ক্যামেরা ছিল, তো ক্যামেরা আমার সামনে, ডান হাত, আমি পিছনে ঘুরছি ওই ছোট্ট লাইটটা নিয়ে আর কি। আমি দেখতেছি কিছু নাই, এবং কিছু যখন নাই তখন আমি ভয় পেয়েছি। তখন আমি বলছি সামথিং ইজ ভেরি রং, এবং আমি তখন ফিল করতেছি সামথিং ইজ, মানে something very bad is inside this house, very evil, এরকম লাগছে তখন আমার কাছে। তখন আমি সাথে সাথে ওই আওয়াজ ওই ছেলেও শুনছে, সে দৌড়ে উপরে আসছে, আমি দৌড়ে মাঝামাঝি আবার মিট করে বলছি যে এক্ষুনি চলো আমাদের বের হয়ে যেতে হবে, এখানে থাকা যাবে না, কারণ এখন কিছু একটা হইতেছে এখানে, কারণ আমি ফিল করতেছি খুব বাজে। এই যে তুমি দেখতেছো বোধহয় এখন আমার সামনে, আমার কিন্তু বাম্পস হয়েছে এখন, আমি বলতে বলতে আমার লোভ খারাপ হয়ে গেছে এখন, কারণ ওই ফিলিংটা আমার সারা জীবন মনে থাকবে। ওই সময় মনে হচ্ছিল কি যে খুব খারাপ একটা কিছু আমাদের আশেপাশে, মানে খুবই খারাপ।
ওইখান থেকে আমরা চলে আসি, আমরা ওই দিন চলে আসি, আমরা 3.25 ঘন্টার মতন ওই বাসায় ছিলাম আর কি। বাসা থেকে আমরা চলে আসি, আমরা হোটেলে যাই। হোটেলে যাওয়ার পরে সকালবেলা আমাকে একজন ঘুম থেকে উঠায়, উঠানোর পরে বলে যে তুমি ঠিক আছো? আমি বললাম যে হ্যাঁ আমি ঠিক আছি। কেন? বলে যে আমার সাথে যে গেছিল তার কথা বলছে যে ওর তো অনেক জ্বর। বললাম যে তাই নাকি, বোধহয় ভয়টা পাইছে। বলে যে হ্যাঁ হইতে পারে, তোমরা কোথায় গেছিলে কি করছো আল্লাহ জানে, বাট মানে আমাদের ডিরেক্টর বলতেছিল অ্যাকচুয়ালি গাজী শুভ্র ছিল, শুভ্র ভাই। ও আচ্ছা, উনি ছিল, উনি আমার বলতেছে যে কি করছো না করছো। আমি ওনার সাথে কথা বলতেছি বিছানার মধ্যে বসে, কথা বলতে বলতে আমি বিছানায় ঠাস করে পড়ে গেছি। ও মাই গড। তো পড়ে গেছি, তখন বলছে কি বলে তুমি ঠিক আছে? আমি তো ঠিকই আছি। তখন আমার গায়ে হাত দিয়ে বলে কি তুমি মোটেও ঠিক নাই। এন্ড গেস হোয়াট, ওর 104 ডিগ্রির মতন বলে জ্বর উঠছিল, ও বমি টমি করতেছিল, আর আমার 102-2.5 ডিগ্রি জ্বর। মানে আপনি ঠিক ওই দিকে যাচ্ছেন? আমি বুঝিও নাই যে আমি অসুস্থ। আমার ঘুম থেকে উঠেছে, তো আমি তখন মানে জাস্ট ঘুম থেকে উঠছি, কয়েক ঘন্টা ঘুমিয়েছি, আমি বুঝতে পারিনি। আমরা দুজনেই অসুস্থ হয়ে যাই, এবং ওইখান থেকে আমরা তারপরে ব্যাক করি। হ্যাঁ, সো এই গল্প আমি অনেককে বলছি, তখনও ভৌতিস নাম হয় নাই। এই সাকিব জিবরানের আসছে, এদের আমি অনেকবার বলছি যে এটি, এবং আমি বলছি যে আমার কাছে ভিডিও ফুটেজটা আছে। ও আমি আমাদের কাছে যে ফুটেজ ছিল ওটা আমি শুভ্রভাবে দিয়ে দিয়েছিলাম যে আপনি এটা রেড ডোরের মধ্যে রেখে দেন, লুকায় রেখে দেন, এটা কারো দেখানোর দরকার নেই, সামথিং ইজ ভেরি রং, এটা আমরা পরে যখন দরকার হবে দেখবো। আপাতত আমি আমার একটা লো রেজুলেশন একটা ভার্জন আমার দেন, যেটা আমি আমার ল্যাপটপে রাখবো আর কি। আচ্ছা, ওটা মাঝে মাঝে দেখতাম, আওয়াজটা শুনতাম, পরে আওয়াজটা যেগুলো শোনা যেত, তো ভিডিওটা মাঝে মধ্যে আমি অনেকে দেখাইছি, অনেক মিউজিশিয়ানদেরও দেখাইছি, সাকিব জিবরানও দেখছি। একদিন আমি করলাম কি, ওইটা একটা ভালো রেজুলেশন আমি রেড ডট থেকে আমি আবার কপি করলাম। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে ঘটনার মানে প্রায় 1.5 বছর পরের কথা। হ্যাঁ, তখন হচ্ছে আমরা ভৌতিস্ট, তখন কি আমরা নাম দিছি? তখনও নাম দিই, তখন ভৌতিস্ট নামটা হয়নি, বাট আমরা মোটামুটি ডিসাইডেড যে সাকিবও তখন ফ্রি বসে, আমি আছি এবং জিবরানও ফ্রি আছে, তো আমরা একসাথে করি, জিনিসটা মজা হবে। আমিও তো খুব খুশি যে আচ্ছা আমি পাইছি কাউরে, মানে যারা ইন্টারেস্টেড। ওই আমরা ফুটেজ নিয়ে আমার এলসিডি, আমার ওই যে এইচডি টিভিতে লাগাই, হ্যাঁ লাগাইটাকে আমরা বসি দেখতে। ওকে, সোহন ভাই আমাদেরকে অনেকবার বলছে যে সাকিব ওই আওয়াজটা খুব ভয়ঙ্কর ছিল, যেটা পার পিছু হচ্ছে। সোহন ভাই সারাক্ষণ ফোকাস অন দ্য আওয়াজ। আচ্ছা, সোহন ভাই বলেন। হ্যাঁ, আমি সবসময় এই আওয়াজটা শোনাবো। তা আমি ছাড়ার পরে ভিডিওর ফুটেজ গুলো দেখতেছে, আমরা তো সবাই উয়া করতেছি, ধাম করে আওয়াজ হলো, সবাই তো আমরা চমকে উঠছি। আমি তো হা এই দেখো বলছিলাম না, আওয়াজ হচ্ছে এটাই। ক্যামেরা, যেটা একটু আগে আমি মেনশন করছিলাম, আমার ক্যামেরাটা ডান হাতে ছিল, আমি ঘুরছিলাম, বাট ক্যামেরা কিন্তু আমার সামনে ছিল। আচ্ছা, ক্যামেরাটা ফোকাস করা ছিল আমার পায়ের দিকে, আমার টো দেখা যাচ্ছিল, আমার বুটের মাথাটা দেখা যাচ্ছিল। আচ্ছা, ওইখানে একটা অদ্ভুত একটা ফুটেজ আসছে, যেটা আমরা এই 1-1.5 বছর আমি ফালাই রাখছি, খেয়ালই করেননি, আমরা কেউ জানতাম না। আচ্ছা, ভালো রেজলিউশনে দেখার পরে এটা হচ্ছে সাইজটা হবে হচ্ছে 2 স্কোয়ার ইঞ্চ হবে। আচ্ছা, 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ, একটা 4 কোণা, একটা কালো রঙের একটা জিনিস, ম্যাচের মতো হবে, অনেকটা ম্যাচ বক্সের মতো হতে পারে, এবং এটা স্কোয়ার পুরোপুরি। এটা আমার ডান দিক থেকে বাম দিকে শূন্যে উঠতে উঠতে অনেক ফাস্ট এটা ক্রস করেছে। এটা হচ্ছে আমার পা আর আমার ক্যামেরার মাঝখান দিয়ে উড়ে একটা জিনিস গেছে, কালো রঙের 4 কোণা, একটা সলিড জিনিস। এবং এইটা যখন ক্রস করে মানে আমার ডান দিক থেকে বাম দিকে যাওয়ার সময় এটা উপর দিকে উঠেছে, মানে অ্যাজ ইফ আমার হাঁটুর দিক থেকে এসে বাম শোল্ডারের উপর দিয়ে উঠে চলে গেছে, একটা আর্ক শেপ হয়েছে আর কি, একটা রংধনু শেপের, এটা মানে ওয়েটা আর কি, এবং জিনিসটার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা যখন এসে যখন উপরের দিকে উঠতেছে তখন জিনিসটা শেপ শিফট হয়েছে, জিনিসটা চিকন লম্বা হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, জিনিসটা একটা শেপ ছিল, যাওয়ার সময় আরেকটা শেপ হয়েছে। এবং এই ফুটেজটা আমাদের কাছে এখনো আছে, এই ফুটেজটা এখনো আমরা দেখি। এই ফুটেজ ঘোস্ট হান্টার্স এর স্টিভ আর ট্যাঙ্গো দেখার পরে ওরাও বলছে যেটা কি আমরা জানি না, মানে ওরাও এখনো বলতে পারে যেটা কি। এটা সবাইকে দেখাইছি আমরা এই জিনিসটা, এবং ওখানে কোনো বাতাস ছিল না, কিছু না যে বাতাসে একটা কিছু উড়ে আসবে, এটা কোনো পসিবল না। এটা দেখে মনে হচ্ছে যে এটা একটা বস্তু টাইপের, মানে একটা সলিড একটা অবজেক্ট, বাট এই অবজেক্টটাকে যদি ঢিল মারে এটা এই উইরা এভাবে আসতে পারবে না, যে উপর দিকে চলে আসছে। রাইট, মানে আমাদের মনে হচ্ছিল কি যে জিনিসটা মানে হ্যাঁ মানে একটা পাতলা একটা কাগজ টাইপের, কিন্তু অনেক শক্ত হতে পারে, মানে কেমন জানি, মানে জিনিসটা উইয়ার্ড। মানে আমরা অ্যাকচুয়ালি ভূত প্রেত যখন এগুলো চিন্তা করি, আমরা চিন্তা করি সাদা কাপড় পরা একটা মানুষের শেপ, সেরকম এরকম জিনিস আমরা জীবনে এক্সপেক্ট করিনি যে এরকম একটা জিনিস এদিক দিয়ে চলে যেতেছে আর কি। ইন্টারেস্টিং হচ্ছে এই শেপটা আমি সেপারেটলি দেখছি জিবরানের নানা বাড়িতে। সুমন ভাই তো আবার লাস্ট এই টাইপের শেপ দেখছেন আপনার ফার্ম হাউসে দেখছেন। সো আরেকটা আছে, আমার ফ্রেন্ড এই যে রিয়া ছিল জায়গার সাথে, সে দেখেছে তার বাসায়। সো এই যে মানে আমাদের তখন না আমাদের মধ্যে হিট করলো, এবং এই যে এই সাকিব ওইটা দেখিয়ে বলে কি এটা তো আমি দেখছি আগে,
হ্যাঁ রাইট। সো অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক, খুব ভালো লাগছে। আর সেটা হচ্ছে যে আমার যেটা মনে হয় যে সময় এই জায়গাটা থেকে আপনারা আবার যেতে চান, মানে যেটা বলছিলেন যে আবার বারবার করে। অবশ্যই আমাদের যাইতে হবে, বিকজ সময় সরি আমি একটু বটে, সেটা হচ্ছে যে এই আমরা তো সবচেয়ে এক্সপ্লেন করার চেষ্টা করি। ওখানে সুমন ভাই যখন ঘুরছে, সুমন ভাই যে এখানে বিশাল একটা চাবির গোছা টোছা আছে, হাতে ক্যামেরা যেটা ছিল ওটার ফিতা ছিল হাতের কাছে। সো উনি যখন ঘুরছেন, হইতেই পারে যে ওই চাবি বা ফিতা এগুলো কিছু একটা ক্যামেরা লেন্সের সাথে দিয়ে গেছে। সো উই হ্যাভ বিন ট্রাইং টু রিক্রিয়েট দ্যাট। মানে আমরা একটা অন্ধকার রুমের মধ্যে সুমন ভাই ওই গেটআপে আছে না, ওই গেটআপে দাঁড়া করে ওই ক্যামেরা দিয়ে সবাই ঘুরেন করলো, এগুলো অনেক করছি, একবারও এখানে ওই জিনিসটা আসে নাই। সবচেয়ে বড় কথা যে এই জিনিসটা শুধুমাত্র ওইখানে না, আরো বিভিন্ন জায়গায় দেখেছেন। এটা খুব উইয়ার্ড একটা ব্যাপার যে এই জিনিসটা, এবং এই সবকিছু তো আমরা আগে দেখি। সাকিব যখন ওইটা দেখছে, দেখার সাথে সাথে বললো আমি তো এই জিনিসটা আগে দেখছি, রাইট? সো তখন আমাদের মধ্যে একটা ইন্টারেস্ট আরো বেড়ে গেল। এবং তারপরে যে আমরা যে আরো দুইবার যে এই এক্সপিরিয়েন্সটা হয়েছে চারকোনা টাইপের এগুলো কিন্তু পরে হয়েছে। যত এগুলো হচ্ছে তত আমাদের মধ্যে একটা জিনিস আসছে যে হয়তো বা এই সুপার ন্যাচারাল জিনিস, এটা আমরা ভূত জিন বলি আর যাই বলি, এটা এলিয়েন বলি যাই বলি, যেটা অথবা খুব নর্মাল কোনো জিনিস যেটা এক্সপ্লেন করতে পারছি না, হয়তো বা এই জিনিসটার শেপ হয়তো বা এই সাদা এই ধরনের কিছু না, এটা হয়তো বা কালো চারকোনা ছোট একটা জিনিস হতে পারে। মানে এরকম একটা আইডিয়া আমাদের মাথার মধ্যে আসছে, আমাদের মাথার মধ্যে ঢুকছে। বাট এইখানে যে আমরা আবার যাবো কি, আমরা অবশ্যই যাবো, বিকজ আমি যে স্টোরিটা শুরু করছি এটা জাস্ট স্টার্টিং, স্টোরি এখন শুরু হয়নি। এটা হচ্ছে অনেক আগের কথা, রাইট? আচ্ছা, সো এরপরের অনেকদিন পরের কথা, আমরা ভৌতিস টিমটা ফর্ম করেছি। তখন অফিসিয়ালি আমাদের ভৌতিস টিম ফর্মড। আমরা অফিসিয়ালি আমরা ফার্স্ট ইনভেস্টিগেশনে যাব। আচ্ছা, ফার্স্ট ইনভেস্টিগেশনে যাব, এবং আমাদের তখন সবার মাথায় কিন্তু একটা জিনিস যে আমাদের ওই জায়গাটা যাইতে হবে, যে জায়গাটায় আমি ওই 2 বছর আগে প্যারাখা চলে আসছিলাম, এবং আমরা চারকোনা একটা কিছু দেখছি, এটা দিয়ে আমরা শুরু করবো। তা ভালো কথা আছে, ঠিক আছে, সবকিছু প্ল্যান, আমরা ডিসিশন নিয়েছি যে আমরা অমুক দিন আমরা রাত 12টার সময় স্টার্ট করতেছি গাড়ি নিয়ে। এটা জাস্ট একটা প্রিলুড দিই, এটা আমরা ওই ভিডিও দেখার পরে, ভিডিও তো ওই চারকোনা জিনিস আমরা পরে দেখছি, এর আগে তো রাফ ভিডিও দেখছিলাম, সেখানে আওয়াজটা শুনে খুব এক্সাইটেড। সুন ভাইকে আমরা 1 বছর ধরে, আমি আর জিপ তখন ভৌতিক স্টোরিজ কিছু হয় নাই, আমি জিবরান সুন ভাইকে 1 বছর ধরে বলছি, সুন ভাই আপনি নেক্সট যখন যাবেন আমাদেরকে নিয়ে যাবেন। সুন ভাই এভরি টাইম ক্যাটাগরি তখনও কোনো টিম ছিল না, সুন ভাই তোমাদেরকে আমি ওখানে জীবনে নিয়ে যাবো। আচ্ছা, মানে হি স্ট্রেট সেট, তোমাদেরকে ওখানে আমি জীবনে নিয়ে যাবো না, আমি একা একবার যাবো, গিয়ে আমি যদি ঠিকঠাক মতো ওখানে আসি তাহলে তোমাদেরকে নিয়ে যাবো। হ্যাঁ, না কজ এর আগে তো আনঅফিসিয়ালি তো এই সব ঘোরাঘুরি গুলো তো 6-7 বছর ধরে করতেছি। হ্যাঁ, কখনো এরকম ফিলিং হয় নাই। ওইখানে গিয়ে যেটা হয়েছিল, সিরিয়াসলি ভয় পেয়েছি, এবং মনে হয়েছে কি যে খুব বাজে, খুব মানে ইভিল টাইপের একটা কিছু আছে এখানে, মানে যেটা আমাদের ভয়ঙ্কর ক্ষতি করতে পারে। এটা নর্মাল ভূত জিন টাইপের ব্যাপার না, মানে এটা অনেক খারাপ একটা কিছু। এরকম ফিলিং আমার জীবনে হয় নাই। সো আমি যখন সে কোন একটা জায়গায় ইন্টারেস্টিং একটা জায়গা, কেউ আমার সাথে যেতে যেতে ওই শ্মশান ঘাটে নাকি আচ্ছা চলো যাই, আচ্ছা ওইটা কোনো ব্যাপার না, কিন্তু ওখানে আমার মনে হচ্ছে কি যে আমি যাকে নিয়ে যাব ওর হয়তো বা ভয়ঙ্কর একটা ক্ষতি হতে পারে, এবং ওইটার দায় দায়িত্ব ভার কিন্তু আমার বহন করতে হবে সারা জীবন, আমার এইটা মাথায় থাকবে। সো আমি সবসময় সবাইকে বলছি যে সব জায়গায় নিয়ে যেতে রাজি আছি, কিন্তু আমি এই জায়গায় আমি কাউকে নিয়ে যেতে রাজি নেই, এরকম বলছিলাম আর কি। এনিওয়েজ তারপরে আলটিমেটলি ঘুরে ফিরে যখন আমরা ভৌতিক টিম, এবং তখন মোটামুটি কনফিডেন্ট, এবং আমাদের কিছু ইকুইপমেন্টও হয়েছে, আচ্ছা ঠিক আছে, তখন আমরা ডিসিশন নিয়েছি আমাদের ফার্স্ট এপিসোড, ফার্স্ট ইনভেস্টিগেশন এটা হবে। ওকে, হ্যাঁ, অফিসিয়াল ইনভেস্টিগেশন। সো আমরা একটা দিন তারিখ ঠিক করছি যে অমুক দিন আমরা স্টার্ট করবো, রাত্রেবেলা স্টার্ট করবো, এই টাইপের কিছু। ফাইন, সবকিছু ঠিকঠাক। যেদিন যাব সেদিন হঠাৎ করে আঙ্কেল, মানে জিবরানের আব্বা সাকিব কল দিল, মানে সাকিবের আমার বাসায় আসার কথা, জিবরানের আমার বাসায় আসার কথা। কল দিয়ে বললো যে এরকম, বাবা তোমরা কোথায়, তোমরা একটু আসো আমার বাসায়, আসো, একটু কথা আছে। তো সাকিব তখন আমার কল দিয়ে বললো এরকম যাইতে বলছে। তো আমি আর সাকিব তখন শিওর যে জিবরানকে যাইতে দেওয়া হবে না, হয়তো করে কাজ করছে, তো ওইটাই হয়তো বা আঙ্কেল বলবো যে তোমরা যাও, এরকম একটা জিনিস আমরা চিন্তা করছি। যাওয়ার পরে আঙ্কেলের সাথে কথা হচ্ছে, তা জিবরান আগেই বলতেছিল যে ওদের বাসায় নাকি উল্টাপাল্টা জিনিসপত্র হয়, একটা সমস্যা আছে আর কি। আমি ওদের বাসায় গেছি, গিয়ে আমি বসছি সোফার মধ্যে, আমার অপোজিট হচ্ছে আঙ্কেল বসা, ডান দিকে বোধহয় জিবরান বসা, আর বাম দিকের কোন একটা সোফার মধ্যে সাকিব থেকে বসা, মানে আমরা অনেকে এখানে বসা আর কি। বৈশাখ এইসব নিয়ে কথাবার্তা শুরু হয়েছে। তো তখন বলতেছে যে আমি ছিলাম আপনার পাশে। আচ্ছা, তুমি ছিলেন, মানে আপনি ছিলেন আমার বাম পাশে। হ্যাঁ, তুমি ছিলেন আমার ডানে। হ্যাঁ, আমি আপনার ডানে ছিলাম অরিজিনালি। হ্যাঁ, রাইট। সো এরকম একটা সাকিব আমার ডানে ছিল, এরকম আমাদের বসার ব্যাপার স্যাপার ছিল। আমরা কথা বলতে বলতে তখন আন্টি আসলো,
জিবরানের আম্মা আসলো, আন্টি আসলো, আসা বললো যে দেখো এই আমি অ্যাকচুয়ালি তোমাদের ডাকেছি, তোমাদের সাথে একটু কথা আছে। বললাম যে কি? তখন বললো যে দেখো আমি একটা স্বপ্ন দেখছি গতকালকে, বাট স্বপ্নটাকে আমি বলতে পারবো না, এটা আমার বলা মানা, বাট তোমরা মোস্ট প্রবাবলি খুব খারাপ একটা জায়গায় যাচ্ছ, কোথাও একটা জায়গায় তোমরা যাচ্ছ, উনি জানেন, এবং এই জায়গাটা অনেক খারাপ, তোমরা ওখানে যাও না। কিছু বলো, তখন তো আমার ইউজুয়ালি আমার প্যারেন্টসকে আমি কিছু বলি না, মানে এই জায়গায় যে কোথায় যাচ্ছেন বা যাবেন এই ব্যাপারে আলোচনাই হয় না বাসায়, কোনো জানিয়ে না যে আমি জানছি শুনবো টাউনে বেড়ে যাচ্ছে, আমি সাইকেল শুনবো। ওকে, এরকম একটা ব্যাপার। এবং এটা শোনার সাথে সাথে ঠাং করে মানে কি ব্যাপার, হ্যাঁ আন্টি কেন এটা বলছে, আমরা জীবনে দেখে গেলাম, জীবন আমি কিছু বলি নাই, আমার তখন ম্যাচ কথা শোনাবে এই অবস্থা। তখন হচ্ছে এইগুলা চলতেছে আর কি। তখন তারপর উনি আরেকটা কথা বললো যে আমাকে আরো এই কথা বলা হয়েছে যে তোমরা ওইখানে যাও না, তোমরা একটা স্পেসিফিক একটা জায়গার কথা বলো, জায়গার নাম আমি বলবো না, হ্যাঁ এটা হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে একটা জায়গা। আচ্ছা, ওই জায়গায় একটা পীর আছে, ওর সাথে গিয়ে দেখা করো, ওর সাথে দেখা করো, দরকার মানে ওইখানে তোমাদের যাইতে হবে, তোমাদের দেখা করতে হবে। তখন আমি আবার এই পিটি নিয়ে আমি অত সিরিয়াস না আর কি, মানে আমি অতটা বড় বিলিভার না আর কি সব ব্যাপারে। আচ্ছা, সো তখন আমি সাকিবের আলাদা বলতেছি যে দেখো সাকিব এইসব জায়গায় যাওয়ার দরকার, আমরা যেখানে যাওয়ার কথা ওখানে যাই। তখন সাকিব বলছে যে না শুনুন আপনি পুরো ব্যাপারটা চিন্তা করে দেখেন, যে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা, আন্টি স্বপ্ন দেখছে ওখানে যাতে না যাই এবং আরেকটা জায়গায় যাইতে বলছে। সো এইটা আপনি কতখানি বিলিভ করেন না করেন ওইটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে স্টোরিটা খুব ইন্টারেস্টিং হয়ে গেছে, খুবই একটা ইন্টারেস্টিং স্টোরি হয়েছে। সো এইটার এই স্টোরিটা কন্টিনিউ করার জন্য হলো আমাদের যাওয়া উচিত। তখন আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে ফাইন। সাথে সাথে আমরা আমাদের মাইন্ড চেঞ্জ করলাম, আমাদের ভেন্যু চেঞ্জ করলাম। আমরা সাথে সাথে গাড়ি এক জায়গায় যাওয়ার কথা ছিল, গাড়ি নিয়ে আমরা রওনা দিলাম পরের দিন, মানে রাতে বেলা আমরা অন্য জায়গায় রওনা দিলাম। ওকে, এখন ঘটনা হচ্ছে যে এই রওনা দেওয়ার আগে যখন এইসব নিয়ে কথা বলতেছি, আঙ্কেল আমার সামনে বসা, সাকিব আমার ডান দিকে বসা, আমি বসা থাকতে থাকতে একটা সময় আমার খুব অস্বস্তি লাগা শুরু করছে, মানে খুবই অস্বস্তি লাগতেছে, আমার লেফট সাইড প্রচন্ড ভারী হয়ে গেছে, মানে আমার ব্যথা করতেছে লেফট সাইড। এবং একটা সময় সাকিব আমার বলতেছে শুনবে আপনি ঠিক আছেন? আমি বললাম যে কেন? বলে আপনি পুরো বাম দিকে ঝুঁকে আছেন, মানে আমি বেঁকে গেছি, মানে পুরো উল্টা দিকে, মানে পুরো উল্টা দিকে আমি ব্যাখা, মানে অ্যাজ ইফ আমাকে কেউ টাইনা সোফার মধ্যে বসা করতেছে কি, মানে শোয়া দিচ্ছে। আচ্ছা, আমি একটু নোটিসও করিনি। আমি তখন বললাম যে না আমি ঠিক আছে বলে আমি উঠে সাথে সাথে ওখান থেকে সরে গেছি। উনি যেভাবে বসেছিল ওনার উল্টো দিকে হচ্ছে জিবরানের আব্বা, তার পাশে জিবরানের আম্মা, উনি মানে টার্ম ইজ মানে বখাটা ছেলের মতো বসছিল আর কি। আচ্ছা, মানে পুরা ঘাড় ব্যাখা এজ ইফ মানে আছে না রক স্টার এভাবে, কিন্তু আমার কথা বলছে ভদ্রভাবে। আচ্ছা, তখন আমি বুঝি কিছু সামথিং ইজ রং, বাট আই সামথিং ইজ ফিজিক্যালি রং। তাহলে শুনে হচ্ছে আপনি ঠিক আছেন নাকি, মানে উনি পুরো এমনি হয়ে বসে আছেন, বুঝছো? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। একটা কেউ রেডিওতে দেখতে পারছে না, মানে বাম কাঁধ একদম নিচে, ডান কাঁধটা ডান, মানে জাস্ট ডান দিকে মানে বাম দিকে বসা অবস্থায় নিচ থেকে কিছু তুলতে গেলে যেমন হয়, এক্স্যাক্টলি কিছু তুলতে গেলে যেরকম হয়। এবং আমি অতটা আমি অস্বস্তি লাগছিল, বাট আমি বুঝি নাই যে আমি যেভাবে চেঞ্জ হচ্ছে উনি বুঝে নেই। আচ্ছা, সো আমি তখন সাথে সাথে আমার খুব ইয়ে লাগছে, আমি উঠে গিয়ে আমি ডান দিকে একটা সোফার মধ্যে, সাকিবেরও ওই সাইডে আরেকটা সোফা ছিল, ওইখানে গিয়ে বসছি। বসার সাথে সাথে আঙ্কেল খুব ইন্টারেস্টিং একটা কথা বললো। উনি বললো যে আচ্ছা বাবা তুমি এখান থেকে এখানে এসে বসলে কেন? আমি বললাম যে না এমনি। আমি বলছি না এমনি বসছি। বলছে না না তুমি আমার বলো তুমি কি কিছু বুঝতেছো? আমি বললাম যে হ্যাঁ আঙ্কেল ওই সাইডে কিছু একটা আছে, আমাকে টাইনা না লাগছে। এবং আঙ্কেল খুব নর্মাল ভাবে বলতেছে যে হ্যাঁ এটা অবশ্য আমি খুব ইমপ্রেসড, বিকজ অ্যাকচুয়ালি আমাদের বাসায় অনেকে আসে সবাই বুঝে না, তুমি কেমনে বুঝলা? এটা আমরা বুঝি, আমরা জানি যে এখানে ব্যাপার আছে, বাট এটা সবাই জানে না। আমি জানি না, আমাকে মনে হচ্ছে কেউ টাইনা ফেলাই, মানে আমার ব্যথা করতেছিল লেফট সাইড পুরো, মানে অবশ্যই যাচ্ছিল এরকম অবস্থা। উঠে যখন ওই সাইডে বসছি তখন আমি আমার নর্মাল, তখন আমি নর্মালি ছিলাম। সো এই ছোটখাটো এই ঘটনাগুলো হওয়ার সাথে সাথে আমার তো ইন্টারেস্ট আরো বেড়ে গেছে। আমরা সবাই তো মানে আচ্ছা ঠিক আছে সামথিং ইজ গোয়িং অন, সো আমাদের যাইতে হবে যেখানে যাইতে বলছে। আমরা ওখানে গেলাম, ওখানে যাওয়ার পরে সাকিব, জিবরান, আমরা সবাই কথা বললাম ওই পীরের সাথে, এবং উনি বললো যে আমরা গেছি যে আমরা একটা নতুন একটা জিনিস শুরু করতেছি, আমরা আসছি আপনার সাথে দেখা করতে, মানে আমরা ডিটেলসটা বলি নাই, যে স্বপ্নটা কিছুই বলি নাই। তো উনি কথাটা বললো, উনি আমি পিছনে বসে, আমার সাথে কোনো কথাই বলে নাই কোনো একটা কারণে। উনি মানে উনি মোটামুটি ভাবে বলা যায় ইগনোরই করছে আমাকে। সাকিব সাথে অনেকক্ষণ কথা বলছে ওদের সাথে, আমার সাথে কোনো, আমি সামনে এসে যখন মানে আমাকে দেখতেছি না এরকম একটা, আমার কাছে খুব বুয়ের লাগছে যে কি ব্যাপার, কি হইতেছে, সেটা হইতেছে। আমরা ওখান থেকে চলে আসছি, চলে আসার পরে আমাদের ওই জায়গাটা তো যাওয়া হইলো না, আমাদের তো একটা জায়গায় যাওয়ার কথা ছিল, হয় নাই। তো ইনভেস্টিগেশন ওইটা পিছিয়ে গেল, তো আমরা আবার অন্য ইনভেস্টিগেশনে যাওয়া শুরু করলাম, এইটাই হইতেছে। হঠাৎ করে সাকিব একদিন এসে বলে যে শোন ভাই একটা জায়গা আছে, এই জায়গাতে ঢাকার বাইরে একটা লোক আছে, একটা ফকির টাইপের, সে এভরি ইয়ার একবার নাকি জিন নামায়।
আচ্ছা, জিন নামে, জিনের সাথে কমিউনিকেট করে। তখন অনেক মানুষজন আসে, কথা টথা বলে, এরকম একটা সিচুয়েশন। আমরা বলছি যে আচ্ছা ঠিক আছে, খুব ইন্টারেস্টিং, যাইতে হবে। সো ওইটা বছরে একদিনই করে এবং স্পেসিফিক ডেতেই যাইতে হয়। সো আনফর্চুনেটলি ওই দিন আমার একটা কনসার্ট পড়ছিল। কনসার্ট মানে কি, ওটা অ্যাভয়েডও করতে পারতেছিলাম না। ওটা হচ্ছে যে ওয়ারফেইজ এর সাথে আমার পারফরমেন্স, বিএটির একটা শো, স্পেশাল একটা কনসার্ট আর কি। মানে ওয়ারফেজ করবে, সাথে আমি কিছু গান গাবো, অর্থনে কিছু গান, ওয়ারফেজ, মানে একটা খুব মজার একটা জিনিস। এটা আমি তো স্কিপও করতে পারছি না, আর অনেক টাকাও ছিল। এনিওয়েজ ওই কনসার্টটা তো স্কিপ করে। তা আমি বলছি সাকিব জি আমি তো পারছি না, তোমরা যাও, অসুবিধা নেই। তা ওরা গেছে। ওখানে যাওয়ার পর কি হয়েছে ওই ঘটনাগুলো পর বলো, লাস্ট কথাটা আমি আবার বলবো যে ফ্রেন্ডের ব্যাপারটা। ওখানে যাওয়ার পরে যেটা হলো যে ভদ্রলোকটা খুব ইন্টারেস্টিং। সে একটা জাস্ট কৃষক, বয়স্ক 50+ হবে, দাঁড়িয়ে একটা কৃষক। ওকে দেখে তুমি দুইবার তাকাবো না আর কি, এত অর্ডিনারি একটা লোক। আচ্ছা, আমরা যখন গেছি আমরা অনেক রাত করে গেছি। এটা ঢাকা থেকে যেতে প্রায় 1.5 ঘন্টা, মানিকগঞ্জের দিকে আর কি। আচ্ছা, সো বেশ ভিতরে, মানে মেইন রোড থেকে বেশ ভিতরে, এবং রাস্তাটা খুব সুন্দর। আচ্ছা, পৌঁছে গেছে, ভেরি নাইস। তো আমরা গিয়ে ঠিক করে যাতা অবস্থা কি, মানে ফ্ল্যাট গ্রাউন্ড থেকে একটা ছোট টিলা আছে, ওই টিলা টাইপের জিনিসটার উপর হচ্ছে ওর বাসা। এবং গ্রামে একটা ব্যাপার থাকে না, চারদিক দিয়ে বাসা, মাঝখানে উঠান, একদম টিনের বাসা বা মাটির বাসা, একদম ওই সিচুয়েশন। সো নিচা জায়গাটায় প্যান্ডেল করে ওখানে পুরা পিঠা ভাজতেছে, বড়া ভাজতেছে, চা। তখন বাজে কিন্তু রাত মানে 11:30 বাজে। ওইটা হচ্ছে মানে গহীন গ্রাম আর কি, এবং সব মানে ওখানে একটা উৎসবের মতো, সুপার উৎসব। মানে ছেলে বুড়ো বাচ্চা সবাই এখানে আছে, মা খালা বোন সব আছে। টিলা দিয়ে উপরে উঠবা, উপরে ওই মাঝখানের জায়গাটায় অনেক লোক বসে আছে। ওখানে 4টা ওই যে হারমোনিয়াম গ্রুপ থাকে না, হারমোনিয়াম গ্রুপ 4টা, একদম মাঝখানে একটা ছোট্ট ডায়েস বানানো হয়েছে, বসে আছে। ছোট ছাদ আছে, ওখানে মুরব্বি টাইপের লোকজন বসে আছে, বেশ ছোট। আশেপাশে বাকি সবাই। তা আমরা গেলাম, গিয়ে দেখলাম যে যাতা অবস্থায় ওই লোকটা সে আমার সাথে ইন্ট্রোডিউস করানো হলো। সে আমাদের খাওয়াইলো, এখানে ভাত টাত কি খিচুড়ি নাস্তা গুলো খাওয়াইলো। তাই ফাইনালি জিন টিন নামাইলো। জিনটা আমার খুব ইন্টারেস্টিং, মানে সে, হ্যাঁ, প্রবলেম হচ্ছে যে টেকিং সাকিব ইজ এ প্রবলেম সামটাইমস, কারণ ও তো বিলিভ করে না কোনো কিছুতে। এখন জিনিসটা হচ্ছে ওই লোকটা ফর কত বছর, 14, 15, 20 বছর ঠিক 12টার সময় নামায়। আমরা দাঁড়ায় আছি, ঘড়ি দেখতেছি, 12টা 10, 15, 20, 25, 45, 1টা বেজে গেছে, তারপরে কিছু নেই। 1টা বাজতেছে, তারপরে যে লোকটা আস্তে আস্তে জিন্না শুরু করে, মানে ওকে যেখানে নিয়ে যাই সেখানে ঝামেলা হয় একটু। আচ্ছা, ওকে। জিন্নামাটা আমার খুব ইন্টারেস্টিং, মানে গানের একটা পেস আছে, গানের পেস এবং ইন্টেন্সিটি বাড়তে থাকে। আচ্ছা, হারমোনিয়াম গ্রুপগুলো ইন্টেন্সিটি বাড়তে থাকে। একটা সময় সে তার সাগরেদ ওকে এখানে নিয়ে আসে, এখানে বসায়, একদম সবার মাঝখানে বসায়। দেখেছেন? একদম, হ্যাঁ দেখছি, ও সবার মাঝখানে বসায়। এবং তখন গান আর কি চরম ইন্টেন্সিটিতে গান হচ্ছে আর কি, কাউলি টাউলি কি গায় না ওরা সব। তখন সে পুরো বডি ঝাঁকাতে থাকে। সে খুব, লোকটা কিন্তু বয়স্ক, সে বডি সিরিয়াসলি ঝাঁকায়, হাতটা ঝাঁকাচ্ছে। তারপরে ঝাঁকাতে ওর সাগরেদ, ওর তখন আবার শীতকাল ছিল, জানুয়ারিতে এটা করে, ওর চাদর খুলে ফেললো, ওর সোয়েটার খুলে ফেললো, ওর পাঞ্জাবি খুলে, ফাইনালি ওর আপার বডি ইজ নেকেড, কোনো কিচ্ছু নেই, ওর আপার বডিতে কিচ্ছু নেই। ওই অবস্থায় সে অনেকক্ষণ পাগলের মতো হাত পা ছোড়াছুড়ি করলো। তারপরে একটা সময় সে মানে হাতটা মানে খুব কমাই দিল। তখন বুঝলাম যে এখন আসল কাজ শুরু হবে। তারপরে ওর সামনে সব লাইন ধরে লোকজন আসতেছে, ওর কাছে সব লোকজন আসে যারা ওই বিভিন্ন প্রবলেম নিয়ে আসে, কারো বাচ্চা হচ্ছে না, কারো ঘরে অশান্তি, এসব প্রবলেম নিয়ে আসে। এবং সেগুলা কি কি জানি বলে দেয় আর কি, বা কিছু একটা দেয় না। আচ্ছা, খুব ইন্টারেস্টিং হচ্ছে যে কোনো টাকা নেই, তার মানে হচ্ছে ওনার মাধ্যমেই নামে জিনটা। হ্যাঁ, ও যখন ওই স্টেটে চলে যায় তখন অ্যাপারেন্টলি ওর মধ্যে জিন ভর করছে একদম। এখন তখন সে কোহেরেন্টলি কোনো কথা বলতে পারে না। আচ্ছা, আর জিনিসটা অ্যাক্টিং হতে পারে বা যাই হতে পারে, কিন্তু আমার যেটা ইন্টারেস্টিং লাগছে যে সে কোনো টাকা পয়সা নেয় না। আচ্ছা, কেউ যদি কিছু দেয় তাহলে দিল, নেনলে কিচ্ছু আসে না। ওকে, সো যাই হোক, এই জিনটিন নামটা সবাই তো সবকিছু করছে, সবার কাজটা শেষ। তখন ইন্টারেস্টিং পার্ট, সাকিব আর জিবরান গেল কথা বলতে। ওই লোকের ফার্স্ট কথা হচ্ছে যে আপনাদের বন্ধু কই, প্রথম কথাটা হচ্ছে আপনাদের বন্ধু কই। বলে আমাদের বন্ধু কি, বলে আপনাদের সাথে যে আরেকজন আছে উনি কই। পরে বলে যে না আমাদের সাথে কারণ নেই, আমাদের দুজনেরই আসার কথা। বলে যে না, আপনাদের সাথে আরেকজন আসার কথা, ওনারই নিয়ে আসেন, আপনাদের 3 জনের একসাথে থাকতে হবে, আপনাদের জন্য মেসেজ আছে, মেসেজ। মানে সেইগুলা কতটা ইয়ে না তো শিখিত। সাকিব আর জিবরান খুব অবাক হয়েছে যেটা কিভাবে হলো, মানে তারা রাত কয়টা। সুমন ভাই তো একটু ড্রামাটিক্যালি বলছে, লোকটা কিন্তু একদম নর্মালি বলছে। আচ্ছা, আপনার বন্ধু কই, আর বন্ধু আসে নাই, এইভাবে
মানে নর্মাল আর কি, মানে যেভাবে কথা বলে ঠিক সেভাবে বলতেছে। আচ্ছা, আমরা যখন নাটকটা দেখাবো একটু নাটকীয় করে দেখাবো, ওই লোকটা শুনবে, আপনি বলছিলাম আমি তো ছিলাম না, ওদের কাছে শোনা আর কি, বন্ধু ওর নিয়ে আসতে হবে, আপনি 3 জন একসাথে থাকতো, এইগুলো হ্যাঁ কি জানি মেসেজ আছে তাকে। সো এইটা শোনার পরে ওরা সাকিবরা তেমন কোনো ইয়ে দেখেনি, আচ্ছা কিছু নর্মাল আছে ঠিক আছে কথা বলে চলে আসছে, বাট রাত 3:30টার দিকে হতে না সাকিব জীবন আমার বাসায় হুড়মুড় কেটেছে, সুমন ভাই এরকম কি ঘটনা আছে, কি হয়েছে কই এরকম এরকম বলতেছে। তারপর আমরা 3 জন মিলে ডিসকাস করে বাইর করলাম যে এখন এরকম যদি হয় যে হঠাৎ করে রাসেল তুমি আমার কাছে আসলা আরেকজন ফ্রেন্ড নিয়ে, আমি তো বলতে পারি তোমার একটা ফ্রেন্ড কই, ওরা তো আসা উচিত, তোমার ওই ফ্রেন্ডটা কই, এখন তোমার তো আরেকটা ফ্রেন্ড থাকতেই পারে ক্লোজ, 3 জন তোমরা একসাথে হইতে, এটা খুবই কমন, এটা ঝড়ে একটা বক মরতেই পারে। সো অতটা তখন গুরুত্ব দেন নাই, তখন অ্যাকচুয়ালি গুরুত্ব দিই নাই অ্যাকচুয়ালি আমরা, গুরুত্ব দিই নাই। তারপরের কাহিনী হচ্ছে যে আচ্ছা এটা একটা ছোট কাহিনী গেল, এরপর আরো অনেকদিন পরে কথা আমরা ভূতিসের ইনভেস্টিগেশন করতেছি, এই করতেছি চলতেছে, আবার আমরা ডিসিশন নিলাম আমরা ওই জায়গাটা যাবো, যে জায়গাটা আমরা অনেকদিন ধরে যাওয়া হচ্ছে না, যাবো করতেছি। হ্যাঁ, তা আমরা স্টার্ট করলাম এই কাহিনীটা, আমরা একবার বলছিলাম এই ভূতের ফ্যামে, ওইটা পুরো একদিন একটা এপিসোডেই বলছিলাম, আবার জাস্ট ছোট করে বলি। আমরা ওইখানে যাচ্ছি, যাওয়ার পথে রাস্তায় একটা জায়গায় আসার পরে ওই মেইন রোড তো মানে ভুল রাস্তায়, ভুল রাস্তায় আসছিলাম, যে তখনও জানতাম না, একটা রাস্তায় ঢুকেছিলাম। তো রাস্তায় যাচ্ছি, কোনো গাড়ি ঘোড়া নাই, সব কম, কিন্তু আকাশে প্রচন্ড তারা, এক সাইডে জঙ্গল আর এক সাইডে খোলা ক্ষেত টাইপের থেকে, মানে খোলা জায়গা আর কি একটা রোড। তো এখানে আমরা গাড়ি থামাইলাম, কজ আমি ছবি তুলবো, আকাশে এত তারা, আমি তো যে ক্যামেরা ঘুরি, সো ওই যে স্লো শাটার স্পিডে কিছু ছবি তারা চলাফেরা বোঝা যায়, তারা সরে যায় একটু, সো ওইটা ট্রাইপড বসার সব সেট করে ছবি তুলতেছি জঙ্গল থেকে। আর জিবরান তখন কেমন উসকুস করতেছে, জিবরান হাতে ক্যামেরা অন করা, সে বলতেছে শোন ভাই চলো এখানে যাই, এখানে জায়গাটা ভালো নয়, জায়গাটা কেমন লাগতেছে। আর আমাদের জিবরান হচ্ছে রেডার বলে আর কি, একদম ও সবসময় ফার্স্টে টের পায়, তারপরে আমি টের পাই, আর সাকিব টের পায় না, আমরা 3 জন হচ্ছে 3 রকমের, মানে ভালোই ব্যালেন্স। এরকম একটা সিচুয়েশন, তা আমার স্টোরি হচ্ছে, তা হঠাৎ করে ইয়ে বলতেছে, ওই আমরা ছবি টবি তুলছি, তা আমরা তখন মানে আমরা ব্যাক করবো আর কি, হঠাৎ করে শিয়াল ডাকতেছে জঙ্গলে, শিয়াল ডাকা শুরু করছে। আচ্ছা শিয়াল ডাকতেই পারে, একটা শিয়াল, 2টা শিয়াল, একটা সময় এইটা এত বেড়ে গেছে, মানে ওটা খুব ভয়ঙ্কর রকম একটা ব্যাপার ছিল, মানে মনে হচ্ছিল যে 15-20টা শিয়াল একসাথে একই সময় ডাকছে, মানে ঝগড়া হইতেছে, কোলাহল টাইপের, শিয়ালদের মধ্যে একটা কিছু হইতেছে, মানে খুবই অদ্ভুত, মানে এরকম আমরা কখনো শুনি নাই। আর গ্রামে আমি ছোটবেলা থেকে যাই, রেগুলার গ্রামে আমি কখনো এরকম দেখিনি, শুনি নাই, এটা হয়তো খুবই কমন গ্রামে, বাট তারপর আমি আগে কখনো শুনিনি। আমাদের সবারই একটু অসুস্থ লাগছে, তো যখন এরকম একটা জিনিসপত্র হচ্ছে তখন আমরা বললাম যে আমরা ভিতরে যাই। আমরা ভিতরে বেশিক্ষণ যাই না, আমরা 2-1 স্টেপ যাওয়ার পরে একটু থেকে তারপরে আমরা শিয়াল ডাকা বন্ধ হয়ে গেল, আমরা ব্যাক করে আমরা গাড়িতে উঠলাম, গাড়িতে উঠা গাড়ি স্টার্ট দিছি, গাড়ি স্টার্ট নেয় না, গাড়ি স্টার্ট নিতেছে না। আচ্ছা ঠিক আছে, গাড়ি স্টার্ট নিতেছে না, কোনো আমার মেজাজও খারাপ হচ্ছে, আমি ওই যে আমাদের প্রাডো ওইটা সবসময় টিপটপ থাকে, মানে এটা এরকম হয় না, স্টার্ট নিতেছে না। এরকম সময় ওই যে গাড়ির হুডমুড করে, আমি এগুলো তেমন কিছু গাড়ি বুঝি না, তো জিবরান সাকিব কি জানি করতেছে ওরা, আমার সাথে আরেকটা ছেলে আছে যার হাতে একটা ক্যামেরাম্যান আর কি, আমরা শুটিং এ যাবো, পরের দিন আমরা ইনভেস্টিগেশনে যাবো। তা আমরা প্রথম ইউনিট হচ্ছে আমরা 4 জন, মানে আমরা 3 জন প্লাস একজন ক্যামেরাম্যান উইথ ক্যামেরা, আমরা চলে যাচ্ছি একদিন আগে, পরের দিন বাকি ইউনিট আসবে, আমরা ইনভেস্টিগেশন করবো, ওই যে ইকুইপমেন্ট সবকিছু নিয়ে গেছি ইনভেস্টিগেশনের জন্য। তো গাড়ি এরকম একটা সিচুয়েশন, আমরা 4 জন আছি গাড়িতে, আমরা তারপর নামার পরে গাড়িটা নিয়ে হচ্ছে, হঠাৎ করে সাকিব আমার বলে কি শুনবো একটা জিনিস নোটিস করছেন, কি বলে যে এই রাস্তার মধ্যে কোনো গাড়ি নাই। আমি বললাম যে মানে কি, বলে যে এই রাস্তার মধ্যে কোনোই গাড়ি নেই, আমি লাস্ট এই 15 মিনিট ধরে নোটিস করতেছি এই রাস্তা দিয়ে কোনো গাড়ি ক্রস করে নাই। আমি বললাম এটা হইতেই পারে, এটা হাইওয়ে টাইপের জায়গা, রাত্রেবেলা গাড়ি আসা যাওয়া করবে, স্বাভাবিক, খুবই স্বাভাবিক। সাথে সাথে ওই যে ওই আরেকটা ক্যামেরা ছিল, আমরা ওই ক্যামেরা ট্রাইপডের মধ্যে বসে ফালাই দিলাম, মানে সেট করলাম, রাস্তা দিকে ধরে অন করে রাখলাম, রেকর্ড হইতে থাকবো গাড়ি আসে নাকি যায় না। এদিকে আমরা গাড়িটা রিসেট করতেছি, মানে গাড়ি ঠিক করার চেষ্টা করতেছি, ওদিকে ট্রাইপডে ক্যামেরা রেখে আমাদের ভিডিও হইতেছে, এবং কোনো গাড়ি দেখতেছি না আমরা। এরকম একটা অবস্থায় হঠাৎ করে যেটা হলো যে আমরা বুঝলাম যে গাড়ি ঠিক করা যাইতেছে না, এখন কল দিতে হবে। এন্ড গেস হোয়াট, মোবাইল ফোনে কোনো সিগন্যাল নেই, আমরা এরকম একটা জায়গায় আছি, এরকম একটা রিমোট একটা এরিয়াতে, কারোরই মোবাইল ফোনে কোনো সিগন্যাল নেই, মানে এরকম একটা জায়গা। আর থাকে না যে হাইওয়ের মধ্যে মাঝে মাঝে কিছু জায়গা থাকে না যেখানে কোনো লোকালয় নাই, কোনো সিগন্যাল থাকার কথাও না, এরকম একটা সিচুয়েশন। মানে তখনও পর্যন্ত আমরা এগুলো কোনো ভৌতিক কোনো ব্যবসা চিন্তা করতেছি না, মানে আচ্ছা গাড়ি নষ্ট হয়েছে, মোবাইল ফোনে সিগন্যাল হতেই পারে, এগুলো সব রাস্তা হয়তো খালি কোনো কারণে, কিন্তু আলটিমেটলি যখন দেখলাম যে না রাস্তা আসলেও খালি,
রাস্তার মধ্যে কিছু আসতেছে না, তখন আমাকে হিট করছে। এতক্ষণ জিব্রানে হিট করতেছিল, তখন আমি বললাম যে না, সামথিং ইজ রং, কিছু একটা হইতেছে। গাড়িটা লকটক করলাম, করে রাস্তার পাশে গাড়ি রেখে আমরা বললাম যে চলো জঙ্গলের ভিতরে ঢুকি, যেখানে আওয়াজটা ছিল ওখানে ঢুকি। ওখানে আমরা ঢুকলাম, ঢুকার পরে জঙ্গলের ভিতরে কিছুক্ষণ 10 মিনিটের মতো মধ্যে হাঁটছিলাম, রাইট, 5-7 মিনিট 10 মিনিট হাঁটার পরে আমরা খোলা একটা জায়গা পেয়েছি, একটা বড় একটা গাছ আছে, গাছের নিচে আমরা দাঁড়ায়, আমরা ওখানে আমি সিগারেট ধরাইতেছি। জিব্রান হঠাৎ করে বলে কি যে জিব্রানের হাতে সবসময় একটা ক্যামেরা থাকে সবসময়। আমরা ভৌতিষ্ঠের কাজ হচ্ছে আমরা সবসময় যেদিন আমাদের গ্যারাজ থেকে যখন গাড়ি বাইর হয় সেই সময় একটা ক্যামেরা অন করা হয়, ওই ক্যামেরা আমরা ডেস্টিনেশন যাওয়া পর্যন্ত রেকর্ড দিতে থাকি। এটা বিহাইন্ড দ্য সিনস বা এইসব রাখি। ওকে, জিব্রান বলতেছে কি আমার ক্যামেরার ব্যাটারি তো প্রায় শেষ, ব্যাটারি চেঞ্জ করতে হবে। আমি তখন বলতেছি ঠিক আছে, সাকিব আর জীবন ছিল, ওদের বলতেছি ঠিক আছে তোমরা যাও, তোমরা ব্যাটারিটা চেঞ্জ করে নিয়ে আসো, প্লাস ওই যে আমাদের ইএমএফ রিডার আছে আর ওই যে জিনিসপত্র আছে ওগুলো কিছু জিনিসপত্র নিয়ে আসো। আমরা যেহেতু ভিতরে ঢুকছি একটু দেখি ব্যাপারটা কি, শিয়াল কোথায় রাখতেছিল এগুলো একটু বুঝি। আর তখন একটু কেমন লাগতেছিল, একটু বেয়ার উইচ প্রজেক্ট টাইপের একটা মানে অন্যরকম। তো ওরা রওনা দিছে, আমি জাস্ট গাছের নিচে, আমি আর আমার সাথে একটা ছেলে ছিল ক্যামেরাম্যান। আমি যে সিগারেট ধরেছি, তো ওরা কয়েক স্টেপ আগায় গেছে, যাওয়ার সাথে সাথে সাকিবও সিগারেট ধরবে। সাকিব আবার ঘুরছে, তার কাছে লাইটার নাই, আমার কাছে লাইটার নিতে আসছে। সে লাইটার দিলাম, সে সিগারেট ধরে সে ঘুরে আবার যখন যাচ্ছে ততক্ষণ জিব্রান নাই, মানে জিব্রান হয়েছে কি সে হাঁটা দিয়ে দিচ্ছে যে সাকিব তো আসতেছি। তাই সাকিব বললো তাহলে আমি আর না যাই, আমরা সিগারেট খাইতেছি, এখানে খাই। জিব্রান চলে আসবে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা, জীবন আসে না। এবং তখন মানে যখন অলমোস্ট আধা ঘন্টা হয়ে গেছে তখন আমি বলছি এটা কি ব্যাপার, এই একটু আগে আমরা মানে 8-10 মিনিটের রাস্তা, আসা যাওয়া তো 20 মিনিট, আর ওই জিনিস নিতে 10 মিনিট এতক্ষণ লাগার কথা না। তখন আমরা একটু করা শুরু করছি যে না যাই, আমরা রাস্তার দিকে যাই, আপনার জীবন দেখি কি ব্যবস্থা, গাড়ির আমার কিছু হইলো কিনা, সে একা গেছে আবার চোর ডাকাত অনেক কিছু চিন্তা করছি। আমরা হাঁটা দিছি, আমরা 3 জন হাঁটা দিয়ে আমরা রাস্তায় যাব। এবং ঘটনা হচ্ছে, আমি খুব শর্ট ভাবে বলি, আমরা 3 ঘন্টার মতন আমরা রাস্তা খুঁজছি, 7 মিনিটের রাস্তা আমরা 3 ঘন্টার মতন আমরা খুঁজছি। আমরা জিব্রানকে খুঁজছি, জিব্রানের একটা কোমর একটা পাউচ লাগানো থাকে, পাউচও আমরা খুঁজে পেয়েছি মাটিতে, জিব্রানের আমরা খুঁজে পাইনি। 3-3.5 ঘন্টা হবে। একটা সময় টায়ার্ড হয়ে গেছি, আমি সাকিব ঝগড়া করতেছি, এরকম সিচুয়েশন হয়েছে, আমরা আওয়াজ পেতেছি কেউ দৌড়ায় যাচ্ছে, তাকায় দেখি ওখানে কেউ নাই, উইয়ার্ড সব সিচুয়েশন হয়েছে। শেষে আমরা টায়ার্ড হয়ে, ততক্ষণে আমাদের কাছে যে ক্যামেরা ছিল ওটাতে ইনফ্রারেড লাইট নেই, ওটার মধ্যে হচ্ছে সানগান লাগানো, ওইটার ব্যাটারিও শেষ, ক্যামেরার ব্যাটারি শেষ। এরকম একটা অবস্থা, আমরা বন্ধ করে দিয়ে আমরা তখন বসে পড়ছি যে ওই যে গাছটা আমরা পেছি মাঝখানে, গাছের এখানে বসে, যে যতক্ষণ ধরে আলো না হবে, মোবাইল ফোনের সিগন্যাল নাই, আমরা জিপিএস দিয়ে কিছু বাইর করতে পারি, মানে খুব উইয়ার্ড জিনিসপত্র হইতেছে আর কি। তখন শেষে আমরা হাল ছেড়ে দিছি। তারপরে যেটা হচ্ছে সকালের দিকে হঠাৎ করে আমার ফোনে একের পর এক এসএমএস আসা শুরু করছে, তাকাই দেখি যে অ্যাজ ইফ সিগন্যালটা আসছে মাত্র এরকম একটা সিচুয়েশন, এবং যাবতীয় মিসড কল অ্যালার্ট, জিব্রানের টেক্সট, এর টেক্সট, ওর টেক্সট, ফ্যানদের টেক্সট, মানে দুনিয়ার টেক্সট, মানে যা হয় আর কি আসা শুরু করছে। তখন এগুলো আর সিগন্যাল আছে, সাথে সাথে ঘুম থেকে এলাম যে সবাই চলো সিগন্যাল পাওয়া গেছে। আমরা তখন জিব্রানের কল দেওয়া শুরু করলাম, দেখলাম জিব্রানের ফোনের রিং বাজতেছে। কি অবস্থা তখন, জিব্রান আমরা পাইতেছি না, আমরা প্যানিক, মানে খুব বাজে অবস্থা। আর আমার তো চিন্তা হচ্ছে যে আমি এটা নিয়ে আসছি, রেসপন্সিবিলিটি না আমার, মানে সেটাই, মানে প্রচন্ড প্যানিক করতেছিলাম। তারপরে আমাদের বোধহয় সাকিব কতক্ষণ লাগছে, 10 মিনিট লাগে না বোধহয়, না ভেরি কুইক, আমরা মানে 3-4 মিনিট যে ফোনের রিং শুনলাম, রিং শুনে দূরে দূরে পেয়ে গেছি, এবং ফোনের রিং বাজতেছে, জিব্রানের ফোনের হাতে ছিল না, এখন সবকিছু সব আছে। এবং আমরা জিব্রানকে পাইছি, জিব্রানকে যখন আমরা পাইছি, জিব্রান মানে মাটিতে পড়ে আছে, সে বমি করছে, তার গায়ের মধ্যে বমি, তার জ্বর, এবং মানে ভেরি সিমিলার সিচুয়েশন টু ওই যে আমরা যে বাসার থেকে হোটেলে গেছিলাম, হোটেলে আমার একজনের বমি জ্বর, ভেরি সিমিলার একদম। আচ্ছা, এবং জিব্রানের ফার্স্ট কথা হচ্ছে যে এই ক্যামেরা আছে নাকি, আমরা হ্যাঁ ক্যামেরা পুরো ছিল মাটিতে, হ্যাঁ ওর কাছে যে ক্যামেরাটা ছিল, বলে যে ক্যামেরাটা চেক করতে হবে, আমি কি জানি দেখছি, আমার যে ঠিক আছে কোনো অসুবিধা নেই, চলো ক্যামেরা পরে বুঝবো, আগে তখন শরীর খারাপ, আমরা কোনো মতে উঠাই নিয়ে আমরা 4 জন আমরা আবার গাড়ির ওখানে গেলাম। তখন জাস্ট সকালের আলোটা ফুটছে আর কি, ফজরের টাইমের একটু পরের কথা আর কি। আমরা গাড়ি ওখানে গেলাম, গাড়ির ওখানে গিয়ে জিব্রানের গাড়ি দরজা খুলে জিব্রানের বসায় পানি টানি খাওয়াইলাম টাইলাম, আমাদের যে এনার্জি বিস্কিট টিস্কিট নিয়ে যে মানে ওরে তখন আমরা করছি, জ্বর আমরা বুঝতেছি, প্যারাসিটামল দিলাম, খাক, এই টাইপের একটা অবস্থা। আর আমি তখন ওই আমার ইয়েতে কল দিব, আমার অফিসে কল দিব একজনের, যে আমাদের গাড়ি এরকম একটা অবস্থা আছে যাতে এই রুটে আবার গাড়ি আসে, মানে আমাদের উদ্ধার করে যাতে, মানে এরকম একটা অবস্থার মধ্যে পড়ছি আমরা। সাকিব হঠাৎ করে বলে কি, শুনুন ভাই আপনি গাড়িটা স্টার্ট দিয়ে দেখেন। আচ্ছা, আমি গাড়ি স্টার্ট দিচ্ছি, একবারে গাড়ি স্টার্ট হয়েছে। দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। আসলে সাথে সাথে আমরা গাড়ি ঘুরা, আমাদের কিন্তু ওই জায়গায় যাওয়া হয়নি, আমরা গাড়ি ঘুরাইছি।
এইবারও যাওয়া হয়নি। গাড়ি করে আমরা কাছাকাছি একটা ক্লিনিকে গিয়ে আগে জিব্রানরে দেখাইছি, হাত পা ছিলছিল কাটছিল, ওইসব ব্যান্ডেজ করে টরে দিচ্ছে, ওর ওষুধ তো আগে খাওয়াই দিয়েছিলাম যে এক জ্বরটা, তারপরে আমরা ঢাকায় ব্যাক করি। আমাদের ওই জায়গায় যাওয়া হয় না, এবং ওই জায়গায় যাওয়া হয় না দেখা আমি তখন বলি যে আচ্ছা ঠিক আছে, ওই যে একটা ফকির বলছিল না যে যাইতে, চলো যাই দেখি ব্যাপারটা কি, ওই যে মেসেজ দিবে তখন আমার এটা হিট করছে। এতদিন আমি এটা পাত্তাই দিইনি, আমরা কেউ অ্যাকচুয়ালি পাত্তা দিইনি। এন্ড গেস ওরা আমরা ওখানে গেছিলাম 3 জন। যাওয়ার পর ওই লোক ফার্স্টে আমাদের বলে যে মানে ঝাড়ি মারছে আর কি, আমার নর্মালি ঝাড়ি মারছে যে এত দেরি করে আসছেন কেন। আলম যে কেন কি হয়েছে, আপনাদের কবে আসতে বলছে, আপনারা এত দেরি করছেন কেন। মানে সে এখন একটু বিরক্ত, একটু রাগ, মানে কিন্তু আবার ও কাছে খুব অমায়িক টাইপের আর কি। মানে সে আবার আমাদের সাথে যে ওইভাবে যে ছাড়ি উঠেও না, মানে সে আবার ভয়ও পাইতেছে আমাদের সাথে এইভাবে কথা বলতে, বাট মানে সে বুঝতেছে, মানে তার বলতে হবে বলতেছে। বলে যে এত দেরি করছেন কেন, আপনাদের তো দেরি হয়ে গেছে। বলে যে কেন, বলে যে আপনাদের, তার কথা হচ্ছে যে আপনাদের, আমাদের মেসেজটা হচ্ছে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা, এখানে যাতে আমরা না যাই। আচ্ছা, এবং আমি তখন বললাম যে আমরা তো যাই নাই। তখন সে বললো যে না, আপনারা যাওয়ার নিয়ত নিছেন, আপনারা যাওয়ার নিয়ত নিছেন এবং আপনাদের প্রবলেম হয়েছে, আপনাদের প্রবলেম যাওয়ার হয়ে গেছে। মানে তার কথা হচ্ছে আমরা সমস্যায় পড়ে গেছি অলরেডি। আচ্ছা, তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমরা তো ভাববার, মানে খুব সেইডি তো, ওর কথাবার্তা ডিরেক্ট কিছু বলতেছে না আমাদের। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, বুঝলাম আমাদের প্রবলেম হয়েছে, আমাদের একটা জায়গায় যাওয়ার কথা, ধরে নিলাম যে আমরা গেছি বা যাওয়ার নিয়ত নিয়েছি, প্রবলেম হয়ে গেছে। এখন এই প্রবলেম সলভ করার উপায় কি? প্রবলেমটা হচ্ছে তখন হচ্ছে জিব্রান 2 দিন পর অসুস্থ হয়ে গেছে, আমাদের কাছে খুব জিনিসটা খুব ইয়ে লাগতেছে, কি ব্যাপার। তখন বললো যে এটার কোনো সলিউশন নাই, এটা আপনারা প্রবলেম, ওইখানে আপনারা যায়নি না। আমি বললাম যে একটা জায়গায় যাওয়া নিয়ে যদি প্রবলেম হয়ে থাকে, আর আপনি যদি বলেন এটা কোনো সলিউশন নাই, তাহলে আমরা অবশ্যই যাবো। আমরা যাবো না কেন, সাকিব তো ছিল যাবো না মানে কি, হাইজামি নাকি, আমরা যাবো। তখন সে আমাদের কিছু ওয়ে বললো যে কি বলে যে আপনারা ইয়ে করেন, কাঁচা দুধ কি যিনি একটা পয়লা ছিটাইতে হবে, কি ওসব করে দিবে, যে সে যাবে না, বাট সে নিজেও যাবেন না, সে যাবে না, সে যাবে না, বাট এই একটা রিচুয়াল টাইপ একটা জিনিস করতে হবে, তাহলে হয়তোবা আমাদের ঘাট থেকে প্রবলেমটা নামবে। আচ্ছা, হ্যাঁ, এবং বলছে যে মানে সে ডিসকারেজ করতেছে, কিন্তু যদি আমরা যাই তাহলে আমাদের এই হয়ে যেতে হবে, এরকম একটা জিনিসপত্র বলছে। আমরা তখন শুনছি এইসব ঘটনা চলতেছে। আমরা তখন চলে আসছি, চলে আসার পরে আমাদের কাছে একটা চিঠি আসছে। হ্যাঁ, আমাদের কাছে একটা চিঠি আসছে। সব বলে দিচ্ছেন, আমরা ব্রেক নিই, কি বলে আমরা, আমার মনে হয় একটা ছোট ব্রেক নেওয়া যায়। আচ্ছা, আমার মনে হয় আমাদের একটু ডিসকাস করার ব্যাপার আছে, আমরা এটা বলবো নাকি চিঠির ব্যাপারটা? এটা এখন বলেন না, আমরা অনেক বলছি। আচ্ছা, আমরা খুব সংক্ষেপে শেষ করবো, বাট আমরা এখন একটা ব্রেক নেই, ব্রেকের পরে এসে আমরা ছোট কিছু ঘটনা বলে আমরা বিদায় করবো। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা যেটা বলবো যে আপনাদের SMS আমরা পাচ্ছি এখনো, এবং SMS আমাদের দেখতে পাচ্ছি যে নাদিয়া SMS করেছেন সিলেট থেকে, আমাদের SMS করেছেন বিশ্বদীপ, আমাদের SMS করেছেন, আচ্ছা আমাদের SMS করেছেন শাখাওয়াত, এছাড়াও ডক্টর জ্যাকল SMS করেছেন আমাদেরকে SMS করেছেন স্মৃতি, আমাদেরকে SMS করেছেন, এছাড়াও সৈকত, এছাড়াও মালিহা, আসিফ খান SMS করেছেন, লিসা, এছাড়াও রায়হান আমাদের SMS করেছেন, লুপিন SMS করেছেন, সাগর এবং মান্নান সহ আরো অসংখ্য আমাদের মানুষজন। যেভাবে আমরা সেটা বলবেন, আমার ফ্রেন্ডস, my best friends, school friend, যারা নেমে আসছে, মানে অনেকদিন পরে I got to see them, আজকে কালকে সকালে চলে যাচ্ছে, খালেদ, শাহজাহান, তুহিন, Jay, let's talk to you, and Sis, hope you have a safe trip back to London. And একটা ফ্রেন্ড যে এখন SMS করে বললো প্লিজ আমার নাম বলেন, মুশফিক, this is for you, man. Alright, আমরা ফিরে আসবো একটু পরেই, শুনতেই পেলেন যে আমরা একটু পরে ফিরে আসবো, এন্ড আমরা আশা করবো যে আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি, এবং SMS পাঠানোর নিয়মটি হচ্ছে আপনার মোবাইল অপশনে গিয়ে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফিরে আসবো একটু পরে। আর যারা ইমেল করতে চান তারা ভূত FM BHOOTFM@radio ফুর্তি RADIOFOORTI ফুর্তি.FM। আমি আরেকবার পুরো ঠিকানাটা বলছি, ভূত FM@radio ফুর্তি.FM। এখানে আপনার নাম, ঠিকানা ভূত FM।
রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম, সাথে আছি রাসেল। পাচ্ছি আপনাদের অসংখ্য SMS এবং SMS এর জন্য আপনাদেরকে আরো একবার আসছি ধন্যবাদ। যারা এখনো SMS পাঠাতে পারছেন না বা SMS পাঠাতে চাচ্ছেন তাদেরকে বলছি, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের SMS করেছেন প্রিয়তা এবং আমাদের এটা তার ফার্স্ট SMS তিনি সেন্ড করছেন আমাদেরকে। এছাড়াও রোকন SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন তুষার, SMS করেছেন শুভ, এছাড়াও SMS করেছেন জুয়েল, রুহুল রাজশাহী থেকে, SMS করেছেন সিথি, SMS করেছেন সাব্বির হানি রাজশাহী থেকে, SMS করেছেন প্রেতের ছায়া, SMS করেছেন SMS করেছেন এছাড়াও কাউসার, রনি, নীল সহ আরো অনেকে। আমাদের আরো একজন গেস্ট রয়েছেন, আমরা তার সাথে পরিচিত হচ্ছি। আজকে অনেক অনেক ঘটনা এবং সময় খুবই অল্প, সো আমি চাইবো যে ছোট্ট করে আপনার পরিচয় দিয়ে আপনার ঘটনা শুনি। আমি মারুফ, আমি কালীবাড়ি থেকে আসছি। আচ্ছা, তো আমার নিজের একটা এক্সপিরিয়েন্স আছে, তো আমি আজকে আপনার সঙ্গে সেটা শেয়ার করবো। জি বলেন আপনার এক্সপিরিয়েন্সটা। এটা 2008 এর ঘটনা। তো আমি তখন কলেজ স্টুডেন্ট, তো ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পড়ি। তো আমরা সব ফ্রেন্ড মিলে ঠিক করলাম একদিন আমরা পিকনিক স্পটে যাবো। তো প্লেসটা ছিল আপনার স্বপ্নপুরী, তো ট্রেন জার্নি। তো আমরা রীতিমতো ট্রেন জার্নিতে গেলাম এবং সেটা সফল করে চলে আসলাম। আসার পথে আমাদের নাটোর স্টেশনে ট্রেনটা স্টপেজ ছিল রাত 9টায়। তখন আমি চিন্তা করলাম যে আমি এত রাত বাসা কি করে যাবো, তো আমি খালা বাসে উঠি। তো আমি স্টেশনে এসে আছি, তখন রিক্সা খোঁজ করলাম, তখন রাত 9টা বাজে, তখন রিক্সা পাচ্ছিলাম না। তো আমি একটু আগে গেলাম যে কোন ট্যাক্সি কিছু পাচ্ছিলাম না। তো নাটোর শহর মূলত রাত 10টা-11টা পর্যন্ত রিক্সা থাকার কথা, কিন্তু ওই দিন কোনো কিছু ছিল না। তো প্রথমে ঘটনা থেকে আমার কাছে কেমন ফিল করতেছিলাম আমি। তো যাই হোক, আমি আমাদের একটা লোকাল ট্রেন ছিল আমাদের নাটোর স্টেশন থেকে, আমাদের ইয়াসিনপুর স্টেশনের দূরত্ব হচ্ছে আপনার ডিস্টেন্স 7 কিলো। তো আমি ওয়েট করতেছিলাম যে আমি ট্রেনের জন্য। তো ওয়েট করতে করতে ট্রেনটা ওই দিন লেট ছিল, তো সাড়ে রাত 12:30 ট্রেন এসে পৌঁছলো। তো আমি ট্রেনে উঠলাম, ওঠার পরে আমাদের স্টেশনে ওটা পৌঁছলো 12:35। তো একমাত্র আমি ব্যক্তি যে স্টেশনে একমাত্র আমি ছিলাম, জি আর কেউ ছিল না ওর সঙ্গে। তো পোটারম্যান ট্রেনটা ছেড়ে দিল। তো আমাদের স্টেশন থেকে আমাদের বাই ডিস্টেন্স ছিল 0.7 কিলো, মানে 1 কিলো একটু কম। তো মূলত আমাদের ঢালু, মানে স্টেশন থেকে আমাদের ঢালু রাস্তা ছিল নিচে নামার জন্য। তো আমি ঢালু রাস্তায় যখন নামতে যাবো, তখন জাস্ট চিকন একটা রাস্তা, দুই পাশ দিয়ে মানে রাস্তা আসে, দুই পাশ দিয়ে স্টেশনে উঠছে। তো আমি যখন নামতে যাচ্ছি তখন দেখি ওখানে একটা খেজুর গাছ পড়ে আছে। তো আমি চিন্তা করলাম যে ঝড় নাই বৃষ্টি নাই, তো খেজুর গাছটা মানে এক্স অ্যাঙ্গেলে পড়ে আছে, এক্স অ্যাক্সিস বরাবর। তো আসলে এটা কেন পড়ছে, তো কখন একটা কথা মনে হয়ে গেল যে ছোট আম্মু বলছিল যদি কোনো কিছু দেখো যে এভাবে পড়ে আছে রাস্তার মধ্যে, তখন কোনো কিছু 3টা পাড়ি মারবা, যদি ওটা উপরে উঠে যায় তাহলে ওটা ক্রস করবো, না হলে ক্রস করবো না। তো আমার সাহস হচ্ছিল না ওটা ক্রস করার জন্য। তো আমি ওদিকে নামে আমি ওপার ডান পাশে রাস্তাতে নামছি। তো নামার পরে জাস্ট সামনে একটা ব্রিজ আছে। তো ব্রিজে ওখানে যখন গেছি তখন দেখি সাদা কাপড় পরে একটা মেয়ে আমার থেকে বড় বড় একটা চোখে তাক আছে। আসলে ওই মুহূর্তে যে আমি কেমন লাগছিল, আমি নিজেকে পুরো কুল হয়ে গেছিলাম। আর বিষয়টা আমার কাছে খুবই ওয়েট লাগছে এবং ওর চেহারাটা এত বিকট ছিল যে আমি আসলে এটা বর্ণনা করার মতো না। তো আমি প্রচন্ড ভয় পাচ্ছিলাম। এবং আপনি কি ব্রিজের নিচে দেখেছেন না উপরে দেখেছেন? উপরে দেখেছি, উপরে দাঁড়িয়ে আছে। তো আমার তখন মনে হচ্ছিল যে আমাকে বাসায় পৌঁছাতে হবে বাই হুক অর বাই হুক। তখন আমি চোখ বন্ধ করলাম, চোখ বন্ধ করলে একটু মনে সাহস নিলাম, নিয়ে বললাম যে আমি তখন মানে দৌড় মারা শুরু করলাম। আমার কাছে মোবাইল ফোন ছিল না, কিছু জাস্ট একটা ঘড়ি ছিল। তখন আমি দৌড় মারলাম এবং দৌড় মারতে মারতে আমি এক পর্যায়ে আমি রাস্তায় বর্ণনা দিতে, আমার রাস্তার চারপাশে ছিল আক্ষেত আর জাস্ট কিছু গাছ ছিল, কোনো বাড়িঘর ছিল না। আর রাস্তার মানে প্রথম বাড়িটাই ছিল আমাদের। তো আমি দৌড়তে দৌড়তে হঠাৎ করে আমার পাটা এক জায়গায় থামে গেল। আমি বুঝতে পারছিলাম যে সামনে একটা কবরস্থান, মানে ওখানে কবরস্থান ছিল আর কি। তো ওই কবরস্থানের সামনে যে আমার পাটা থেমে গেল, তো ওখানে পাটা উঠছিল না। তো হঠাৎ করে আমি চোখ কিন্তু বন্ধ অবস্থায় আছে তখন। তো আমি দেখতেছি যে সামনে ওখানে কবরস্থানের মধ্যে একটা আঠাল গাছ আছে, তার কাছে একটা লাশ ঝুলতেছে। তো আমি মানে জাস্ট উপলব্ধি রিয়েলাইজ করতে পারতেছি, বাট আমি চোখটা খুলে শ্বাস পাচ্ছিলাম যে আমার যখন মানে আপনি বুঝতে পারছেন একটা লাশ ঝুলে আছে বা এরকম কিছু একটা দেখবেন আপনার মনে হচ্ছিল, বাট আপনি ভয় চোখ খুলতে পারছেন। আমার মনে হচ্ছিল যে যখন আমি চোখ খুলবো তখন বুঝি আমি আর শেষ হয়ে যাবো, মানে ঠিক থাকতে পারবো না এরকম একটা কন্ডিশনে। তো যাই হোক, আমি বাম দিকে পাশ ফিরা চোখটা খুলে আমার বাড়ির ডিরেকশনটা নিলাম, নিয়ে আমি চোখ বন্ধ করে আবার বাসায় চলে গেলাম। তো আমার সবচেয়ে বেটার যে ঘটনা ওয়েট লাগছে, একটা ওয়েট ঘটনা সেটা হচ্ছে যে আমাদের রাস্তা ছিল আঁকা বাঁকা রাস্তা। তো আমি চোখ বন্ধ করে কেমনি আমি দৌড়াইছি আমি নিজেও আমার সেটা বুঝতে পারি না, ডিরেকশনটা আমি কেমনি পাইছি, এত আঁকা বাঁকা রাস্তার মধ্যে আমি কিভাবে আসছি আসলে আমি নিজে বুঝি না। তার চোখ বন্ধ করে পুরো রাস্তা কিন্তু আসার কোনো কারণ নাই, বাট আপনি চলে আসতে পেরেছেন। এটাই আমার ঘটনা অনেক 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 ভয়াবহ একটা ঘটনা। বাসা আসার পরে আব্বু আম্মু নানা বাসা গেছিল, ওখানে কেউ ছিল না। তো বাসা আসার পরে আমরা 3 ভাই ছিলাম। তো আমি তো ওখানে গেছিলাম। তো আসার পর 2 ভাই অন্য রুমে শুলাম। আমি ওই রাতে কাউকে বলি নাই। তো আমি আবার আরেক রুমে শুলাম, আমি এক ফ্যানের সাথে করে। তো রাতে যখন লাইট বন্ধ করে ঘুমাচ্ছিলাম, জাস্ট প্রশ্ন দিচ্ছিলাম, তখন হঠাৎ করে দেখে যে একটা গিটারের আওয়াজ আসতেছিল। তো এক পর্যায়ে আমি হয়তো আমি ভয় পাইছি, এটা আমার হ্যালুসিনেশন হতে পারে। তো
আমি এটা মানে কেয়ার করি নাই। তো এট ফার্স্ট যখন এটা প্রকট হচ্ছিল তখন ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ফ্রেন্ড তুমি কি শুনতে পাচ্ছ? তখন আমার ফ্রেন্ড বললো হ্যাঁ আমি কিছু একটা আওয়াজ শুনতে পাচ্ছি। আমি ভালো করে রিয়াজ করো তো যে আসলে এটা কি। তখন হচ্ছে তো তখন গিটারের একটা আওয়াজ মনে হচ্ছে। তখন আমাদের বেড সুইচ ছিল আমাদের হাতের নাগালে, তো আমরা বেড সুইচ অন করার সঙ্গে সঙ্গে আওয়াজটা আউট হয়ে গেল। তো যখন আমার বেডটা আবার অফ করলাম তখন আবার আওয়াজ শুরু হলো। তখন আমাদের প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। তো আমাদের ওখানে হ্যারিকেন ছিল, হ্যারিকেন জ্বালায় প্লাস লাইট অন করে আমরা ঘুমাইছিলাম। ঘুমানোর পরে আমার পরের দিন প্রচন্ড জ্বর আসে এবং 3 দিন জ্বর আমার থাকে। আব্বু জ্বরের কথা শুনে চলে আসে। তো আমি যখন এই ঘটনাটা আমার এক চাচাতো ভাইয়ের সঙ্গে শেয়ার করি তখন সে আমাকে বলে যে ওই ব্রিজে ওনাকে একই ধরনের একটা কাহিনী দেখছে সে এবং রাত 10:30। তার মানে জিনিসটা আপনি একা দেখেননি, আরো অনেকে দেখেছে। অলরাইট, আমাদেরকে আরেকটা বিষয় হচ্ছে যে কবরস্থানের কথা বলছিলাম, ওখানে আমি লাশ দেখছিলাম। তো ওখানে বলছে 30 বছর আগে নাকি ওই যে কবর ছিল যে মেয়েটার, ওই মেয়েটার নাকি আপনার গলায় ফাঁস দিয়ে মারা গেছিল। মানে কবরস্থানের কাছে কবর ছিল মেয়েটার না, মানে যাকে আপনি দেখেছিলেন ব্রিজের উপরে সেই মেয়েটা। আমি জিজ্ঞেস যে কবরস্থানের উপরে ঝুলে আছে যে যেখানে আপনি মনে হচ্ছিল চোখ খুলে দেখবেন, সেখানে আসলে এরকম একটা ঘটনা ঘটেছিল, কিন্তু সেটা আপনি জেনেছেন অনেক পরে। অলরাইট, থ্যাংক ইউ। আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে আমার জ্বরের পরে আমার প্রায় মাঝে মাঝে জ্বর আসতো। তো আমার আম্মু আমাকে একদিন কবিরাজ কাছে নিয়ে গেল। তো কবিরাজ কাছে নিয়ে যাওয়ার পরে সবচেয়ে আমাকে আশ্চর্য লাগছে যে পিতলের থালা আছে, তো ওরা আবার কবিরাজ পিতল থালা লাগায় একটা কাহিনী আছে। তো আমার পিঠে ওটা লাগানোর পরে প্রায় 3.5 ঘন্টা আমার পিঠে লাগাছিল ওটা। আমি এত চেষ্টা করছি ওটা খোলার জন্য, কিন্তু ওটা কখনোই খোলে নাই। কিন্তু 3.5 ঘন্টা পরে আলটিমেটলি সেটা এমনিতে খুলে গেছে। তারপর থেকে আমার মাঝে মাঝে জ্বর আসে, কিন্তু জ্বরে কোনো আমার অনেকবার ব্লাড টেস্ট করা হয়, কিন্তু ব্লাডে কোনো পয়জন বা কোনো ভাইরাস ধরা পড়ে না, বাট জ্বর আসে। অলরাইট, আমরা শুনলাম ইন্টারেস্টিং এই ঘটনাটা। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আমাদের বেশ কিছু SMS রয়েছে। তালহা খুলনা থেকে SMS করে বলছেন, ভাইয়া অবস্থা অনেক খারাপ, ঘুমাতে পারছি না। শিহাব আমাদের SMS করেছেন, সুমন ভাই আই থিঙ্ক ডেভিলের শেপ যে কোনো টাইপের হতে পারে, আপনার কি মনে হয়? আচ্ছা, সুমন ভাই সেটা উত্তর দিবেন, এবং তার ঘটনাটা এখনো পুরোপুরি আমরা শুনিনি, সেই ঘটনাটা শুনলে আমরা নিশ্চয়ই এগুলোর উত্তর পাবো। সজল লিখেছেন সিলেট থেকে, ভাইয়া আমি এখনো জেগে আছি, এবং তিনি গল্প শুনছেন, ভয়ে ঘুম আসছে না। অলরাইট, আর ঘুম অনেকের আসছে না, SMS করে অনেকে বলছেন আমাদেরকে। রাহাত SMS করেছেন, বলছেন যে মেসেজটা কি ছিল। এটা বেশ আগে SMS করেছিলেন। মেসেজটা সুমন ভাই যে ঘটনাটা বলছেন সেই ঘটনায় মেসেজটা কি ছিল, মানে বৃদ্ধ লোকটি কি মেসেজ দিয়েছিল সেটা আমরা পরে জানতে পেরেছি। সুমন ভাই ঘটনায় উঠে এসছে সেটা। প্রতীক লিখেছেন যে প্লিজ সুমন ভাই আপনার স্টোরিটা কমপ্লিট করেন প্লিজ, ইটস মাই ফার্স্ট SMS। আচ্ছা, কারো ফার্স্ট SMS পড়া হয়, কারো অনেকগুলো SMS পাঠানোর পরেও পড়া হচ্ছে না, অনেকে অভিযোগ করেছেন। আসলে মানে এটা যে সবকিছু আমার হাতে নেই। আমি বলেছি যে মানে দেখা যায় কি যে কারো SMS আস্তে আস্তে আপনার SMS-টা পড়তে পড়তে আপনার SMS-টা চলে গেল, বা আরেকজনের SMS চলে আসলে, এরকম হয়ে যায় মাঝে মাঝে, মানে একটু ঝামেলা হয়ে যায়। স্যাম বলেছেন, দিলেন তো ঘুমের 12টা বাজিয়ে। না, ঘুমের 12টা না, ঘুমের ইনফ্যাক্ট এখন 12টার বেশি বেজে গেছে, এখন মোটামুটি 13:30 বাজে। আর এছাড়াও নিলয় আমাদের বলেছেন যে আমি তোমাকে SMS সেন্ড করলেও পড়ো না। আচ্ছা, SMS পড়তে গেলে আবার দেখা যাবে যে মানে আমি চেষ্টা করি পড়ার, এবং এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি, আপ্রাণ চেষ্টা করছি আপনাদের SMS পড়ার জন্য, এবং আশা করছি যে আপনাদের SMS গুলো আস্তে আস্তে আমরা পড়ে ফেলবো সবগুলো। কিন্তু সবগুলো হয়তো পড়া সম্ভব হবে কিনা আই ডোন্ট নো, বাট আমি একটা জিনিস সবসময় অ্যাপ্রিশিয়েট করি আপনাদের এই ব্যাপারটা, যে আপনারা যখন SMS করেন তখন বুঝতে পারি যে এতগুলো মানুষ আমাদের সাথে আছেন। সো আপনি আপনার অস্তিত্ব জানিয়ে দেন, এবং মাঝে মাঝে আমরা SMS পড়ার চেষ্টা করি। এবং আজকে আমরা একটা বিরাট একটা ঘটনার মধ্যে আছি, সেই ঘটনাটা শুনি, এবং মাঝে মাঝে আপনাদের SMS পড়বো, সেই বিষয়ে কথা দিচ্ছি। যারা SMS করেনি তাদেরকে বলি যে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিবেন 9840 নাম্বারে। নীলয় বলেছেন যে ভাই, আচ্ছা নীলয়ের SMS-টা পড়েছে। জিয়া লিখেছেন যে এটা তার লাস্ট SMS, বিকজ তার SMS পড়া হয় না। আমার কিছু করার নেই, বাট আমি চেষ্টা করবো আপনার SMS পড়ার পর থেকে। আর অনির্বাণ লিখেছেন, ভাইয়া আপনাদের প্রোগ্রামটা রীতিমতো একটা নেশার মতো, ও মাই গড। যাই হোক, আজকে আমি একটা ঘটনা বলেছিলাম, আমরা আবারও ফিরে যাচ্ছি সুমন ভাইয়ের কাছে। সুমন ভাই, একটা জিনিস আমরা বেশ কিছু পুণ্য লাভ করছি, কারণ অনেকেই আমি আজকে একটা SMS পড়ছি এরকম যে দোয়া দুরুদ পড়ার পর তারপরে আমাদের শো শোনেন। তো দোয়া দুরুদ পড়ার পরে ওনার যে পুণ্য হয়, সেই পুণ্যের কিছু অংশ হয়তো আমরাও পাই। আশা করা যায় যে হ্যালো, ওকে, মাঝখানে আমরা অফ হয়ে গেছিলাম। সো যাই হোক, আমার মনে হয় যে কিছু কিছু পুণ্য তো মনে হয় আমরাও পাই। পাইলে তো ভালো, তাহলে বেশি করে ভয় দেখাবো। হ্যাঁ, সেটাই। তো আমাদের আরেকটু নামগুলো বলে ফেলি, সবাই অপেক্ষা করছেন অধীর হয়ে। আমাদের জাহিদ লালমাটিয়া থেকে SMS করেছেন, আসিফ খান খিলগাঁও থেকে SMS করেছেন, এছাড়াও লাইবা SMS করেছেন যে লাইবা SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন যে আচ্ছা তিনি বলেছেন জীবন ভাই একটু আপনি আরেকজন বলছেন জীবন একটু হাসবেন আপনি। ওকে, তোমার হাসি শুনতে ওদের অনেক ভালো লাগে। ওকে, এটা না, ওই যে সুইট দুষ্টু হাসিটা। আচ্ছা,
আর আরেকজন বলেছেন, আচ্ছা লাইভে যেটা বলছেন জিবরান ভাই বাকিটুকু না শুনলে কিন্তু ঘুম আসবে না। আচ্ছা সুমন ভাই ঘটনাটা বলছিলেন ইনফ্যাক্ট। ঘটনা কি যাবো বলবো, আমরা এই মুহূর্তে রুমের মধ্যে বসে আমরা একটা ছোট একটা সিরিয়াস মিটিং হয়েছে, মানে মেইন কথা হচ্ছে যে আমরা পুরো ঘটনাটা বলবো না আজকে। হ্যাঁ আচ্ছা, মানে এখানে ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কিছু নাই, সামনে ভৌতিস্ট টিভি শোটা আসতেছে, ওইখানে পুরো ঘটনা দেখানো হবে অবশ্যই দেখানো। এবং সবচেয়ে মজার ব্যাপার হবে তখন যে যারা এপিসোড গুলো দেখবেন এবং এপিসোড গুলো দেখার পরে আমি যেটা বলবো যে আপনারা একদম অনেকগুলো কোয়েশ্চেন জমা করে রাখবেন, যে জিনিসগুলো মানে যে জিনিসগুলো নিয়ে অনেক কোয়েশ্চেন থাকবে সেগুলো আমরা পরে আলোচনা করবো। অনেক কম কম স্টোরি বলি কি কারণে বলি, যেমন সিলেট থেকে একজন যিনি আমাকে পার্সোনালি মেইল করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। সো উনি যেমন বলেছেন যে উনি বাথরুমে গিয়ে দেখেছেন একজন লোক দাঁড়িয়েছে, এবং ওনাদের বাসায় অনেকেই দেখেন। এরকম স্টোরি আসলে হয় কি, স্টোরি ম্যাক্সিমাম খুব সিমিলার হয়। আমরা যদি প্রতিদিন এসে স্টোরি বলি, এই স্টোরিটি বলবো। উনি যেটা লিখেছেন যে অমুক জায়গায় একটা বাথরুমে লোক দাঁড়িয়ে ছিল, তো অমুক জায়গায় ঘুমে স্বপ্ন দেখেছেন, উঠে দেখেছেন যে ভিজে গেছে পর্দা বা হোয়াট এভার, মানে এইসব আর কি। সো আমরা কম স্টোরি বলি, যখন আমরা এইসব শুনি গিয়ে আমরা ইনভেস্টিগেট করে ওটার পিছিয়ে কিছু অন্য কোন স্টোরি আছে নাকি, কেন ওইখানে ওই লোকটা দাঁড়িয়েছিল বা ওই প্রেজেন্সটা কেন বাথরুমে দাঁড়িয়েছিল, ওটা যদি আমরা বের করতে পারি তখন ওটা একটা স্টোরি হয় একদম। আর ওটা যদি বের করতে না পারি, যে 99% কেসেসে ওটা বের করতে আমরা পারি না, উইচ ইজ ওয়াই আমরা খুব বেছে বেছে রেডিও ফুর্তিতে এসে ঘটনাগুলো জানাতে হয়। রাইট। সো সুমন ভাই তারপরে যেটুকু বলা যায়, যতটুকু বলা যায় ততটুকু বলি। যেটা বলছিলাম যে আমাদের কাছে একটা চিঠি এসেছিল, চিঠিটা দেশের থেকে আসে না, এটা ইউকে থেকে। না সব বলি। চিঠির মধ্যে কিছু ইন্টারেস্টিং কিছু কথা বলা হয়েছে, আচ্ছা স্পেসিফিক এই বাসাটা নিয়ে, এবং আমাদের কোনো আইডিয়া নাই যে চিঠিটা পাঠিয়েছে সে কিভাবে জানে আমরা এই বাসাটা নিয়ে ইনভেস্টিগেশনে গিয়েছিলাম বা করছি। আমি যে গিয়েছি আগে, তারপরে যে ভৌতিক টিম যে যাওয়ার চেষ্টা করে, এই প্রবলেমগুলো এগুলো কারো জানার কথা না, এটা খুবই কনফিডেন্সিয়াল একটা ব্যাপার ছিল। বাট সেই কারণে নাকি জানি না, হয়তোবা ইনফ্যাক্ট এই যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম সুমন ভাই যে স্টোরিটা অন এয়ার বললেন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি জিবরান ছাড়া এটা কেউ শুনতেছে। আচ্ছা, মানে এই স্টোরিটা আমরা তিনজন জানতাম, মানে এর আগে আমরা ভেঙে ভেঙে এই স্টোরি এদিক সেদিক, আমাদের ভৌতিক টিমের ক্রুরা ওটা জানে না, ভৌতিক মানে আমার ফ্রেন্ড, ফ্যামিলি, গার্লফ্রেন্ড, হোয়াট এভার, আজকেই সবাই জানলো। মানে অনেক ছোট ছোট ঘটনা আমরা আলাদা আলাদা বলেছিলাম, আজকে জোড়া লাগে একসাথে বললাম আর কি। সো এখন হয়তো অনেকের কাছে অনেকে সেন্স মেক করবে, একদম কেউ কেউ হয়তো এই স্টোরি একটা পার্ট হয়তো রেডিও ফুর্তিতে কোনো একটা শুনেছে, আরেকটা পার্ট হয়তো শুনেছে, বাট আমরা সবসময় একটু মানে চেষ্টা করেছি একটু অন্ধকারে রাখার জন্য, ডিরেক্ট বলিনি। সো এখন ঘটনা হচ্ছে যে চিঠি এসেছিল, চিঠির মধ্যে কিছু ইনফরমেশন ছিল যেগুলো মারাত্মক ভয়ঙ্কর কিছু ইনফরমেশন। হয়তোবা তারা এমনি শুনেছে যে আমাদের টিমের কথা শুনে হয়তো পাঠিয়েছে, বাট ওই ভাষা সম্বন্ধে কিছু ইনফরমেশন দিয়েছে। এটার জন্য আমরা তারপরে আরো রিসার্চ টাইপের ব্যাপার স্যাপার আসে, আমরা করি, করার পর তারপরে অনেক কিছু বাদ দিচ্ছি এখন। তারপরে যেটা হয় যে এতটুকু বলি যে ওই জায়গায় এখন আমরা যাইনি, এখনো পর্যন্ত আমরা ওই জায়গায় যাইনি। আমাদের এইসব ঘটনার পরে আরেকটা জিনিস যেটা হয়েছিল সেটা হচ্ছে যে দেশের বাইরে থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে। আচ্ছা, এটা আরেকটা গ্রুপ, আরেকটা দেশ, এটা ইউকে না। আচ্ছা আমি একটু বলেছিলাম, আপনি তো সব বলেছি, আমি একটু বলি। হ্যাঁ আপনি তো কেটে কেটে বলবেন, আরো মানে চাপিয়ে বলবেন। একটা সিক্রেট বলি যেটা এতদিন পর্যন্ত আমরা কেউ কাউকে বলিনি। আচ্ছা, সেটা হচ্ছে যে ইউকে থেকে যে চিঠিটা আসছে, হ্যাঁ ওখানে কিছু ইনফরমেশন ছিল অ্যাবাউট যে বাসাটায় সুমন ভাই গিয়েছিল। আচ্ছা, কি অদ্ভুত, মানে এত দূর থেকে জানলোই বা কিভাবে যে আপনার এখানে গেছে, বের করছি কিভাবে জানছে ওটা আজকে বলবো না। আচ্ছা, ওইটার উপরে বেস করে আমরা একটা প্রিলিমিনারি রিসার্চ করে আমরা অনেক কিছু বের করছি। বের করে আমরা ট্রেলারটা বানিয়েছি বেসড অন দ্যাট। এক্স্যাক্টলি, যে ট্রেলারটা আমরা দেখি প্রথমে, যে ট্রেলারের সামনে যে 1 মিনিট একটা নাটক আছে, একদম 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 একদম, এবং ওইটার উপর বেস করে উই মেড দ্য নাটক। এই ইনফরমেশনটা আমাদের ইউকের থেকে আসা চিঠিটার মধ্যে ছিল। এন্ড ওই ট্রেলার দেখেছে সামবডি ইন আমেরিকা, সামবডি ইন নিউ ইয়র্ক, এন্ড ওখান থেকে উই গট আ ফোন কল। উই গট আ ফোন কল।
আমাদের একজন ফোন করে বলতেছে এবং এটা কিন্তু ভয়াবহ, মানে প্রথমে মানে ওইরকম একটা জিনিস এক্সপেরিয়েন্স করা একটা লোককে এভাবে মানে একদম মানে এটা ভাবা যায় না যে এক্স্যাক্টলি। সো আমি কয়েকদিন আগে ভূত এফএম এর একটা এপিসোড আমি খুব লাস্ট মোমেন্টে খুব দৌড়ে ঝাঁপিয়ে আমি আসছিলাম, শেষ মুহূর্তে বললাম যে একটা নতুন ডেভেলপমেন্ট হয়েছে এবং অনেক কিছু বলতে পারছিলাম না, এখন মানে মোটামুটি বুঝে গেছি যে জিনিসটা। সো আমাদের একটা ফোন কল আসছে নিউ ইয়র্ক থেকে, যে ফোন করেছে সে বাংলাদেশি, ওর অফিসের একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে, ওর অফিসের ওর যে কলিগ, ওর বস আর কি, ইমিডিয়েট বস, ওই বসকে ওই ট্রেলারটা সে দেখাচ্ছিল। ট্রেলারটা দেখে সে বলেছে যে এই ঘটনাটা আমি জানি এবং এই ঘটনাটা খুলনায় না, এখানে লেখা আছে সামওয়্যার ইন খুলনা, বাট ইটস নট ইন খুলনা, ইটস ইন সামওয়্যার এলস, এবং সেই জায়গাটার নাম বলে দিচ্ছে। এটা সাদা চামড়া বলছে, এবং এটা একটা সাদা চামড়া ফেলো, সে আমেরিকান। সো প্রবলেমটা ওইখানে, মানে আমাদের হিট করছে ওইটা যে অ্যাকচুয়ালি তো খুলনা না, অ্যাকচুয়ালি আরেকটা জায়গায়, যেই জায়গাটাতে ওই জায়গাটার কথা আমরা কাউকে বলিনি, কেউ জানে না। আমেরিকা নিউ ইয়র্কে বসে একটা সাদা চামড়া লোক কিভাবে বললো। আলটিমেটলি জানা গেছে তার আঙ্কেল, তার মায়ের ভাই, সে লেট 70s কোন একটা যে ইউনিসেফ টাইপের কোন একটা অর্গানাইজেশনের থ্রুতে বাংলাদেশে এসেছিল কোন একটা রিসার্চ বা কিছুর জন্য। সে একটু হিপি টাইপের ছিল, সে তার আবার এইসব ব্যাপারে খুব ইন্টারেস্ট ছিল। সে যেই এরিয়াতে ছিল ওই এরিয়াতে এই ঘটনাটা ঘটে, সেই রিসার্চ করে বের করে যে এই একটা বাসায় এই জিনিসগুলো হয়। সো ইউকের চিঠি আর নিউ ইয়র্কের ভদ্রলোকের কথা মিলে সব মিলে গেছে, একদম সব মিলছে। এইটা যখন আমরা শুনছি, ওই লোকের সাথে আমরা কথা বলতে চাইছি, ওই লোক কথা বলবে না। আলটিমেটলি যেটা হয়েছে যে কয়দিনের নোটিসে, 3-4 দিনের নোটিসে আমি নিউ ইয়র্ক যাই। হ্যাঁ, এবং আমি ওই লোকের সাথে মিট করি। ওই লোক তার চেহারা দেখাতে দেয় নাই, বাট ভিডিও ফুটেজ আছে। বাট আমরা যদি ওই ভিডিও ফুটেজ দেখাইও, আমরা মুখটা ব্লার করা থাকবে, কি বলছে ওইটা দেখানো যাবে না। বাট কিছু ইনফরমেশন আমরা পাইছি, যে ইনফরমেশন ভয়ঙ্কর ইন্টারেস্টিং। সো আলটিমেটলি আমরা এগুলো নিয়ে আবার বসছি, বসে আলটিমেটলি আমরা যে ডিসিশন নিয়েছি যে আমাদের এখানে একা যাওয়া যাবে না। সো উই ওয়েন্ট ব্যাক টু দ্যাট গাই, যে আমাদের বলছিল যে আপনাদের জন্য মেসেজ আছে, সেই বৃদ্ধ। হ্যাঁ, এবং ওই লোককে আমরা আলটিমেটলি কনভিন্স করছি উনি যাবেন সঙ্গে। হ্যাঁ, এবং ওই কনভিন্স করতে পাইরেই আমি দৌড়ে আইসা আমি বলছি যে নতুন ডেভেলপমেন্ট হয়েছে গতদিন। ওকে, আলটিমেটলি আমরা ওই জায়গায় আবার ব্যাক করছি ইনশাল্লাহ। সব এপিসোড সব শেষ করে লাস্ট ইনভেস্টিগেশন হিসেবে আমরা যাব। আমাদের সাথে ওই ভদ্রলোক থাকবে, বর্ষ ভদ্রলোক, এবং আমরা এবার ভয়ঙ্কর রকম প্রিপারেশন নিয়ে ওখানে যাচ্ছি। এবং ওই ভদ্রলোক তো রিচুয়াল গুলো সব জানে, সে জানে, তাকে অ্যাটলিস্ট আমি রাজি করাইতে পারছি আর কি আমরা। সো এখন আমরা ওখানে যাচ্ছি। এই ভদ্রলোকের ব্যাপারে আমি রেডিও করতে আগে বলেছিলাম, ইফ ইউ রিমেম্বার, বাকিরা কারা রিমেম্বার করবে যায় না, যে গুলশানে একটা বাসায় আমার ফ্রেন্ড বলছিল যে একটা পিট টাইপের আছে, এসে বলেছিল যেখানে জিনিসটা অনেক এক্সপেরিয়েন্স। সো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এই লাস্ট ফাইনাল এপিসোড হবে আমাদের এই লাস্ট ইনভেস্টিগেশনের লাস্ট পার্ট। ইউজুয়ালি আমাদের ভৌতিকের স্ট্রাকচারটা হচ্ছে আমরা একটা নাটক দেখাই, তারপরে ওটার ইনভেস্টিগেশনটা দেখাই। আলটিমেটলি আমাদের এই স্টোরিটা এত বেশি টুইস্টেড, এত বেশি ঘুরে পেঁচে গেছে, আমাদের এখানে নাটক হচ্ছে বোধহয় একটা, আর 3টে এপিসোড ইনভেস্টিগেশন থাকবে। আমরা 2টা এপিসোড পর্যন্ত ইনভেস্টিগেশন আমাদের কাছে আছে, ওই যে আমাদের যে হারাই যাওয়া পর্যন্ত আছে। এখন আমরা দেখতেছি এখনো শেষ হয়নি, আমাদের লাস্ট হবে। সো ভৌতিকের লাস্ট 4টে এপিসোডে একটা স্টোরি থাকবে, এবং ট্রাস্ট মি এই স্টোরি অনেক ইন্টারেস্টিং, এবং মানুষজন হোপফুলি অনেক বেশি এন্টারটেইন হবে। এটা ভয় পাক আর হাসুক, যাই হোক এন্টারটেইন হবে, এতটুকু আমি বলতে পারি। মানে আমরা আমাদের যা মনে হয় এই হচ্ছে অবস্থা। সো আজকে অ্যাকচুয়ালি অনেক কিছু বলে ফেললাম, এবং নেক্সট আবার কবে আসবো জানি না। নেক্সট উইকে আমাদের শুটিং, আমাদের আবার বের হতে হবে। আর আরেকটা ছোট্ট সামহাও কি ওইটা, মানে আমি জানি না মানে সম্ভব কিনা, বা এরকম কিছু লাস্ট এপিসোডটা আমি জানি না যে আসলে সম্ভব কিনা, লাইভ টাইপ করার চিন্তা ভাবনা করছেন কিনা। লাইভ করা পসিবল হবে নাকি আমি জানি না। আর আমরা ওই দিন যদি আপনারা হয়তো ওখানে গেলেন, সেদিন আমরা একসাথে কাজ করতে, ওই দিন যদি স্পেশাল ভাবে যদি ফ্রাইডে পড়ে যায়, ফ্রাইডে যদি নাও পড়ে, যদি ড্যানিয়েলের সাথে কথা বলার পর যদি এটারে যদি কোনো মতে, আমরা তো যাবো রাতেই, যদি ওই রাতটা যদি একটু পরপর যদি সে এতক্ষণ বসে থেকে শুনবে না, সে 1 ঘন্টা পর আমরা একটা করে আপডেট দিচ্ছি, লাইভে কিছু কথা বললাম, এইভাবে যদি ওই রাতটা যদি সাথে পার করা যায় রেডিও ফুটের সাথে, তাহলে মনে একটা ইন্টারেস্টিং একটা জিনিস হতে পারে। ওটা আমাদের লাস্ট এপিসোড হবে। একদম মানে চমৎকার একটা ব্যাপার ঘটবে তাহলে। এবং তখন তো মানে অলরেডি আমাদের মনে হয় অন্য এপিসোড গুলো চলতেও থাকবে, রান করবে। আর আরেকটা ছোট্ট ইনফরমেশন দিই, সেটা হচ্ছে যে আমাদের রেজা,
যে অস্ট্রেলিয়াতে থাকে, যে আসছিল যাবতীয় স্টোরির ভান্ডার, সে আমাদের নতুন একটা ইনফরমেশন দিয়েছে, খুব ইন্টারেস্টিং একটা স্টোরি, এবং এত বেশি ইন্টারেস্টিং যে এখন আমরা চিন্তা করছি যে অস্ট্রেলিয়া যাওয়া যায় কিনা। উই আর ওয়ার্কিং অন ইট। There's a possibility যে নেক্সট মান্থে আমাদের ভূত স্টিমের থেকে যে কোনো একজন আমরা ওখানে যাবো ইকুইপমেন্ট নিয়ে। একটা খুব ইন্টারেস্টিং স্টোরি, এখন অন দ্য প্রসেস, বলা যাচ্ছে না। এটা নিয়ে আমরা হয়তো 2-3টা এপিসোড, মানে 2-3টা সপ্তাহ পরের কোন টিয়াতে আমরা আলাপ করবো আর কি। বাহ, চমৎকার হচ্ছে ব্যাপার। আমাদের আজকে আসলে আমাদের এখানেই আমাদের শেষ করতে হবে, আর কিছু বলা যাবে না, আর কিছু বলা যাচ্ছে না এখন। ইনফ্যাক্ট আমরা যাচ্ছি, মানে আমি আজকে রাতে চলে যাচ্ছি বান্দরবনের ওইখানে একটা গ্রাম আছে, ওখানে একটা ইনফরমেশন পেয়েছি। আচ্ছা, ওর জন্য যাচ্ছি। সাকিব আর জিবরান তারপরে আমার সাথে জয়েন করবে। আমার রাতে এখনই একটু পরে গাড়ি নিয়ে চলে যেতে হবে। এই এত রাত্রে চলে যাবে? ওকে, তো আমরা একটু আমরা জানি যে এখন হয়তো অনেকেই রাত জেগে রাস্তায় যাচ্ছেন, যারা মানে অনেকে হয়তো রাস্তায় ঘোরাফেরা করছেন। আবার আমাদের একজন জানিয়েছেন যে তিনি এরকম ট্রেনে যাচ্ছেন, আমাদেরই একজন কলিগ, তিনি জানিয়েছেন যে ট্রেনে যাচ্ছেন এবং তিনি দেখছেন যে ভূত এফএম ট্রেনের মধ্যে চলছে। আমি অফ টপিক আমি অন্য একটা কথা বলবো, সেটা হচ্ছে কয়েকদিন আগে আমরা শুটিং এ সিলেটে গেছিলাম। তো ওই ঢাকা থেকে সিলেট পর্যন্ত পুরো রাস্তার মধ্যে আমরা রেডিও ফুর্তি শুনতে গিয়েছি, কোথাও কোন রকম ট্রান্সমিশনের কোনো প্রবলেম হয় না। নট জাস্ট সিলেট, আমরা সিলেটের অনেক ভিতরে আমরা গিয়েছি চা বাগানে, এটা ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি একটা জায়গায়। আমরা ওই নাটক শুটটা করতে, ওই জুজুর স্টোরির নাটকের শুটটা করতে গিয়েছিলাম। আচ্ছা, পুরো রাস্তায় কোথাও কোন রকম ট্রান্সমিশনের কোনো ব্রেকিং টাইপের কিছু নাই। মানে আমাদের খুবই ভালো লেগেছে এই ব্যাপারটা। রেডিও থ্যাংক ইউ। আমরা আশা করবো যে আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন। এবং SMS পাচ্ছি আমরা, আমার নামগুলো একটু বলে দিই। আমাদের SMS করেছেন আজরাইল, আর কিছু বাকি থাকলো না। আজরাইল SMS করেছেন আমাদেরকে দিদার, শাহনেওয়াজ SMS করেছেন তুষার, এছাড়াও মৌ, জ্যোতিষী সুমন SMS করেছেন, এছাড়াও SMS করেছেন তানিমুল ইসলাম SMS করেছেন, মৌসুমী SMS করেছেন, তুরাজ SMS করেছেন আমাদেরকে, আরো অনেকেই। এবং আমরা একটা কথা বলবো যে SMS করার নিয়মটি সবাই জানেনি। আরো SMS করেছেন আমাদেরকে ঘোস্ট পাভেল SMS করেছেন ভৌতিস টিমের জন্য। আচ্ছা, তিনি একটা এক্সপিরিয়েন্স ছিল, সেটা তিনি শেয়ার করতে চান আর কি। SMS করেছেন খাদিজা SMS করেছেন আমাদের কনক মিরপুর থেকে, মাহিয়া SMS করেছেন, দীপ এরা তিনি মির্জাপুর থেকে SMS করেছেন, সোহান SMS করেছেন, আয়েশা SMS করেছেন, নিঝুম আমাদেরকে SMS করেছেন, এছাড়াও অমিত, শাওন সহ আরো অনেকে। আমি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি SMS পাঠানোর জন্য। আরো একবার বলি, আমাদের এখানে SMS পাঠানোর নিয়মটি হচ্ছে, এখন যদিও মানে শেষ করে ফেলবো আমরা, SHOUT শাউট, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, এবং পাঠিয়ে দিতে হয় 9840 নাম্বারে। আর ইমেল করার নিয়ম হচ্ছে bhutfm@radiofurti.fm এ আপনারা ইমেল পাঠাতে পারেন। এবং ইমেলের ব্যাপারটা হচ্ছে যে ইমেল পাঠানোর সময় অবশ্যই নাম, ঠিকানা এবং ফোন নাম্বার, যে ঠিকানাটাতে আপনি থাকেন এবং যে নাম্বারটি আপনি ইউজ করেন, প্লিজ আমি বলবো যে, আর আপনারা অনেকে ইমেল করছেন যে ভাইয়া আমার ইমেলটা আপনার কাছে যাচ্ছে কিনা। ডেফিনেটলি যাচ্ছে। এরকম অসংখ্য ইমেল পাচ্ছি বলেই বুঝতে পারছেন যে আপনাদের ইমেল আমরা পাচ্ছি এবং আপনাদের ইমেল আমাদের কাছে আসছে। রাব্বি, যেমন আজকে বলি যে রাব্বি আমাদের SMS ইমেল করেছেন, ইমেল করেছেন রেজওয়ান, পৃথু, লিটন, আবু বকর SMS, এছাড়াও হাফিজুর রহমান, সীমান্ত নাইম, সৌরভ খান, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নাবিল, ইমরান, মুস্তফা সারোয়ার SMS করেছেন আমাদের, SMS করেছেন এছাড়া আমাদেরকে আনিস জামান, এছাড়াও আরো অনেকে। সো আমি আপনাদেরকে এটুকু নিশ্চিন্ত করছি যে আমরা কিন্তু আপনাদের SMS গুলো রেগুলারই পাই এবং আপনাদের ইমেল গুলো পাই। সো এটা নিয়ে কোনো ওয়ারিড হওয়ার কোনো ব্যাপার নেই। আজকে শেষ করবো, তো জীবন ভাই কিছুটা বলবেন। আজকে জাস্ট শুনলাম যে ট্রেনে সবাই শুনছে, সো অল দ্য ট্রেন পিপল হ্যাভ আ সেফ জার্নি টু হোয়ারএভার দে গোয়িং। ওকে, এন্ড আজকে আমার একটা রিকোয়েস্ট, একটা ফ্রেন্ড ছিল আমার যে হ্যাড আ রিয়েলি গুড মিউজিক, এন্ড মিউজিকের টপিকটা অনেক মজা ছিল। সো নেক্সট উইক এটা প্লে করবো। আমার সিডি দিয়েছিল আমাকে প্লে করার জন্য, which is amazing. Next week definitely আমরা করব। Please play for me. Okay, if you want to see a real horror show, বাংলাদেশের খেলাটা আজকে রিপিট যখন করবে দেখলে ভয়ঙ্কর ছিল। যে অনেকে বলে যে মানে কি ঘটনা বলছেন, ঘটনা শুনে ভয় পাচ্ছি না। তো আজকে ডেফিনেটলি সবাই ভয় পেয়েছে। যখন দেখছি একের পর এক উইকেট যাচ্ছে, তখন ডেফিনেটলি সবাই আজকে যে এপিসোডটা হচ্ছে তার চেয়ে অনেক বেশি ভয় পেয়েছেন। যতবার দেখবেন ততবার ভয় পাবেন। এবং এই দুঃস্বপ্ন তারা করে না ফিরুক। আপনারা সবাই শান্তি মতন ঘুমাতে চান, গান শুনতে শুনতে বাকিটা রাত রেডিও ফুর্তির সাথেই থাকুন। অ্যান্ড আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো। আমাদের সাকিব ভাই, আপনার কি আসতেছেন আগামী শুক্রবারে? কি মনে হয় সাকিব?
আগামী সপ্তাহে আসতে পারছি না। ওকে, শুটিং আছে। সো মানে এখন তো একদম পুরোপুরি ক্লোজ হয়ে যাচ্ছে। সো এই জন্যই আমরা যেটা অনেক আগে বলেছিলাম যে আমাদের যখন শুটিং টাইমটা আরো কাছে আসবে, সরি অন এর টাইমটা যত কাছে আসবে আমরা আরো আমাদের অ্যাকচুয়াল এপিসোড রিলেটেড কথাবার্তা একটু বলা শুরু করবো। রাইট, সেটা এবং তখন ফ্রি হতে শুরু করবেন একটু, তখন একটু ফ্রি হতে শুরু। এটা এখন শুরু করেছে। রাইট। সো এক উইক পর পর হয়তো এভাবে আসা সম্ভব হবে, এটা আশা করা যায়। আর একবার এডিটিং ফেমিং শেষ হবে তখন তো আমরা ফ্রি। ওকে, তখন একদম রেগুলারলি আসতে পারবো। ওকে, সো আপনাদেরকে বলবো যে বাকি রাতটা আজকে গান শুনতে শুনতেই আপনারা মানে ঘুমিয়ে যান এবং আজকের দিনটা পুরোপুরি মাথা থেকে মুছে যাক, সেটা আশা করবো। ইংল্যান্ডের সাথে আমরা ভালো খেলবো ডেফিনেটলি। চলে যাবো গানে। আর আজকের মতো এখানে শেষ করছি। কথা দিচ্ছি যে আগামী সপ্তাহে আবারও ভূত এফএম ফিরে আসবো ঠিক